এখানে লাগা কংক্রিটের দাম সুন্দর গাছ লাগিয়েছে। আমরা সব মাদার বাচ্চারা কোনো বসে নাই আমি আগে গিয়ে না ঠিকই আছে এটা দরকার আসলো তো এটা ভাই আমি তো আছে ঘুমাতে কিছু বিপুল আসো দাঁড়াও স্যার just after that construction was there, no, we just created a temporary thing for that room. Correct. So what you can do is, my suggestion, I don't know your. সোয়ালে ওই যে মনোজ দাদা কইলো That is a canteen. Canteen. Very nice, very nice. যাও 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 এখানে বসো বাবা এদিকে মনো এদিকে আপনারা একটু তুলে নেন ধরে কাপি নাই সামনে দিয়ে দে এই তো যাস তো ওকে একটা যাস না তো তুই গাছটা কেন আনলো First of all, I'm very happy that I could take part in this school level Bano Mahotsav. I'm happy that the school is engaging the young kids. তাদেরকে অল্প বয়স থেকে শেখাচ্ছে the importance of environment and how to preserve it. So I hope that this will not be a one-time activity. এই জিনিসটা আমাদের বাচ্চাদের কাছে ছোট বেলা থেকে ওদেরকে এই ভ্যালুসটা যে আমরা দেওয়ার চেষ্টা করছি I applaud the step that they have taken. Thank you. আমরা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি যে এখানে বর্ণ মহোৎসব অনুষ্ঠান হবে।
এবং আমরা যথারীতি মাননীয় সিআরটি ডাইরেক্টর মধ্যে এসেছেন, আমার সঙ্গে বিদ্যালয়ের যিনি ভাইস প্রিন্সিপাল আছেন এবং অন্যান্য শিক্ষক মনোজবাবু এখানে আছেন। আমরা এসেছি এখানে বৃক্ষরোপণ অনুষ্ঠান করার জন্য। প্রতি বছরই বনমহোৎসব হয়, বিশেষ করে বিদ্যালয়ের বাচ্চাদের এবং যারা অভিভাবক আছেন বা দিদিমণি স্যাররা আছেন তাদের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে গাছ ছাড়া আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নেই। তো বাচ্চাদের মধ্যে এই জিনিসটা হবে যে পরিবেশকে রক্ষা করতে গেলে আমাদের গাছকে রক্ষা করতে হবে। আমাদের উচ্চ মহল থেকেও আমাদের আছে যে এক পেড় এক মাকি অনুষ্ঠানও আমরা করি। তো আজকে আমরা অতি সংক্ষিপ্ত পরিসর হলো আমরা দুজন মাকে আনতে চেয়েছি যে গাছকে আমরা লাগাবো এবং বিদ্যালয়ের পরিবেশকে এবং এলাকার পরিবেশকে আমরা রক্ষা করার জন্য বিশেষত এই বার্তাটা আমরা সবার মধ্যে দিতে চাই। কচিকাঁচা বাচ্চারাও আমাদের সঙ্গে লাগিয়েছে, আমরা যথেষ্ট আনন্দিত হয়েছি এবং উৎসাহিত হয়েছি। আগামী দিন তারা ভারতবর্ষের ভাবী নাগরিক হবে, তারা যেন এই পরিবেশকে রক্ষার জন্য গাছকে বাঁচাতে হবে সেই বার্তাটা আমরা সবার মধ্যে দিতে চাই। শহরে একসঙ্গে কাজ করা হয়েছে, নগরায়ণ দপ্তর, প্রশাসন দপ্তর, স্মার্ট সিটি, আগরতলা সবাই মিলে কাজ করছে। সারা আগরতলাবাসীকে সিটি থেকে সারা শহরে বিশেষ করে নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্য ড্রেন করা হচ্ছে, কভার ড্রেন সারা আগরতলা শহরে। আজকে কিছুদিন আগে ক্যাটচুমনি থেকে বিদ্যুৎচুমনি যে রাস্তা ডান সাইডটা কাজ শুরু হয়েছে, সেক্ষেত্রে কিছু যে মার্কিং করা হয়েছে জেলা প্রশাসন বা সদর মহকুমা প্রশাসন বা কর্পোরেশন থেকে বা স্মার্ট সিটি থেকে, এই এলাকায় যারা বসবাস করে তাদের কিছুটা জানার বিষয় ছিল যে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে, কতটা জায়গা নেওয়া হবে, ড্রেন কতটা পাস হবে এবং কতদিনে হবে। তো সেক্ষেত্রে আমাদের সিও সাহেব আছেন স্মার্ট সিটি ডক্টর সিলেজ যাদবজি, আমাদের কর্পোরেশন আমরা বেরিয়েছি এই এলাকার লোককে নিয়ে এবং প্রত্যেকটি বাড়ির সঙ্গে আমরা কথা বলেছি। বলার পর অধিকাংশ লোকই সহযোগী মনোভাব প্রকাশ করেছে, ডেভেলপের কাজে সাহায্য করবে। কিছু কিছু তাদের বিভ্রান্তি ছিল যে তাদের জায়গা না সরকারি জায়গা, তো আমাদের যে মার্কিং করা হয়েছে এটা সরকারি জায়গায় করা হয়েছে। তারপরে যদি কারো থাকে আপত্তি থাকে জানাতে পারে, কিন্তু আমরা এই কাজগুলো করবো। সেক্ষেত্রে সবাই রাজি হয়ে সম্মত হয়েছে যে ড্রেনের কাজে বা উন্নয়নের কাজে আমরা সরকারের সঙ্গে আছি, সরকারি কাজে তারা খুশি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা বিভ্রান্তি আছে বা অন্যরা বিভ্রান্তি করছে। তো যাই হোক, আমরা আজকে বিভ্রান্তি যদি দূর করা যায় সেক্ষেত্রে কমিশনার সাহেব সহ আমাদের আধিকারিকরা, এজেন্সি এবং এলাকার যারা নেতৃত্ব কর্পোরেট সহ আমরা বেরিয়েছি। এই মানে শহরের যে বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ করছে কবে নাগাদ শেষ হতে পারে? এটা আমরা দুর্গাপূজা আগে শেষ করার একটা পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যে নির্দেশ দিয়েছেন যে পুজোর আগে যাতে সমস্ত ড্রেনের কাজ সম্ভব হয়। এখন প্রকৃতির ব্যাপার, যদি টানা 3 দিন বৃষ্টি থাকে, 4 দিন আপনি কি করবেন? ইচ্ছে করলে আমাদের তো ড্রেনের কাজ করে কমিশনার সাহেব স্মার্ট সিটি আমি বলবো যে খুব ভালো কাজ করছে। প্রতিদিন রাত্রে দেখবেন সারা রাত্রি কাজ হয়। আগরতলা শহরে এই প্রথম মানুষ দেখেছে সারা দিন রাত্রি কাজ চলছে। সেক্ষেত্রে কিছু কিছু অবসেশন থাকে, যেমন আজকে এখানে আলোচনা করা হয়েছে কাজটা আরো একদিন আগে করা সম্ভব হতো, যেহেতু অনেকে আপত্তি করেছে। সেক্ষেত্রে আমরা তাদের আপত্তি দূর করার জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য আমাদের কমিশনার সহ আমরা পুরো আধিকারিক এজেন্সি সবাই এসেছি। আমরা এদিকে এলাকার লোকের সঙ্গে প্রত্যেকটি বাড়ির সঙ্গে আমরা কথা বলছি। কাজে আমার মনে হয় কাজ দ্রুত সম্ভব। আগরতলা কোথাও এরকম প্রবলেম হয়নি, কোথাও না। এটাও প্রবলেম না, এটা মানুষের ভুল বোঝা যে 2 বা 3 বার মার্কিং হয়েছে, তো এটা কোনটা নির্দিষ্ট জায়গা, কার জায়গা? তো আমরা বললাম এটা সরকারি জায়গা। সরকারি জায়গা ড্রেন হচ্ছে যতটা মানুষের বাড়িঘর বাঁচিয়ে করা হচ্ছে, কিন্তু একটা ড্রেনে তো মাপ ঝুঁক আছে না, একটা জায়গা তো করতে হবে, সেই হিসাবে কাজ করা হচ্ছে। সাময়িক হয়তো কারো ক্ষতি হতে পারে, কিন্তু আলটিমেটলি ওনারাই লাভ হবে। এই এলাকাতে ব্রডেন বর্ডার উপাগান্ত স্কুলের ছাত্র, এই এলাকাতে কোন বাড়িটা সবচেয়ে বেশি এনক্রোচ করছে আমাদের নলেজে, আমাদের নলেজে এখানে 0 পয়েন্ট, এখানে 0 পয়েন্ট, এখানে ভাঙা হয় না, এখানে এনক্রোচ হয়েছে। আই এম নট টেলিং দ্য নেম, ইউ স্টার্ট ফ্রম ক্যাটচুমনি পয়েন্ট, কেরের জায়গা আপনি কোন না ক্যাটচুমনি এরিয়াতে ফার্স্ট যেখান থেকে স্টার্ট হয়েছে, টোটাল জায়গাটা কেরের জায়গা, একটা বলে কালীবাড়ি তো মার জিনিস, এটার মধ্যে কারো মার সম্বন্ধে কোনো বক্তব্য নেই। ফ্লাইওভার করতে গিয়ে মহাদেব মন্দিরও ভাঙছে না,
গভর্নমেন্টের কষ্ট কালীবাড়ি বল ভেঙে যায় কালীবাড়ি করে দিতাম পূর্ববঙ্গ অষ্টম ওরকম সবই সেন্টিমিটার মধ্যে 3 ফুট মানে মোটামুটি 3 ফুট দ্যাট ইজ ইনসাইড ওয়াল টু ইনসাইড ওয়াল ইনসাইড টু ইনসাইড তো 3 ফুট তো ইন্ডিকেট দূরানো হইছে এক্সট্রা inside to inside inside to inside नहीं inside to inside इधर भी तो 3 फुट ही उतना नहीं है তো তো আমার সিঁড়ি যেটা হয় পড়ব তাহলে সাইড ফুট টোটাল সাইড ফুট और उसके बाद toward the road we are going to dig 1.2 meters wide where we will put 6 pipelines of HDP রাইট টু অ্যাপ্রিশিয়েট I know the outer edge is the drain that's why আমি তো আপনার থেকে বুঝে লইলাম যে ভিতরে ভিতরে 3 ফুট আর ওয়াল থাকবো আমার এখানে আমি এমন ভাবে মাফুম বাকি রো মাইপটা লইব একদম ভাবি এটা তো সরকারি ধরে পারে না not worry smart city का काम হি উইল ইরেক্ট মাই বাউন্ডারি ওয়াল yes एडवोकेट साहब हां है एडवोकेट साहब सुनिए by the way our my contract the whole work is composite it is one contract and after that we'll make the road also এটা শুরু দিলে নিয়ে নিচ্ছে পুরসভা এরকম অভিযোগ তো কিছু আছে এরকম অভিযোগ আছে আমাদের পার্টিকুলার যুগের এগেইনস্টে তো বলা যাবে না এখন যে জায়গাটা আপনারা ভিজিট করলেন এখন যে জায়গাটা ভিজিট করলেন এই জায়গা কি মানে জুজ জায়গা নিচ্ছে না এএমসির জায়গা নিচ্ছে কিছু জায়গাতে তো হয়তো বা এনক্রোচমেন্ট আছে কিছু জায়গাতে ফর দ্য ইন্টারেস্ট অফ দি পাবলিক ইন্টারেস্ট এট লার্জ ফর দ্য পারপাস অফ ডেভেলপমেন্ট গভর্নমেন্ট ইজ টেকিং কেয়ার অফ ইট জুট জায়গা নেওয়া হলে তো আদালতে শরণাপন্ন হয় ডেফিনেটলি দে হ্যাভ দ্য অল্টারনেটিভ রেমেডি এটা যদি আমার বাড়ির জায়গাও হয়ে থাকে আই উইল ডেফিনেটলি অ্যাপ্রোচ টু দ্য কোর্ট ফর ডিউ রিড্রেস শহর সুন্দরায়নে তো পুরো প্রশাসন কাজ চালাচ্ছে সেই বিষয়টাকে কিভাবে এটা তো পলিটিক্যাল প্রশ্ন না আই এম নট এ পলিটিশিয়ান আপনি একটা জায়গায় বলেছিলেন যে কেরচমনি পয়েন্ট থেকে যে আদার্স যে পয়েন্ট ওই পয়েন্ট অব্দি একদম সমান যেতে হবে একটা আপনি বলেছিলেন আমি এখনো সেই জায়গাতে স্টিক করি আমি স্টিক করি এই কারণে মাননীয় মেয়র যিনি উনি আমাদের মাননীয় বিধায়কও এটা একটা পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন আমি বলতে পারি না কেরচমনি বা রামনগর 1 নম্বর বা 2 নম্বরে কার বাড়ির কোন জায়গাটা এনক্রোচ আছে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে অনেক কিছু জানি মেয়রও হয়তো জানেন উনি প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেবেন মেয়র কোনখান থেকে স্টার্ট করবেন কি পয়েন্টে স্টার্ট করবেন কারণ অনেকগুলো প্রশাসনিক হ্যাজার্ডনেস থাকে মাননীয় মেয়র এই জায়গাটাতে দেখবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আই এম অলসো এগ্রিভড বাই দিস ইনিশিয়ালি বাট দ্য ফ্যাক্টস রিমেইন আমাদের এই এলাকাতে যারা আমরা বাস করি আমাদের এটা শোনার পর মেয়র সাহেব নিজে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে উনি ভিজিট করেছেন এবং আমাদেরকে এশিওর করছেন যে অ্যাজ ফার অ্যাজ পসিবল মেয়র সাহেব আমার সামনেই আছেন শৈলেশ যাদব আছেন আদার অফিসিয়ালসরা আছেন যে অ্যাজ ফার অ্যাজ পসিবল যে যতটুকু মিনিমাইজ করে করা যায় এই এসুরেন্সটা দিয়েছেন আমি তো অন্তত অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আই এম টু সাম এক্সটেন্ট মানে বলতে পারি যে ফর দ্য কজ অফ ডেভেলপমেন্ট উই আর টু সামটাইমস উই আর টু অ্যাডজাস্ট উইথ দ্য সিচুয়েশন উই আর টু কম্প্রোমাইজ উইথ দ্য সিচুয়েশন তাহলে তো আমরা ভেঙে দিতাম না নো একবার আমি অক্ষণ তোমার দেখাবো আমার ওয়াল আমি সবচেয়ে কম এফেক্টেড সবার সামনে যেটা আমার ওয়ালও 3টা দাগ আছে তারা সো মাচ অফ ডেপথ অফ দিস ফার্স্ট বিল্ডিং don't worry no injustice will be done electrical wire underground electrical connection everything will be underground all these poles will be removed on both the sides আমাদের এখানে এই যে জায়গাটা যে জায়গাটা মেয়র সাহেব দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম আন্ডারগ্রাউন্ড এই জায়গাটা আন্ডারগ্রাউন্ড এই না এটা আনকেয়ার করে আছে সবসময় তুই চাস সরকারি কাজ 100 সরকারি কাজ তো আমরা লেবার ইনহান্স করে নেবেন সরকারি কাজ এস্টিমেট দিব সাইট আগে দেখবো এস্টিমেট দিব তারপর সংশোধন নিব তারপর কাজ দিব টেন্ডার হইব তারপর কাজ আপনার নিজের কাজ তো নিজে একটা লেবার ইনহান্স করে নিচ্ছেন আলটিমেটলি দাঁড়াইলো কি
কারণ হইছে যতটা সেফ কেচুমনি থেকে কাচুমি থেকে যতটা সেফ করে দেওয়া যায় ড্রেনটা করে ড্রেন করতে হবে। ওখান থেকে মানে রেন্টটা করতে এখন যে লেভেল গেছে এই লেভেল আরে বাবু আমি মেয়রের লগে কথা কইতেছি, তুমি মেয়রের রিপ্রেজেন্টেটিভ না, তুমি তো দিও না তোমার তো যারা যারা কথা বলছে এটা দলের অফিসে গিয়া উই আর অলসো মেম্বার অফ এ পাবলিক, উই আর নট এরে বেড়ে গেরে এটা যে 10 জন লোকের নাম লইলে আমার নামটা 10 নম্বরের নাম লাগে কিটা করতেছো না না পিছনে এত সামনে কেন জাস্ট আপনি কইয়া যান, কারণ শৈলেশ যাদবরে আমরা পাইতাম না, আমরা ভাবো কারে ওই যে ভদ্রলোক ওই যে শৈলেশ আগে, যাদবের কই সাথে গেছে? চলে দাঁড়ায় দিছে, উই উইল গেট হিম। No, it almost this building is the no man's land. This building is the no man's land for now around 40 to 50 years. This building, and you have, while digging this mud, you have entered as much as possible. And if you take that up to that stage, taking it to yardstick, then everybody's building will go. ক্যাটচুমনি কালীবাড়িতে যে লেভেল আছে এই লেভেলে বিদ্যুৎ তুমি করে যান মেইন বিল্ডিং তাতে যার যা পরে হ্যাঁ মেইন বিল্ডিং আর রাস্তাটার পাশ কত দূর তখন না আমার ড্রেনে পার্ট করতে দেখে আমি দেখি এখন আমার ড্রেনটা করতেছি ড্রেনটাতে স্টেট আপনার যাবেন গিয়া যা पिलर एक का आ रहा है ना भाई, एक का पिलर आ रहा है, एक का पिलर आ रहा है सर, वो जाएगा हम देख लेते हैं। না বুঝলি যা করবো এখানে কোনো পার্টি দেখান দরকার নাই, কোনো ব্যক্তি দেখান দরকার নাই, যা করবো কোনোরকম ভাঙতে সামনে করা আনছি এক লেভেল, তবে যতটা সেভ করুন যায় এগুলো বক্তব্য। ড্রেনে উইব ড্রেনটা কারণ হচ্ছে এই যারা 12 জন নিচ্ছে জলটা এখানে জমে করছে, তারা শহরে জল এদিক দিয়ে নামে আস্তে আস্তে সমস্ত ডাউন ওয়ার্ড ড্রেনটা পাবলিক স্বার্থে করে দিয়েছে, যারা এই এলাকার বাসিন্দা তারা স্বার্থে করে দিয়েছে। এই ক্ষেত্রে একটু সেক্রিফাইস করতে দিব, আর যতটা আপনি সেভ করে করা যায় समझ যেটা পোল আছে স্যার এটাও ক্যাটারিং কা জায়গা হোক না It's like whether you will dismantle this one. So you just tell us why you want to come with open mind. if it is technically faulty, Huh? if it is technically faulty we'll certainly dismantle, बहुत सारे जगह डिसमेंटल भी कराया, लेकिन अगर गलत बन जाएगा तो हम तोड़ेंगे, अगर क्वालिटी खराब होगा तब भी तोड़ेंगे, नॉट गुड আরে কোন থেকে কত দূর ওই জায়গাটা তো আমরা ফাইনালাইজ করব, আপনার অফিসাররা আছে তো। No, they have marked it. I think they have marked it, but So you will go by that marking. that marking is too much. You Everybody's see, house may break. I am the inhabitant of this area from my childhood. I will be সবচেয়ে কম এফেক্টেড আমি হব, সবচেয়ে কম এফেক্টেড আমি হব। স্টিল আই এম সেইং অন বিহাফ অফ অল। আরে অনেকের প্রশ্ন আছে লাইভলিহুড। আমি একটা বললাম আমরাও চাই যাতে ড্রেনটা হয় সবাই সম্পত্তি রক্ষা হয়, যদি সত্যি সত্যি মাপযোগ্য হয়, কিন্তু চাই টুরিং দেখা যায় চাই টুরিং কিন্তু অনেকটা পাই ভাঙবো, আমরা বিশেষ প্রয়োজন প্রয়োজন আরে লইয়া ঢুকে যান কেন? না হলে দোকান দোকান নাম প্রয়োজন নাই তো। Actually, property line is not straight as per the land record. That is the problem. तो ड्रेन तो हम सीधा ही लेके जाएंगे, उसमें अब थोड़ा सा कुछ लोगों को प्रॉब्लम होगी, कुछ लोगों को कम होगी, कुछ लोगों को ज़्यादा होगी, तो ये नॉट एनी। देखिए प्रॉपर्टी लाइन इज नॉट स्ट्रेट इन ऑल आवर लैंड रिकॉर्ड्स, सभी रोड में टेढ़ा मेढ़ा है, बट ड्रेन टेढ़ा मेढ़ा बनाने का फायदा नहीं है, फिर पानी जाएगा ही नहीं। आप समझिए हमारी भी मजबूरी है। You are cool because you are using a fan in you. For that purpose. You are a very gorgeous man. इसलिए you are saying that कोई दिक्कत नहीं होगा, कोई दिक्कत होगा तो हम लोग देख लेंगे। यहाँ देखोगे because you are using a fan. Our honorable mayor is not also using. থ্যাংক ইউ। যার যার প্রয়োজন আমার চিন্তা করলাম আমার একটা যার যেটা প্রয়োজন वो लीक করে গেছে, সব লিক করে গিয়ে এখন তো সুযোগ আছে কথা কর, আসলে আপনাকে ধরতেছেন এই ধরতেছে না, না, ওই এলাকায় তো- অধিকার পাইছে, আর তখন তো কথা শহর পেয়েছে না কেউ, কে যেন পাশে ভাঙছে। আপনি তো এই এলাকার লোক, আপনি তো এই এলাকার বাইরের লোক না। আপনি কোন তো কার বাড়ির কোন জায়গাটা? উই আর নট সেইং দিস। হ্যাঁ আমি আমার বক্তব্য এটাই যে তখন তো কেউ বাধা দিচ্ছে না। আর বাধা দিব কিটা? গেছে না তো, আমার গেলে না আমি বাধা দিতাম। না না তখন শহর পেয়েছে না। सर इसमें घर किसी का भी नहीं टूटा है। तो एक काम वो तो कीजिए, एक जगह पे सामने you do बैठा है। one thing, you just go up to the building, then you will make the drain zigzag shape. Building तो नहीं तोड़ा, जिग We are the नहीं valid होगा, जो तो it ना। will be straight only, don't worry. how it
জায়গাটা এটা বিগত আমরা 2022-এ টিজিটি আমরা এক্সাম দিয়েছি। সেই এক্সামের পরিপ্রেক্ষিতে আমাদের মানে রেজাল্ট পাবলিশের জন্য আমরা কিন্তু বারংবার এখানে আসছি এবং কোয়ালিফাইডের জন্য আমরা এখানে আসছি। আমরা যতবারই আসছি আমরা সেভাবে স্যাটিসফাই হতে পারছি না। তারা আমাদের মানে পরিষ্কারভাবে কোনো কিছু জানাচ্ছেন না। বিগত 3 বছর ধরে আমাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের মানে বিষয়টা কোনখানে গিয়ে আটকে আছে। এতদিন আমরা জানতে পেরেছি যে আমাদের একটা মানে এসিপি হয়েছে কোর্টে, ওইটারও মানে সমাধান কতটুকু সেটাও আমরা সেরকম ভাবে জানতে পারছি না। এখন আমাদের বারবার একটাই দাবি নিয়ে আমরা এখানে আসছি যে আমাদের যে 3টা বছর পার হয়ে গেল, সে 3 বছরের মধ্যে আমরা অনেকেই আছি যে আমরা ওভারইজের পক্ষে, আমাদের দ্বিতীয়বার এক্সাম আমরা বসতে পারবো না। আমাদের মানে কোনো বিকল্প আমাদের কাছে কোনো রাস্তা নেই। আমরা বারবার সেটাই দাবি করে আসছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক, অতি সত্বর পাবলিশ করা হোক এবং আমাদের যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তাদের সবাইকে আমাদের ব্যাগেন পোস্ট যেটা আছে সেটা যেন সবাইকে দিয়ে রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক, সেই দাবি নিয়ে আমরা বারবার আসছি। আজকেও আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি যাতে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক অতি সত্বর। কারণ 3 বছর অতিক্রান্ত করা একটা মানুষের জীবন, 3টা বছর চলে যাওয়া কোনো কম না। 3 দিনের যে জায়গার মধ্যে 3 মিনিটের যে জায়গার মধ্যে কারোর মানে নিঃশ্বাসে বিশ্বাস নেই, সেই জায়গার মধ্যে আমরা 3টা বছর পার হয়ে গেছি। যদি সরকার কোনো ডিসিশন নেওয়ার ছিল, যদি এটা অন্যরকম ডিসিশন, সেটা 3 বছর আগেই নিতে পারতো। পরীক্ষাটা যদি তখন যদি খারিজ করে দেওয়া হতো তাহলে আমরা হয়তো এই নিয়ে এত আশাবাদী হতাম না। কিন্তু আমরা আশাবাদী আছি এই কারণে, কারণ আমরা যতবার গিয়েছি শুধু একটাই বলতো যে তারা কোনো ভালো ডিসিশনে যাবে, তারা আমাদের জন্য ভালো চিন্তা ভাবনাই যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এতটা দিন মানে চলে যাওয়া সত্ত্বেও আমাদের কাছে কোনো সেরকম কোনো উত্তর আমরা পাচ্ছি না। তো বিগত দিনও আমরা সেই লড়াই লড়েছি, আজও আমরা সেই লড়াই লড়ছি, সেই আশায় আমরা এখানে আসছি যে আমাদের অতি সত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করে যাতে আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক। আমরা যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছি তাদের সবাইকে যেন একসাথে নিয়োগ করা হোক, আমরা সেই দাবি নিয়ে এখানে বারবার আসছি। হাজার বছর যা এক্সাম হয়েছিল এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি, আবার নতুন বুঝ বলে নিব ছাত্রপদ। তাহলে আমাদের 230টা নিয়ে এক্সাম দিয়েছি, এখন যদি 172টা যদি এসসিরা কমিয়ে যায় তাহলে আমরা তো কিছু করার নেই, কেস দিয়ে দিব। কারণ 230টা নিয়ে সরকার যদি রিজার্ভেশন করে মেনটেন না করলে জেনারেল বাকিরা এসসিরা তো কেস তো দিবই, রিজার্ভেশন মেনটেন করে না সরকার। এখনো পর্যন্ত কোর্টে ডেটের পর ডেট আমরা কি সারা বছর এমনি থাকবো? সারা বছর কি আমরা পরীক্ষা বসতে থাকবো? আমরা অলরেডি কোয়ালিফাই, আমাদের মধ্যে অনেকে আছে 40 বছর পার হয়ে গেছে, 45 ইয়ার। আমাদের তো পরিবার আছে না, আমাদের তো সন্তান আছে, আমরা কি পরিবার দেখবো না পড়াশোনা করবো? বয়সের অনুযায়ী তো পড়াশোনা করতে হয়। 2022 অলরেডি পরীক্ষা আমরা বসেছিলাম, সবাই পাস করেছি, যারা যারা এখানে আছি সবাই কোয়ালিফাই। আবার একজন দিব কেন আমরা? ছাত্রের মধ্যে আবার কেন দেবো আমরা? 230টা যা হয়েছে এর মধ্যে ক্রিয়েট করে নতুন হোক বা পুরান হোক আমাদের এটা ক্লিয়ার করে নতুন এক্সাম নিতে হবে। সরকার তো এগুলো জানতে হবে, আমাদের কোনো প্রভিশন নেই। বিজেপি সরকারকে আমরা এনেছি যাতে বেকাররা সমস্যার সমাধান হোক। আগে তো আমরা বিজেপিকে ভোট দেইনি, যাতে আমরা চাকরি পাওয়ার সবাই ইচ্ছা আছে। এখনো পর্যন্ত সরকার যেভাবে হোক, আজকে ডেট, এই দিনে ডেট, তারিখ বের তারিখ, সুপ্রিম কোর্টে যা রায় হয়েছে, যা কিছু মেনটেন তো সরকারই তো সম্ভব করতে পারে না। আমরা তো জনসাধারণ, সরকারের কাছে যা কিছু পাওয়ার ইচ্ছা আছে সরকারই তো কইবই। বারবার কি এখানে আসতে আমরা ভালো লাগে? সরকারের কাছে এই বারবার রিকোয়েস্ট করতে আমাদের কোনো সময় এক্সট্রা আছে এখানে আসতে?
কেন আপনাদের রেজাল্টটা বের হচ্ছে না, কি মনে হয়? দেখুন, আজকে 3 বছর হয়ে গেছে, আমরা তো অনবরত রেজাল্টের জন্য আমরা ডিমান্ড করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যাতে অতি সত্ত্বর নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করে রেজাল্ট দেওয়ার মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা এসএলপি করে আছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছিল, যেখানে বলেছিল রিজার্ভেশন ফলো করার জন্য। আমরা নোটিফিকেশন একটা রিজার্ভেশন ফলো করানি, তার জন্য একটা কেস হয়েছিল। তো তখন দেখা যাচ্ছিল যে রাজ্য সরকার হাইকোর্টের জাজমেন্টটা সেটাকে ডিনাই করে তার এগেনস্টে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। তার জন্য তারা বলছে তারা রেজাল্ট দিতে পারছে না। তো আমাদের বক্তব্য সেই জিনিসটাই, আপনি দেখতে পারবেন যে 2022 সালে যে এসটিটি বিষয়টা, সেটা যে হাইকোর্টে এখনো ঝুলে আছে। তারা রিজার্ভেশন প্রক্রিয়া, সরকার বলছে যে রিজার্ভেশন প্রক্রিয়া তারা মানবে না, হাইকোর্টের তারা চ্যালেঞ্জে নিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারপরে কিন্তু রাজ্য সরকার যতগুলো নোটিফিকেশন বের করেছিল রিক্রুটমেন্টের, সবগুলো কিন্তু রিজার্ভেশন মেনে বের করেছে। তো যেহেতু রিজার্ভেশন মেনে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিভিন্ন দপ্তরে, ইভেন শিক্ষা দপ্তরা বিভিন্ন টেট যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, আজের যে স্কুল লাইব্রেরিয়ান, আপনার ফিজিক্যাল এডুকেটর, সবগুলো নিয়োগ প্রক্রিয়া কিন্তু রিজার্ভেশন ফলো করে বের করা হচ্ছে। প্রক্রিয়াগুলো রিজার্ভেশনগুলো মেনে সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্রে অসুবিধা কোন জায়গায়? তাহলে কেন আমাদেরটা কেন ঝুলিয়ে রাখা হচ্ছে? আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে, একটা যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে, তাহলে সেটা সত্যি নিন্দনীয় বিষয়। উপর দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে মুখ্যমন্ত্রী স্যার কিন্তু বিগত দিনও আপনার একটা নিউজ আমরা সামনের মধ্যে দেখতে পারলাম, উনি বলছে যে শিক্ষক স্বল্পতা রাজ্য জুড়ে আছে। 10 যাওয়ার পর একটা বড় একটা শিক্ষক স্বল্পতা দেখা যাচ্ছে। তো আজকে উনি যখন নিজে করছে সেগুলো বা প্রকাশ্যে সেগুলো স্বীকার করছে, তাহলে আমরা 3 বছর আবেদন রাখছিলাম যাতে নবম ও দশম শ্রেণীর যে এসটিটি পরীক্ষা হয়েছে 2022 সালে সেপ্টেম্বর মাসে, তো সেটা নিয়োগ প্রক্রিয়া এখনো করা হচ্ছে না। আজকে 9-10 টিচার খুব ক্রাইসিস। প্রত্যেকটা মহকুমা আপনি দেখবেন এমন কোনোদিন বাদ নেই যেখানে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আন্দোলন করছে না, শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না, তাদের শিক্ষক কেন দেওয়া হচ্ছে না। এদিকে আমরা এখানে দাঁড়িয়ে আছি 3.5 বছর, আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যে কেন আমাদেরকে নিয়োগ করছে না। আচ্ছা, তো আপনাদের বলে রাখি যে আমরা ইতিমধ্যে জানতে পারলাম আপনার সাংবাদিকের মাধ্যমে, ডিপার্টমেন্টের মাধ্যমে, যেটা 700% নোটিফিকেশন আউট করবে গভর্নমেন্ট এসটিডি নিয়োগ প্রক্রিয়ার জন্য। তো আমরা কিছুদিন সপ্তাহখানেক আগে আমরা সিএম স্যারের সামনে গিয়েছিলাম এই জিনিসটা জানবার জন্য যে কেন আমাদের প্রক্রিয়া সম্পূর্ণ না করে নতুন পরীক্ষা থেকে গভর্নমেন্ট এগোচ্ছে। তো সেটা তো ঠিক না, আগে তার যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হোক। তাহলে আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী স্যারের কাছে, যদি নতুন নিয়োগ প্রক্রিয়া আমাদেরকে বাদ দিয়ে করা হয়, নতুন নোটিফিকেশন বার করা হয়, তাহলে কি সেখানে কি আপনার রিজার্ভেশন ফলো করা হবে না? অবশ্যই ফলো করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাহলে আমাদের কেন করা হচ্ছে না? আমরা কিন্তু অনুভবতে সেই জিনিসের দাবি রাখছি যে রাজ্য সরকার পোস্ট আমাদের কাছে অনেক আছে। আপনারা বিগত অধিবেশনে দেখবেন মুখ্যমন্ত্রী স্যার কিন্তু নিজে বলেছে একটি ক্ষেত্রে পোস্ট করে আছে 1400। তা আমরা সেটাই বলছি যে যেহেতু নিয়োগ হচ্ছে না, গত 6 বছরে খালি এসটি নিয়োগ হয়েছে 600 সামথিং, সেই জায়গায় টেট নিয়োগ হয়েছে 3-4 হাজার। তো আমরা নবম দশম শ্রেণী যেখানে শিক্ষার্থীরা তারা দিক নির্দেশ করে ভবিষ্যতের দিকে, ওই জায়গায় শিক্ষক নিয়োগ হচ্ছে না। তো আমরা বলছি প্রায়শই, আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনবরত, এবং অন্যান্য মন্ত্রীবর্গদের কাছে, যাতে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। কিন্তু সেটার জন্য পোস্টটা ইনক্রিজ করে যত কোয়ালিফাইড করেছে। এখানে এমন না যে আমরা অনেক দাবি করছি যে যারা পাস করেনি তাদেরকে দিয়ে দিতে। যারা পাস করেছে গভর্নমেন্টের কাছে কিন্তু পোস্ট ইনক্রিজ করার পাওয়ার আছে, গভর্নমেন্ট অনায়াসে পোস্ট ইনক্রিজ করতে পারে। আর আপনাদেরকে বলে রাখি যে 230 পোস্ট নোটিফিকেশন বের হয়েছিল, সেখানে কিন্তু হাইকোর্ট অর্ডারে এসটি পোস্ট বেরিয়েছিল, এসটি পোস্ট কমানোর কথা বলেছে। তো সেই ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্ট অনেকবার ভিজিট করেছি, রাজ্য সরকারের কাছে প্রতিনিধির কাছে আমরা গিয়েছি, ওনারা বলছে যে না, পোস্ট কমবে না, পোস্ট ইনক্রিজ করবে। তো আমরা এটাই বলছি যে পোস্ট ইনক্রিজ করে সেটা যেন সবার জন্য করে, কোনো ক্যান্ডিডেট বাদ নেই যারা পাস করেছে। আমরা দেখলাম বিগত সময়ে আমাদের অর্থমন্ত্রী উনি কিন্তু 2-3 বার মিডিয়ার মাধ্যমে বলেছে আমরা সবাইকে নিয়োগ করবে। তো ওনারা যাতে ওনার কথাগুলো রাখে, আমরা বারবার এই জিনিসগুলো আমরা চাইছি যাতে রাজ্য সরকার নবম দশম শ্রেণীর যে এসটিটি পরীক্ষা 2022 সালে হয়েছে সেটার জন্য অতি সত্ত্বর নিয়োগ প্রক্রিয়া করে, আজ এরিয়ারে হেলামি না করে। এবং মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা বিশেষ করে আবেদন রাখবো, উনি যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত যত সম্ভব সেটা সম্পন্ন করে, কিন্তু সেটার জন্য যতজন কোয়ালিফাইড করে সবার স্বার্থ যদি পোস্ট ইনক্রিজ করে, সবার জন্য নিয়োগ করে, কাউকে তো বঞ্চিত না করে, যেহেতু শিক্ষক স্বল্পতা এখন রাজ্য জুড়ে আছে। ধন্যবাদ। আজকে আমরা মূলত এসেছিলাম, আমরা আগরতলায় আশেপাশে কিছু কেন্দ্রে এসেছি আজকে আপনার ডাইরেক্টরের নিকট, আমরা এনসি শর্মা অধিগত ওনার কাছে আমরা একটা ডেপুটেশন জমা দিতে, যেন অতি সত্ত্বর নিয়োগ করে সম্পন্ন করে, এবং যদি পোস্ট ইনক্রিজ করে, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি ক্লিয়ারলি, 230 যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে যদি পোস্ট ইনক্রিজ করে, তাহলে সেটার জন্য যারা কোয়ালিফাইড করেছে সবার জন্য
নির্ধারিত করে সবাইকে যেন দেওয়া হয়, কারোর জন্য বঞ্চিত না করা হয়। আমাদের অল ত্রিপুরা পিএ সিস্টেম অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিকী সম্মেলন আজকে 28-29 জুলাই রবীন্দ্র শতবার্ষিক ভবনে। আমরা এটা উদ্বোধন করছিলাম 2016-তে, তো মাঝখানে একবার করছি, এবার আবার অর্থাৎ তৃতীয় বছর। আর কোভিডের জন্য আমাদের একবার হয়নি। তবে তৃতীয় বছর সম্মেলন উপলক্ষে আমরা 28-29 দুদিন রবীন্দ্র শতবার্ষিক ভবনে দুদিনের প্রোগ্রাম রাখছি। প্রথম দিন উদ্বোধন হইব, উদ্বোধনের মাধ্যমে ব্লাড ডোনেশন হইব, তারপরে মেলার উদ্বোধন হইব। এখানে একটা প্রদর্শনী মেলা হইব সাউন্ড সিস্টেম এবং লাইট ফাইট নিয়ে। তো এখানে উদ্বোধনে থাকবেন মেয়র সাহেব, থাকার কথা আমাদের, কিন্তু তাই নিয়ে এখনও আমাদের আশ্বাস দেননি। আমাদের জগন্নাথ মন্দিরের মহারাজজি থাকবেন এবং আমাদের প্রেস ক্লাবের প্রণব সরকার মহাশয় থাকবেন সভাপতি। আর দ্বিতীয় দিনেও আমাদের একজন মিনিস্টার হওয়ার কথা, মিস্টার সুধাংশু দাস, উনি যদি আসেন আমাদেরকে জানাবেন বলছে আজকে বিকেলে বা কালকের মধ্যে। ওইটা এখনও কনফার্ম করতে পারছি না। আমরা এখানে দুদিনের প্রোগ্রাম রাখছি মেলাসহ। প্রথম দিন মেলা এবং রক্তদান শিবির উদ্বোধন হইব। সঙ্গে দুস্থদের আমরা যে অপারেটর আছে, অপারেটরদের আমরা একটু সাহায্য করতে চেষ্টা করি প্রত্যেক বছরই, এবং এবারও করুম। আর মেলা চলব সকাল 11টা থেকে সন্ধ্যা 8টা অবধি, সবার জন্য উন্মুক্ত থাকব। পরের দিন আমরা 29 তারিখ আমরা নিজেদের মধ্যে আলোচনা করুম, সম্মেলনটা করুম এবং দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শেষ করুন। এগুলো মূলত মানে এই যে সম্মেলন কমিটি গঠিত হবে, কমিটি তো আছে আগে, তো নতুন করে আবার কমিটি করা হইব। আর এই সম্মেলনের উদ্দেশ্যটা কি, মানে কি আলোচনার বিষয়বস্তু কি থাকবে? আলোচনার বিষয়বস্তু তো সব আমাদের সাউন্ড সিস্টেম নিয়ে, অল ত্রিপুরা পিএ সিস্টেম যেটা সাউন্ড সিস্টেমটা নিয়ে আমরা আলোচনা করুন। আলোচনা যেহেতু আমাদের মধ্যে একটু গভর্নমেন্টের সঙ্গে একটু ভেদাভেদ রয়ে গেছে, যা প্রায় সময় আমাদের সাউন্ড সিস্টেম ধরেন আটকে দেয় রাস্তাতে। এই কারণে আমরা এটা প্রশাসনের সঙ্গে আমরা এটা আলোচনা করুন, যাতে পূজা পার্বণে যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা ঠিকভাবে চালানো যায়, তার থেকে একটা গাইডলাইন আমরা চামো আর কি। বিষয়টা আর কি। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি সুশান্ত রঞ্জন সাহা, অল ত্রিপুরা পিএ সিস্টেম অ্যাসোসিয়েশনের সম্পাদক। আমাদের প্রেসিডেন্ট পুলিশকান্তি ভৌমিক, জয়েন্ট সেক্রেটারি শিশির কর, কেশিয়ার গৌতম সাহা, আর সব আমাদের এক্সিকিউটিভ মেম্বার, ক্লাস মেম্বার।
सामने आयो চালু করতে গিয়ে বিভিন্ন জায়গাতে মেয়েরা ওটিপি দিতে পারছে না, কেন ভালো মোবাইল নেই। যখন বেতন বৃদ্ধি করা হতো, দিয়ে দেওয়া হতো, তখন বছরে 2 বার একটা পার্সেন্টেজ আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদেরও দেওয়া হতো, কিন্তু সেটা বন্ধ হয়ে ন্যূনতম মজুরি করা হয় 8,000, অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে 8,000, সহায়িকাদের ক্ষেত্রে। কোন শিশু বা মাকে পুষ্টি প্রকল্পের খাবার থেকে বঞ্চিত করা চলবে না। এই প্রতি মাসে মোবাইলের খরচ দিতে হবে, সময় মতো দিতে হবে, মোবাইল চার্জ দিতে হবে, ন্যূনতম মজুরি 26,000 টাকা করতে হবে, বাজার দরের সাথে সঙ্গতি রেখে ফিডিং বিল দিতে হবে। এই লড়াই করবে কে? এই লড়াই করবে কে? বঞ্চিত করা চলবে না। খাদ্যের অধিকার আইনের উল্লঙ্ঘন মানছি না, মানবে না, মানছি না, মানবে না। অঙ্গনওয়াড়ি কর্মীদের উপযুক্ত সংগ্রাম নইলে সংগ্রাম নইলে। আমরা আজকে ডেপুটেশনে যাব। আজকের এই ধরনের এই আলোচনা রেখে আমি সবাইকে আবারও সংগ্রামে অভিনন্দন। যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিষয়টা কি হচ্ছে, আমাদের প্রেসিডেন্ট আলোচনা করেছেন, রাজ্যে রাজ্যে কর্মীরা আক্রান্ত হচ্ছে। পাঞ্জাবে তো একটি মেয়ে আক্রান্ত হয়ে সেখানেই তার স্ট্রোক করে মারা যায়, অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যেই মারা যায়। তুমুল লড়াই হয়েছে। পাঞ্জাব সরকার বলছে 5 লক্ষ টাকা দেবে, একজন মায়ের জীবন 5 লক্ষ টাকার বিনিময়ে তারা কিনতে চাইছে। এই হলো পরিস্থিতি। আমাদের রাজ্যেও কিন্তু যখন খাবার পাচ্ছে না, তখন আমাদের গ্রামের যিনি মা, তিনি তো সিডিপিও জানেন না, সুপারভাইজারও জানেন না। তিনি জানেন অঙ্গনওয়াড়ি দিদিমণি রোজ সেন্টারে গেলে ডিম দেয়, খাবার দেয়, কিন্তু ডিম খাবার কিছুই দিচ্ছে না। তখন তারা রাগ, তাদের যে ক্রোধ, তাদের যে ক্ষোভ, সেটা এসে পড়ছে অঙ্গনওয়াড়ি দিদিমণির উপর। তাই আজকে প্রথম আমাদের মূল যে দাবি, সেটা হচ্ছে এফআরএস পদ্ধতি বাতিল করে। এই পদ্ধতি চালু করা চলবে না। সারা ভারতবর্ষে এই আওয়াজ উঠেছে, এবং এই যে এফআরএস পদ্ধতিতে দেওয়ার ফলে খাদ্য নিরাপত্তা আইন উল্লঙ্ঘন হচ্ছে। খাদ্য নিরাপত্তা আইন বলে যে সকলের জন্য খাবার দিতে হবে। তো এই জন্য আমরা এই বাতিল করার দাবিতে আজকে আমরা এখানে ধর্ণাতে বসেছি। আপনার পরিচয়টা? আপনার পরিচয়? আমি সিআইটিউ করি, আমি সিআইটিউ সহসভাপতি। অঙ্গনওয়াড়ি কর্মীদের উপযুক্ত গুণমান সম্পন্ন মোবাইল দিতে হবে। আইসিডিএস এর নাম দিচ্ছে না। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন দিচ্ছে না। পুরো রাজ্যে যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা পেনশনে যাচ্ছেন, একটি পয়সা সরকার দেয়নি। এরকম কোনো অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই রকম অর্থনৈতিক দাবি দেওয়া ইত্যাদির উপরে জোর দিয়ে এই আন্দোলন নয়। এই আন্দোলন আমাদের ত্রিপুরা রাজ্যে যে 6 বছরের নিচের যে শিশুরা আছে, যে সন্তান সম্ভবা মা সন্তানের জন্ম দিয়েছেন সদ্য, এরকম মা আছেন, তাদের জন্য। কারণ ভারত সরকার একটি আদেশ জারি করেছেন যে যদি যারা কেন্দ্রের সুবিধাভোগী, তাদের ছবি প্রত্যেকদিন পাঠাতে হবে। এখন ছবির সঙ্গে যে বেনিফিশিয়ারি, তার কেওয়াইসি থাকতে হবে, অর্থাৎ তার আধার কার্ড লিঙ্কিং থাকতে হবে, তার মোবাইল থাকতে হবে। এখন এই ছবি যখন এগুলো পাঠাবে অঙ্গনওয়াড়ি কর্মী, তখন ওই দিল্লি থেকে বা যেখান থেকে তারা এটা কন্ট্রোল করছে, সেখান থেকে ওটিপি আসবে। এই ওটিপি এনশিওর হলে তারপর আমরা খাবার দিতে পারবো। এটা হলো যারা টেক হোম রেশন, মানে বাড়িতে যারা খাবার নিয়ে যাবেন। আর যারা সেন্টারে আমাদের 3 থেকে 6 বছরের শিশু, যাদের গরম গরম খাবার আমরা দিতে চাই, এবং আমরা জানি যে এটা একটা খুব স্বাস্থ্যপ্রদ ব্যাপার, সেইখানে তাদের ক্ষেত্রেও এখন ফেস রিকগনিশন লাগবে। এই বায়োমেট্রিক তাদের অ্যাটেন্ডেন্স লাগবে, এইসব করছে। আমাদের রাজ্যে এইগুলো করা সম্ভব কিনা, একদিকে হলো যখন
করোনা হয়েছিল তখন তড়িঘড়ি করে কেন্দ্রীয় সরকার এই একটা পোষণ ট্র্যাকার অ্যাপ একটা খুলে, যার মাধ্যমে এই পুষ্টি বিতরণের খবর রিপোর্ট কেন্দ্রের কাছে যাবে এবং সেই সময় সকলকেই দেবে বলেছিল মোবাইল ফোন। আমাদের রাজ্যেও মোবাইল ফোন প্রায় সবাইকে দিয়েছে, কিন্তু এটি 2-3 মাসের মধ্যে এগুলো নষ্ট হয়ে গেছে। এখন কর্মীদের তারা বাধ্য করেছে যে তোমাকে কিনতে হবে, মোবাইল কিনে তুমি এই কর্মসূচিটা চালাও। বাধ্য হয়ে কর্মীরা মোবাইল কিনেছে, কিন্তু সেই মোবাইলও 18টা অ্যাপ তথ্য প্রত্যেক দিন পোষণ ট্র্যাকার অ্যাপে আপলোড করতে হয়। এত তথ্য আপলোড করার মতন খুব মানে 5G ভালো স্মার্টফোন দরকার। আর নেটের অবস্থা তো জানিনি, স্মার্টফোন যদি ভালো হয়ও তাহলেও এটা হবে না। এই জন্য আমরা বলছি যে তোমরা প্রত্যেকটি কেন্দ্রে ওয়াইফাই দাও, ভালো স্মার্টফোন দাও। আর স্মার্টফোন চালাবার জন্য টাকা কত দিচ্ছে তারা? বছরে 1800 বা 2000 টাকা। আচ্ছা আপনারা বলুন, সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, 2000 টাকা দিয়ে সারা বছর রিচার্জ করা যায় এমন কোন কোম্পানি আছে? আমাদের তো জানা নাই, আমরা তো পাই না। ফলে তারা রিচার্জ করতে পারছে না, মেরামত করে দিচ্ছে না, নতুন এক্সচেঞ্জ করছে না। এই পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে 2 থেকে 3 জন শিশু বাদ পড়ছে, খাবার দিতে পারছে না। এখন ICDS হলো ভারতবর্ষের একমাত্র প্রকল্প যে প্রকল্পে শিশুর পুষ্টি দেওয়ার ব্যবস্থা আছে। 1975 সালে এই প্রকল্প শুরু হয়। বাচ্চাদের কুপোষণে যারা আছে, যারা অপুষ্টিতে ভুগছে, তাদের অপুষ্টি দূর করার জন্য একমাত্র প্রকল্প ডিবি শিশু উন্নয়ন প্রকল্প। আর কেন্দ্রের সরকার খুব কায়দা করে ষড়যন্ত্র করে এই প্রকল্পটিকে বন্ধ করে দিতে চায়। এই জন্যই বহু শিশু আমরা শুনতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে গত আর্থিক বছর থেকে এই আর্থিক বছরে আমাদের রাজ্যে প্রায় 1500 শিশু জন্য আমরা আজকের এই আন্দোলনে সামিল হয়েছে। আগামী দিন আমরা আরো বৃহত্তর পদ্ধতি অবলম্বন করে কর্মী সহায়িকাদের কাজের জায়গা থেকে কিভাবে বরখাস্ত করা যায়। কারো ক্ষেত্রে হয়তো নেই, মোবাইলে নেই, তাহলে ওই জায়গাতে অঙ্গনওয়াড়ী কর্মী আক্রান্ত হন। আমাদের রাজ্য কর্মীরা প্রতিদিন লড়াই করছেন। এই লড়াইয়ে আমাদের সরকার, আমাদের কাছে সরকার দিতে হবে, ফিডিং বিল দিতে হবে, মোবাইলের চার্জ দিতে হবে, সমস্ত কিছু যদি ঠিক ন্যূনতম তাদের মজুরি বৃদ্ধি হয় 600 টাকা, আসার পর এটা বন্ধ হয়ে গেল। তো এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে নতুন একটা ষড়যন্ত্র দিয়েছেন। আমাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গে পর্যন্ত 5 লক্ষ টাকা মেয়েরা পক্ষ থেকে আমি লংকড়াই মালিককে, অ্যাকচুয়ালি আমি লংকড়াইয়ের মালিক বলি না, লংকড়াই এখানে সবাই জাস্ট রতন একটা ব্র্যান্ড, লংকড়াই একটা ব্র্যান্ড। আমি লংকড়াইয়ের উত্তর কামনা করছি যাতে করে এইরকম সায়নের হাতে, মানে এইরকম মানবিক ধামের হাতে এইভাবেই ও সহযোগিতা করে যেতে পারে। আপনারা প্লিজ একটু আশীর্বাদ করবেন, অন্তত হাততালি দিয়ে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং মনের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই লংকড়াই। আমার এই ধামের উপলক্ষে যে কমিটি করেছে, কমিটির সহসম্পাদক সহসভাপতি গোপাল দেবনাথ মহাশয়, উনি 1-2টি লাইন বললে আমার মনে হয় ভালো হবে, আপনারা যদি এটা সুযোগ দেন। নমস্কার, আমার নাম গোপালচন্দ্র দেবনাথ। আমি এই মানবিক ধামের সেবা আশ্রমে পূজা কমিটির সহসভাপতি। তো আমার
বিশেষ কিছু বলার মধ্যে যে বিশেষ আকর্ষণটা হচ্ছে গতকালকে যে আমাদের মানবিক ধাম সেবা আশ্রমের শুভ উদ্বোধন হয়ে গেছে, সেই সেবা আশ্রমের শুভ উদ্বোধনের যে আমাদের যিনি মুখ্য অতিথি হিসাবে এসেছিলেন বিশ্বজিৎ শীল মহোদয়, আমাদের পশ্চিম ত্রিপুরা ভারপ্রাপ্ত সভাধিপতি, ওনার হাত ধরেই আমাদের এই শুভ উদ্বোধনটা হয়েছিল। সঙ্গে ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির জিরানিয়ার প্রীতম দেবনাথ মহোদয়, উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ, তার মধ্যে সন্তদের মধ্যে যিনি মুখ্য ছিলেন আমাদের তাজ বাবা, এবং উপস্থিত ছিলেন জগন্নাথ মন্দিরের শ্যামপ্রভু। তো এই উপস্থিতির শুভ উদ্বোধনের মধ্যে সমস্ত ত্রিপুরাবাসীদের কাছে আমরা অনুরোধ থাকবো আমাদের এই পূজা কমিটির পক্ষ থেকে, যাতে করে আমাদের এই পুণ্য ভূমিতে, বিশেষ করে রানীবাজার কোবরাখামাতে আমাদের যেখানে সেবাধাম এই মানবিক ধামের উদ্বোধন হয়েছে, এখানে এসে পদার্পণ করবেন এবং এই পুণ্যভূমিতে পা রেখে আপনারাও এই পুণ্য অর্জন করবেন। এবং আমাদের আজকে যেই 24-25-এর প্রথম দিন গেল গতকালকে, আজকে 25 তারিখ, এই 25 তারিখে আজকে যে বিশেষ অতিথি হিসাবে যারা আসবেন, এর মধ্যে আমাদের খয়েরপুর 5 খয়েরপুর বিধানসভার আমাদের সম্মানীয় শ্রীযুক্ত রতন চক্রবর্তী মহোদয়, উনিও আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পাশাপাশি আরও বিশেষ যিনি আজকের উপস্থিত থাকবেন, আমাদের শান্তিকালী আশ্রমের চিত্তরঞ্জন মহারাজজিও কিন্তু আজকে আমাদের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার জন্যে এই অনুষ্ঠানটাকে আজকে সাফল্যমণ্ডিত করার জন্য ত্রিপুরার বাসী, বিশেষ করে আমাদের এই অত্র এলাকার সমস্ত ভক্তবৃন্দের কাছে বিনীত অনুরোধ থাকবো এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। এই কথাগুলো বলে সবাইকে নমস্কার। এবং আপনার যারা মিডিয়া পার্সন যারা আছেন, আপনাদের মাধ্যমে যাতে সারা ত্রিপুরা রাজ্যে এই বার্তা পৌঁছায় সেই অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বার্তা এখানে বিরাম রাখছি। সকলকে ধন্যবাদ। নমস্কার। আজকে মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রচার যারা করছেন সবাইকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের এই 2 দিনব্যাপী বিশ্ব মহাযজ্ঞ, এই বিশ্ব মহাযজ্ঞের উপলক্ষে আমাদের 2 দিন মেলাও আমরা রেখেছি। একদিন চলে গেছে আর আজকেও হবে, এবং আগামী দিন অনেক লোক এসেছিল, সবাই আশীর্বাদ নিয়ে গেছেন এখান থেকে। আর আমাদের উদ্দেশ্য হলো আমাদের এই মানবিক ধাম, মানুষ যারা অসহায় ববে ঘুরে, রাস্তায় ঘুরে, তাদেরকে নিয়ে আমাদের এই পথ চলা ত্রিপুরা রাজ্যে আমরা একটা নজির গড়তে চলেছি। এই যুব প্রেরণা সংগঠনের পক্ষ থেকে আমাদের এই কাজটা আমরা শুরু করেছি। আগামী দিনে আমরা আরও বৃহত্তরে এই কাজটা চালিয়ে যাব এবং আপনাদের সহযোগিতা সবার দরকার। গতকালকে আমাদের এখানে উদ্বোধনে এসেছিলেন আমাদের যে মেন উদ্যোক্তা, যে মেন পূজা করেছেন, ওনার সংক্ষেপের নাম ওনার হচ্ছে তাজ বাবা। এবং আমাদের এই উদ্বোধনে এসেছিলেন এই জগন্নাথপুরের শ্যামপ্রভু, এবং আমাদের এই উদ্বোধনে এসেছিলেন আমাদের এই ত্রিপুরা রাজ্যে, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত এই সভাধিপতি শ্রী বিশ্বশীল মহাশয়, আমাদের এই জিরানিয়া এই ডিভিশনের এই জিরানিয়া ব্লকের চেয়ারপারসন শ্রী প্রীতম দেবনাথ, এবং আরও অন্যান্যরা, এবং লংতরায়ের কর্ণধার শ্রী রতন দেবনাথ মহাশয়। এবং আজকেও আরও গেস্ট আসবেন, আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়, পাশাপাশি আমাদের আসবেন 5 খয়েরপুর এই MLA শ্রী রতন চক্রবর্তী মহাশয়। পাশাপাশি আমাদের এখানে আসার কথা আছে, আসতে পারে, খুব সম্ভবত বেশিরভাগই আমাদের আসবে মন্ত্রী শ্রী টিঙ্কুরাই মহোদয়া এবং শুক্রাচরণ জমাতিয়া, উনিও আসবেন। এই 2 দিনব্যাপী যজ্ঞ উপলক্ষে আপনাদের মিডিয়ার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সমস্ত নাগরিক বৃন্দদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, আজকে এসে বাবার আশীর্বাদ নিয়ে যান। এবং এখানে আমাদের শ্রী রানী মায়ের পূজা হয়েছে এবং আজকে অভিষেক হবে এখানে, এরপরে যজ্ঞ হবে। এই যজ্ঞতে আপনাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং মিডিয়ার মাধ্যমে যারাই শুনছেন
প্রত্যেককে আমাদের এই মানবিক ধাম এবং পূজা কমিটির পক্ষ থেকে শতকোটি প্রণাম জানাই। আমার নাম গৌতম বিশ্বাস। এই যজ্ঞের উপলক্ষে যে দুদিনের মেলা, এই কমিটির সাধারণ সম্পাদক শ্রী গৌতম বিশ্বাস। নমস্কার সবাইকে, আবারও সবাইকে ধন্যবাদ জানাই। মিডিয়ার মাধ্যমে ত্রিপুরাবাসী সমস্ত আপনারা আসবেন, এসে আমাদের এই পুণ্য এই স্থানে আপনাদের পদার্পণ যেন আমরা পাই, সেই আশা আকাঙ্ক্ষা রাখছি। নমস্কার। কমিটি এবং শহর দক্ষিণাঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে DWS এর SDA কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আপনারা কৈলাসবাসী জানেন এবং রাজ্যবাসীও জানেন যে কমিটি এবং শহর দক্ষিণাঞ্চল কমিটি দুর্যোগে আজকে DWS এর SDA সাথে আমরা মিলিত হয়েছি। এখানের মধ্যে ডেপুটেশন নিয়ে মোট 5 দফা দাবি নিয়ে এসেছে। আমরা লক্ষ্য করতেছি বেশ কিছু দিন যাবৎ জল যেটা সরবরাহ হইতেছে এই অফিস থেকে, সেটা এই ট্রিটমেন্টের ইয়ে থেকে জল সরবরাহ হইতেছে, তার সময়সীমা একদম সামান্য। যে সময়সীমার মধ্যে তারা জল ছাড়তেছে, সকালবেলা দেখা যায় 15 মিনিট, বিকেলবেলা দেখা যায় 10 মিনিট, বা কোনো দিন আমরা লক্ষ্য করছি যে কোনো দিন জলই ছাড়া হইতেছে না। এই অবস্থা দাঁড়িয়ে সেটা ত্রিপুরা রাজ্যের সরকার জলকর হঠাৎ করে একদিন বাড়িয়ে দিল, এখানে হচ্ছে 60 টাকা করে দিল, যেটা মানুষের ক্ষমতার বাইরে গেছে। এই সব কিছু বিষয় নিয়ে সেটা আমরা 5 দফা দাবি নিয়ে, এর সাথে আমরা গুরুত্ব দিছি পুরো এলাকার কুবজার, উত্তর কাচরঘাট এবং কাজিগাঁও পাড়ার 2টি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করে পানীয় জল সরবরাহ করতে হবে। আমরা এই 2টা এলাকারে চিহ্নিত করছি এই কারণেই, এই 2টা এলাকার জনবসতি অনেক বেশি। এদিকে আমরা SDA-র সাথে আমরা এটাই আলোচনা করছি এই 2টা জায়গাতে মধ্যে ওভারহেড ট্যাঙ্ক তৈরি করার জন্য, যাতে এখানে জলের যে সমস্যাটা, এই সমস্যাটা যাতে কমে। আমরা ওনার সাথে আলোচনা করছি যে আমরা 7-10 দিন আমরা লক্ষ্য করব এই জল দেওয়ার সময়সীমা কতটুকু অগ্রগতি ঘটল। যদি তা না হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমাদের পার্টি নামতে বাধ্য হব কৈলাসবাসীর সাথে। জল দেবে, পর্যাপ্ত জল সরবরাহ করা হচ্ছে না কেন? DWS জবাব চাই, জল করবারই পর্যাপ্ত জল সরবরাহ কমরেড অরুণাভ সরকার, কমরেড সাগর ভট্টাচার্য, কমরেড পিয়ালি চক্রবর্তী, কমরেড মোহিতলাল ধর এবং কমরেড মানিকলাল রায়। আপনাদের কাছে 5 দফা দাবি নিয়ে আপনাদের কাছে ডেপুটেশন আপনার কাছে আমরা এই ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আগামীকালকে থেকে আমাদের কয়েক ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সচিন্দ্রদের নকআউট ফুটবল প্রতিযোগিতা আমাদের কয়েক যে সিনথেটিক ফুটবল মাঠ, এই মাঠে অনুষ্ঠিত হতে চলছে। তো এই টুর্নামেন্টে মোট 11টি দল এখানে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই এখানে ফাইনাল হয়েছে। তো আপনারা জানেন যে দীর্ঘদিন বাদে আমাদের মাটির কারণে দীর্ঘদিন বাদে আমরা কয়েকটি আবার পুনরায় আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজনের কাজ করেছি। ইতিমধ্যেই আমাদের ভারত সরকার নেশামুক্ত ভারত করার লক্ষ্যে আপনারা দেখেছেন খেলাধুলার উপর প্রচণ্ড পরিমাণে সেখানে জোর দিয়েছে যে আমাদের সমাজের যুব সম্প্রদায় যাতে মাঠমুখী হয়, তার জন্য নেশামুক্তি ভারত এই কর্মসূচিকে সামনে রেখে এখানে ফুটবল খেলা, বিভিন্ন খেলার আয়োজন করেছে। তো আমরাও কয়েক ফুটবল অ্যাসোসিয়েশন নেশামুক্ত ভারত গঠন করার লক্ষ্যে, তারপর দীর্ঘদিন ধরে আমাদের কয়েকটি ফুটবলের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে,
আমরা একাডেমি খোয়াইতে ফুটবল টুর্নামেন্ট করতাম, কিন্তু মাঠ দেরিতে হওয়ার কারণে আমরা এবার থেকে আমরা নতুন করে আমরা ফুটবল টুর্নামেন্ট এখানে আমরা শুরু করেছি। তো আমি আপনাদের মাধ্যমে আমাদের খোয়াইয়ের যারা ফুটবল প্রেমী যারা যে সমস্ত দর্শক রয়েছেন তাদের কাছে আমাদের মিলিত আবেদন থাকবে যে আগামীকালকে থেকে আমাদের যে টুর্নামেন্ট শুরু হবে সবাই যেন আমাদের টুর্নামেন্টে আসেন এবং দর্শক হিসাবে আসেন, খেলা উপভোগ করেন, এই আবেদন থাকবে। এবং আমরা যাতে এই টুর্নামেন্টটাকে সার্বিকভাবে সফল করে তুলতে পারি সেই সহযোগিতাও আপনাদের কাছে আমরা এই আজকের এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমরা চাইছি। থ্যাংক ইউ। আমাদের যে নকআউট ফুটবল টুর্নামেন্ট আমাদের বয়েজ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে তার উপলক্ষে আজকে যে সাংবাদিক সম্মেলন, উপস্থিত সাংবাদিক বন্ধুদের প্রথমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। শচীন্দ্রদেব স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন এই নকআউট টুর্নামেন্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করবে খোয়াই ডিস্ট্রিক্ট পুলিশ বনাম তেলিয়ামুড়া বুলেট ক্লাব। ইতিমধ্যে 11টা টিম আমাদের এখানে তারা এন্ট্রি জমা দিয়েছে। 11টা টিমের মধ্যে হচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশ, 6 নং PSF ব্যাটালিয়ান, যুব সংঘ ক্লাব, আমাদের বুলেট ক্লাব তেলিয়ামুড়া, কৃষ্ণপুর মণ্ডল একাদশ, কল্যাণপুর মণ্ডল একাদশ, ইংলিশ মিডিয়াম স্কুল খোয়াই, আমাদের NPC অফিস টিলার ক্লাব, BMS-এর একটা টিম আছে, অটোর তাদের একটা টিম আছে, আশারামবাড়ি একাদশ। এভাবে আমাদের এখানে 11 টিম অংশগ্রহণ করেছে। এবারের এই টুর্নামেন্টে আমরা প্রাইজ গিভিং সিরিমনি আছে, সেখানে 50,000 টাকা যারা চ্যাম্পিয়ন হবে উইথ ট্রফি, যারা রানার্স আপ হবেন তাদের জন্য 30,000 টাকা উইথ ট্রফি, এবং বিভিন্ন স্তরে সেখানে আমাদের তাদের জন্য পুরস্কারও আছে। তো খোয়াইতে দীর্ঘদিন যাবৎ খেলা বন্ধ ছিল, একে তো আমাদের মাঠ তৈরি, আর 19-এর পরে করোনা, এর আগে আমাদের টুর্নামেন্ট 3টা হয়েছিল। এই টুর্নামেন্টে এখানে অংশগ্রহণ করবেন, আগামীকালকে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয়, এবং উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক আমাদের সবার প্রিয় দিদি কল্যাণী সাহা রায় মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের টুর্নামেন্ট কমিটির সহ অন্যান্যরা, অনুকূল দাস সহ আমাদের SP সাহেব খোয়ার, ওনাকেও আমরা ইনভাইট করেছি। আমাদের পৌরসভার চেয়ারপারসন থাকবেন, এভাবে আমাদের অতিথিরা থাকবেন। তো এই টুর্নামেন্টের আমি সফলতা কামনা করি, এবং এই সমস্ত বিষয়ে এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন আমাদের যিনি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অনুকূল দাস মহোদয়। এর আগে আমি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুধাংশু দাস মহোদয়। আমাদের CMO গোমতী ডিস্ট্রিক্ট ডক্টর কমল রিয়ান মহাশয়কে, এবং একই সঙ্গে অনুরোধ রাখবো মঞ্চে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে, মৃত্যু থেকে অমৃত নিয়ে যাবে, এই জন্য ছন্দ নাই তারের আনন্দেরই আনন্দ। সেই হাওয়াতে হৃদয় আমার
রাজ্যে রক্তদানের এই উৎসবটাকে উৎসব আকারে এখন ব্যবহার করা হচ্ছে প্রত্যেক মানুষের, কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন এনজিও থেকে শুরু করে পলিটিক্যাল বিভিন্ন সংগঠন থেকে শুরু করে ইভেন সরকারি কর্মচারীদের যেসব মানে সংগঠনগুলো আছে, যেমন এখানে আমরা এখন কমিউনিটি হেলথ অফিসারদের একটা সংগঠনের রক্তদান শিবিরে এসেছি। তো এটা ঠিক কথা যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব অগ্রাধিকারের ভিত্তিতে এটা শুরু করেছেন এবং এটা রাজ্যব্যাপী সমস্ত অংশের মানুষ এটা সে যুক্ত হয়েছেন এবং আমরা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যেটা রাজ্যের মধ্যে এই রক্তদানের ক্রমশ যদি আমরা প্রিভিয়াস যে মানে ইয়ার্সগুলো দেখা যায় এটা কন্টিনিউ আমাদের এটা আপডেটেড চলছে, ইনক্রিজ হচ্ছে এবং রাজ্যে কোথাও রক্তর জন্য কত মানুষের মৃত্যু হয় তার মধ্যে আমাদের কাছে রিপোর্ট নেই। এবং সর্বোপরি আমি কমিউনিটি হেলথ অফিসার্স যারা সংগঠন আজকে অর্গানাইজ করছে এটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমি এই কারণেই তাদের এই যে কর্মসূত্রে তাদের দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে তারা যুক্ত হয়েছে, এটা খুব মহানুভবের কাজ এবং অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আগামী দিনে এগুলো জারি থাকে এবং এটা উৎসাহ হবে অন্যান্য সমস্ত সংস্থাগুলো। এখানে সবাই লাইন ধরে দাঁড়াও, হ্যাঁ? এখানে লাগা কি সুন্দর গাছ লাগিয়েছে। আমরা সব মাদা বাচ্চারা কোনো বর্ষা নাই, আমি আগে গেছি। না ঠিকই আছে, এটা দরকার আসলো তো এটা ভাই আমি তো আছে মাকে কিছু বিপুল আসো দাঁড়াও স্যার just after that construction was there, no, we just created a temporary thing for that room. Correct. So what you can do is, my suggestion, I don't know your সোয়াল ওই যে মনোজ দাদা কইলো That is a canteen. Oh, that's canteen. very nice, very nice. যাও 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 এখানে বস,
এখানে বসো বাবা। এদিকে মনে এদিকে First of all, I'm very happy that I could take part in this school level Banner Mahotsav. I'm happy that the school is engaging the young kids. তাদেরকে অল্প বয়স থেকে শেখাচ্ছে the importance of environment and how to preserve it. So I hope that this will not be a one-time activity. এই জিনিসটা আমাদের বাচ্চাদের কাছে ছোট বেলা থেকে ওদেরকে এই ভ্যালুসটা যে আমরা দেওয়ার চেষ্টা করছি, I applaud the step that they have taken. Thank you. আমরা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি যে এখানে বড় মহোৎসব অনুষ্ঠান হবে এবং আমরা যথারীতি মাননীয় সিআরটি ডাইরেক্টর মধ্যে এসেছেন, আমার সঙ্গে বিদ্যালয়ের যিনি ভাইস প্রিন্সিপাল আছেন এবং অন্যান্য শিক্ষক মানুষবাবু এখানে আছেন। আমরা এসেছি এখানে বৃক্ষরোপণ অনুষ্ঠান করার জন্য। প্রতি বছরই বন মহোৎসব হয়, বিশেষ করে বিদ্যালয়ের বাচ্চাদের এবং যারা অভিভাবক অভিভাবিকা আছেন বা দিদিমণি স্যাররা আছেন তাদের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে গাছ ছাড়া আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নেই। তো বাচ্চাদের মধ্যে এই জিনিসটা হবে যে পরিবেশকে রক্ষা করতে গেলে আমাদের গাছকে রক্ষা করতে হবে। আমাদের উচ্চ মহল থেকেও আমাদের আছে যে এক পেড়ে এক মাকি অনুষ্ঠানও আমরা করি। তো আজকে আমরা অতি সংক্ষিপ্ত পরিসর হলো আমরা দুজন মাকে আনতে চেয়েছি যে গাছকে আমরা লাগাবো এবং বিদ্যালয়ের পরিবেশকে এবং এলাকার পরিবেশকে আমরা রক্ষা করার জন্য বিশেষত এই বার্তাটা আমরা সবার মধ্যে দিতে চাই। কচিকাঁচা বাচ্চারাও আমাদের সঙ্গে লাগিয়েছে, আমরা যথেষ্ট আনন্দিত হয়েছি এবং উৎসাহিত হয়েছি। আগামী দিন তারা ভারতবর্ষের ভাবী নাগরিক হবে, তারা যেন এই পরিবেশকে রক্ষার জন্য গাছকে বাঁচাতে হবে সেই বার্তাটা আমরা সবার মধ্যে দিতে চাই। শহরে একসঙ্গে কাজ করা হয়েছে, পরিবহন দপ্তর, পোস্ট দপ্তর, স্মার্ট সিটি, সবাই মিলে কাজ করছে। তার আগরতলাবাসীকে সিটি থেকে সারা শহরে বিশেষ করে নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্য ড্রেন করা হচ্ছে, কভার ড্রেন সারা আগরতলা শহরে। আজকে কিছুদিন আগে ক্যাটচুমনি থেকে বিদ্যুৎচুমনি যে রাস্তা ডান সাইডটা কাজ শুরু হয়েছে, সেক্ষেত্রে কিছু যে মার্কিং করা হয়েছে জেলা প্রশাসন বা সদর মহকুমা প্রশাসন বা কর্পোরেশন থেকে বা স্মার্ট সিটি থেকে এই এলাকায় যারা বসবাস করে তাদের কিছুটা জানার বিষয় ছিল যে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে, কতটা জায়গা নেওয়া হবে, ড্রেন কতটা পাস হবে এবং কতদিনে হবে। তো সেক্ষেত্রে আমাদের সিও সাহেব আছেন স্মার্ট সিটি ডক্টর শিলেশ যাদবজি, আমাদের কর্পোরেশন আমরা বেরিয়েছি এই এলাকার লোককে নিয়ে এবং প্রতিটি বাড়ির সঙ্গে আমরা কথা বলেছি। বলার পর অধিকাংশ লোকই সহযোগী মনোভাব প্রকাশ করেছে, ডেভেলপার কাজে সাহায্য করবে। কিছু কিছু তাদের বিভ্রান্তি ছিল যে তাদের জায়গা না সরকারি জায়গা, তো আমাদের যে মার্কিং করা হয়েছে এটা সরকারি জায়গায় করা হয়েছে। তারপরে যদি কারো থাকে আপত্তি থাকে জানাতে পারে, কিন্তু আমরা এই কাজগুলো করবই। সেক্ষেত্রে সবাই রাজি হয়ে সম্মত হয়েছে যে ড্রেনের কাজে বা উন্নয়নের কাজে আমরা সরকারের সঙ্গে আছি, সরকারি কাজে তারা খুশি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা বিভ্রান্তি আছে বা অন্যরা বিভ্রান্তি করছে। তো যাই হোক আমরা আজকে বিভ্রান্তি যদি দূর করা যায় সেক্ষেত্রে কমিশনার সাহেব সহ আমাদের আধিকারিকরা, এজেন্সি এবং এলাকার যারা নেতৃত্ব কর্পোরেটর সহ আমরা বেরিয়েছি।
এই মানে শহরের যে বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ করছে কবে নাগাদ শেষ হতে পারে? এটা আমরা দুর্গাপূজা আগে শেষ করার একটা পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যে নির্দেশ দিয়েছেন যে পুজোর আগে যাতে সমস্ত ড্রেনের কাজ সম্ভব হয়। এখন প্রকৃতির ব্যাপার, যদি টানা 3 দিন বৃষ্টি থাকে 4 দিন আপনি কি করবেন? ইচ্ছে করলে আমাদের তো ড্রেনের কাজ করে কমিশনার সাহেব স্মার্ট সিটি আমি বলবো যে খুব ভালো কাজ করছে। প্রতিদিন রাত্রে দেখবেন সারা রাত্রি কাজ হয়। আগরতলা শহরে এই প্রথম মানুষ দেখেছে সারা দিন রাত্রি কাজ চলছে। সেক্ষেত্রে কিছু কিছু অবসেশন থাকে, যেমন আজকে এখানে আলোচনা করা হয়েছে, কাজটা আরো একদিন করা সম্ভব হতো, যেহেতু অনেকে আপত্তি করেছে। সেক্ষেত্রে আমরা তাদের আপত্তি দূর করার জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য আমাদের কমিশনার সহ আমরা পুরো আধিকারিক রেজিডেন্ট হিসাবে এসেছি। আমরা এদিকে এলাকার লোকের সঙ্গে প্রত্যেকটি বাড়ির সঙ্গে আমরা কথা বলছি। কাজে আমার মনে হয় কাজ দ্রুত সম্ভব। আগরতলা কোথাও এরকম প্রবলেম হয়নি, কোথাও না। এটাও প্রবলেম না, এটা মানুষের ভুল বোঝা, যে 2 বা 3 বার মার্কিং হয়েছে, তো এটা কোনটা নির্দিষ্ট জায়গা, কার জায়গা? তো আমরা বললাম এটা সরকারি জায়গা। সরকারি জায়গা ড্রেন হচ্ছে যতটা মানুষের বাড়িঘর বাঁচিয়ে করা হচ্ছে, কিন্তু একটা ড্রেনে তো মাপ ঝুঁক আছে না, একটা জায়গা তো করতে হবে, সেই হিসাবে কাজ করা হচ্ছে। সাময়িক হয়তো কারো ক্ষতি হতে পারে, কিন্তু আলটিমেটলি ওনারাই লাভ হবে। এই এলাকাতে ব্রাউন বর্ডার উপাগান্তি স্কুলের ছাত্র, এই এলাকাতে কোন বাড়িটা সবচেয়ে বেশি এনক্রোচ করছে আমাদের নলেজে, আমাদের নলেজে এখানে 0 পয়েন্ট, এখানে 0 পয়েন্ট, এখানে ভাঙা হয়নি, এখানে এনক্রোচ হয়েছে। I am not telling the name. You start from Kerchumuni point, কেরের জায়গা। আপনি কোন না কেরচুমনি এরিয়াতে ফার্স্ট থেকে স্টার্ট হয়েছে, টোটাল জায়গাটা কেরের জায়গা, একটা বলে কালীবাড়ি তো মার জিনিস, এটার মধ্যে কারো মার সম্বন্ধে কোনো বক্তব্য নেই। ফ্লাইওভার করতে গিয়ে মহাদেব মন্দিরও ভাঙছে না। और उसके बाद throughout the road we are going to dig 1.2 meters wide, where we will put 6 pipelines of HDP. I know. The outer edge is the grade. That's why. আমি তো আপনার থেকে বুঝে লইলাম যে ভিতরে ভিতরে 3 ফুট আর ওয়াল থাকবো। আমার এখানে আমি এমন ভাবে মাফুম বাকি রো মাইপটা লইব একদম ভাবি এটা তো स्मार्ट सिटी का काम। He will erect my boundary wall. Yes. एडवोकेट साहब। हां है। एडवोकेट साहब सुनिए। वाला हम बनाएंगे। By the way, my contract is the whole work is composite. It is one contract. And after that we'll make the road also. এটা শুরু দিলে নিয়ে নিচ্ছে পুরসভা। এরকম অভিযোগ তো কিছু আছে, এরকম অভিযোগ আছে, আমাদের পার্টিকুলার যুগের এগেইনস্টে তো বলা যাবে না। এখন যে জায়গাটা আপনারা ভিজিট করলেন, এখন যে জায়গাটা ভিজিট করলেন, এই জায়গা কি মানে জুজ জায়গা নিচ্ছে না এএমসির জায়গা নিচ্ছে? কিছু জায়গাতে তো হয়তো বা এনক্রোচমেন্ট আছে, কিছু জায়গাতে ফর দ্য ইন্টারেস্ট অফ দি পাবলিক ইন্টারেস্ট এট লার্জ, ফর দ্য পারপাস অফ ডেভেলপমেন্ট গভর্নমেন্ট ইজ টেকিং কেয়ার অফ ইট। জুজ জায়গা নেওয়া হলে তো আদালতে শরণাপন্ন হয়। ডেফিনেটলি দে হ্যাভ দ্য অল্টারনেটিভ রেমেডি। এটা যদি আমার বাড়ির জায়গাও হয়ে থাকে, আই উইল ডেফিনেটলি অ্যাপ্রোচ টু দ্য কোর্ট ফর ডিউ রিড্রেস। শহর সুন্দরায়নে তো পুরো প্রশাসন কাজ চালাচ্ছে, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা তো পলিটিক্যাল প্রশ্ন, না আই এম নট এ পলিটিশিয়ান। আপনি একটা জায়গায় বলেছিলেন যে কেরচুমনি পয়েন্ট থেকে যে আদার্স যে পয়েন্ট, ওই পয়েন্ট অব্দি একদম সমান যেতে হবে, একটা আপনি বলেছিলেন। আমি এখনো সেই জায়গাতে স্টিক করি। আমি স্টিক করি এই কারণে, মাননীয় মেয়র যিনি আমাদের, উনি আমাদের মাননীয় বিধায়কও। এটা একটা পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। আমি বলতে পারি না কেরচুমনি বা রামনগর 1 নম্বর বা 2 নম্বরে কার বাড়ির কোন জায়গাটা এনক্রোচ আছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে অনেক কিছু জানি, মেয়রও হয়তো জানেন। উনি প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেবেন, মেয়র কোনখান থেকে স্টার্ট করবেন, কি পয়েন্টে স্টার্ট করবেন, কারণ অনেকগুলো প্রশাসনিক হ্যাজার্ডনেস থাকে। মাননীয় মেয়র এই জায়গাটাতে দেখবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আই এম অলসো এগ্রিড বাই দিস,
ইনিশিয়ালি, বাট দ্য ফ্যাক্টস রিমেইন, আমাদের এই এলাকাতে যারা আমরা বাস করি, আমাদের এটা শোনার পর মেয়র সাহেব নিজে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে উনি ভিজিট করেছেন এবং আমাদেরকে এশিওর করছেন যে অ্যাজ ফার অ্যাজ পসিবল, মেয়র সাহেব আমার সামনেই আছেন, শৈলেশ যাদব আছেন, আদার অফিসিয়ালসরা আছেন, যে অ্যাজ ফার অ্যাজ পসিবল যে যতটুকু মিনিমাইজ করে করা যায় এই এসুরেন্সটা দিয়েছেন। আমি তো অন্তত অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আই এম টু সাম এক্সটেন্ট মানে বলতে পারি যে ফর দ্য কজ অফ ডেভেলপমেন্ট উই আর টু সামটাইমস উই আর টু অ্যাডজাস্ট উইথ দ্য সিচুয়েশন, উই আর টু কম্প্রোমাইজ উইথ দ্য সিচুয়েশন। তাহলে তো আমরা ভেঙে দিতাম না, একবার আমি অক্ষণ তোমার দেখাবো আমার ওয়াল, আমি সবচেয়ে কম এফেক্টেড, সবার সামনে আমার ওয়ালও 3টা দাগ আছে। তারা so much of depth of this first building. Don't worry, no injustice will be done. Electrical wire, underground electrical connection, everything will be underground. All these poles will be removed on both the sides. আমাদের এখানে এই যে জায়গাটা, যে জায়গাটা মেয়র সাহেব দাঁড়িয়ে রয়েছে, ত্রিপুরা রাজ্যের প্রথম আন্ডারগ্রাউন্ড, এই জায়গাটা আন্ডারগ্রাউন্ড ড্রেন আছে। সরকারি কাজ 100 বাড়ি কাজ লেবার করে নেবেন, সরকারি কাজ এস্টিমেট দিব, সাইট আগে দেখবো, এস্টিমেট দিব, তারপর সংশোধন নিব, তারপর কাজ দিব, টেন্ডার হইব, তারপর কাজ আপনার নিজের কাজ তো নিজে লেবার না করে দিতে আলটিমেটলি দাঁড়াইলো কি দাঁড়ালো হয়েছে যতটা সেফ থেকে যতটা সেফ করে দেওয়া যায় ড্রেনটা করে ড্রেন করতে ওখান থেকে মানে ড্রেনটা করতে এখন যে লেভেল গেছে এই লেভেল। আরে বাবু আমি মেয়রের লগে কথা কইতেছি, তুমি মেয়রের রিপ্রেজেন্টেটিভ না, তুমি তো দিও না যারা যারা কথা বলছে এটা দলের অফিসে গিয়া উই আর অলসো মেম্বার অফ এ পাবলিক, উই আর নট এরে বেড়ে গেরে এর যে 10 জন লোকের নাম লইলে আমার নামটা 10 নম্বর হলো লাগে না না জাস্ট আপনি কইয়া যান, কারণ শৈলেশ যাদব আমরা পাইতাম না, আমরা ভাবো কারে ওই যে ভদ্রলোক ওই যে শৈলেশ যাদবের তলে দাঁড়ায় রয়েছে, উই উইল গেট হিম। No, it almost this building is the no man's land. This building is the no man's land for now around 40 to 50 years. This building, and you have, while digging this mud, you have entered as much as possible, and if you take that up to that stage, taking it to yardstick, then everybody's building will go. কেটচুমনি কালীবাড়িতে যে লেভেল আছে এই লেভেলে বিদ্যুৎ তুমি যাবে মেইন বিল্ডিং তাতে ঝাড় যা পড়ে, হ্যাঁ মেইন বিল্ডিং আর রাস্তাটার পাশ কত দূর তখন না আমার ড্রেনে পার করতে দেখি আমাদের এখন আমার ড্রেনটা করতেছি, ড্রেনটাতে স্টেট আপনার যাবেন গিয়া যা পিলার এক आ रहा है ना भाई, एक का पिलर आ रहा है, एक का पिलर आ रहा है सर, वो जाएगा हम देख लेते हैं না বুঝলি যা করবো এখানে কোনো পার্টি তখন দরকার নয়, কোনো ব্যক্তি তখন দরকার নয়, যা করবো কোনোরকম ভাঙতে সামনে আনতে এক লেভেল, তবে যতটা সেভ করুন যায় এগুলো বক্তব্য। ড্রেনও হইব, ড্রেনটা কারণ এই যারা তারা জন্য নিচ্ছ জলটা এখানে জমে করছে, তারা শহরে জল এদিক দিয়ে নামে আস্তে আস্তে সমস্ত ডাউন ওয়ার্ড ড্রেনটা পাবলিক স্বার্থে করে দিয়েছে, যারা এই এলাকার বাসিন্দা তারা স্বার্থে করে দিয়েছে। এই ক্ষেত্রে সেক্রিফাইস করতে দিব, আর যতটা আপনি সেভ করে করা যায় সমাজ যেটা পোল আছে স্যার এটাও জায়গায় ওখানে whether you will dismantle this one. So you just tell us why you want to come with open mind. If it is technically faulty, if it is technically faulty, we'll certainly dismantle. बहुत सारे जगह डिसमेंटल भी कराया, देखिए अगर गलत बन जाए तो हम तोड़ेंगे, अगर क्वालिटी खराब होगा तब भी तोड़ेंगे। Not good. আপনি কোন থেকে কত দূর ওই জায়গাটা একটু আমরা ফাইনালাইজ করব, আপনার অফিসাররা আছে তো? No, they have marked it. I think they have marked it. So you will go by that marking. That marking is too much. Everybody's house may break. I am the inhabitant of this area from my childhood. I will be সবচেয়ে কম এফেক্টেড আমি হব, সবচেয়ে কম এফেক্টেড আমি হব। Still, I am saying on behalf of all,
আরে অনেকের প্রশ্ন আছে লাইভলিহুড। আমি একটা বললাম, আমরাও চাই যাতে ড্রেনটা হয় সবার সম্পত্তি রক্ষা হয়, যদি সত্যি সত্যি মাপযোগ্য হয়। কিন্তু 4 ফুট দেখা যায় 4 ফুট নিলে কিন্তু অনেকটা পাই ভালো, আমরা বিশেষ প্রয়োজন। আরে লইয়া ঢুকে যান কেন আপনি? বন্ধ করে দাম প্রয়োজন নাই তো। एक्चुअली प्रॉपर्टी लाइन इज नॉट स्ट्रेट एज पर द लैंड रिकॉर्ड, दैट इज द प्रॉब्लम। तो ड्रेन तो हम सीधा ही लेके जाएंगे, उसमें अब थोड़ा सा कुछ लोगों को प्रॉब्लम होगी, कुछ लोगों को कम होगी, कुछ लोगों को ज़्यादा होगी। तो वी आर नॉट इन, देखिए प्रॉपर्टी लाइन इज नॉट स्ट्रेट इन ऑल आवर लैंड रिकॉर्ड्स। सभी रोड में टेढ़ा मेढ़ा है, बट ड्रेन टेढ़ा मेढ़ा बनाने का फायदा नहीं है, फिर पानी जाएगा ही नहीं। आप समझिए, हमारी भी मजबूरी। You are good because you are using a fan in you. For that purpose. You are a very gorgeous man. इसलिए you are saying that कोई दिक्कत नहीं होगा, कोई दिक्कत होगा तो हम लोग देख लेंगे। यहाँ देखोगे because you are using a fan. Our honorable mayor is not also using. Thank you. যার যার প্রয়োজন, আমার 3টা কলম, আমার একটা। যার যেটা প্রয়োজন। ও লিক করে গেছে, সব লিক করে গেছে। এখন তো সুযোগ আছে কথা কওয়ার, আসলে আপনাকে ধরতেছেন, এই ধরতেছে, অধিকার পাইছে, আর তখন তো কথা শহর পেয়েছে না কেউ, যেমন পাশে ভাঙছে। আপনি তো এই এলাকার লোক, আপনি তো এই এলাকার বাইরের লোক না। আপনি কোন তো কার বাড়ির কোন জায়গাটা? উই আর নট সেইং দিস। হ্যাঁ, আমি আমার বক্তব্য এটা যে তখন তো কেউ বাধা দিছে না। আর বাধা দিব কিটা? গেছে না তো, আমার গেলে না আমি বাধা দিতাম। না না, তখন শহর পেয়েছে। सर इसमें घर किसी का भी नहीं टूटा है। तो एक काम कीजिए, एक जगह पे सामने you do one thing, you just go up to the building, then you will make the drain zigzag shape. Building तो नहीं तोड़ा, जिग We are the very नहीं होगा, जो तो it ना। will be straight only, don't worry। how it কোন জায়গাটা এটা? জানে যান ভাই যান না। বিগত আমরা 2022-এ এসটিজিটি আমরা এক্সাম দিয়েছি। সেই এক্সামের পরিপ্রেক্ষিতে আমাদের মানে রেজাল্ট পাবলিশের জন্য আমরা কিন্তু বারংবার এখানে আসছি এবং কোয়ালিফাইডের জন্য আমরা এখানে আসছি। আমরা যতবারই আসছি আমরা সেভাবে স্যাটিসফাই হতে পারছি না। তারা আমাদের মানে পরিষ্কারভাবে কোনো কিছু জানাচ্ছেন না। বিগত 3 বছর ধরে আমাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের মানে বিষয়টা কোনখানে গিয়ে আটকে আছে। এতদিন আমরা জানতে পেরেছি যে আমাদের একটা মানে এসএলপি হয়েছে কোর্টে, এটারও মানে সমাধান কতটুকু সেটাও আমরা সেরকম ভাবে জানতে পারছি না। এখন আমাদের বারবার একটাই দাবি নিয়ে আমরা এখানে আসছি যে আমাদের যে 3টা বছর পার হয়ে গেল, সে 3 বছরের মধ্যে আমরা অনেকেই আছি যে আমরা ওভারইজের পথে, আমাদের দ্বিতীয়বার এক্সাম আমরা বসতে পারবো না। আমাদের মানে কোনো বিকল্প কোনো আমাদের কাছে কোনো রাস্তা নেই। আমরা বারবার সেটাই দাবি করে আসছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক, অতি সত্বর পাবলিশ করা হোক এবং আমাদের যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তাদের সবাইকে আমাদের ব্যাগেন পোস্ট যেটা আছে সেটা যেন সবাইকে দিয়ে রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক, সেই দাবি নিয়ে আমরা বারবার আসছি। আজকেও আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি যাতে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক অতি সত্বর। কারণ 3 বছর অতিক্রান্ত করা একটা মানুষের জীবন, 3টা বছর চলে যাওয়া
কোনো কম না। 3 দিনের যে জায়গার মধ্যে 3 মিনিটের যে জায়গার মধ্যে কারোর মানে নিঃশ্বাসে বিশ্বাস নেই, সেই জায়গার মধ্যে আমরা 3টা বছর পার হয়ে গেছি। যদি সরকার কোনো ডিসিশন নেওয়ার ছিল, যদি এটা অন্যরকম ডিসিশন, সেটা 3 বছর আগেই নিতে পারতো। পরীক্ষা যদি তখন যদি খারিজ করে দেওয়া হতো তাহলে আমরা হয়তো এই নিয়ে এত আশাবাদী হতাম না। কিন্তু আমরা আশাবাদী আছি এই কারণে, কারণ আমরা যতবার গিয়েছি শুধু একটাই বলতো যে তারা কোনো ভালো ডিসিশনে যাবে, তারা আমাদের জন্য ভালো চিন্তা ভাবনাই যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এতটা দিন মানে চলে যাওয়া সত্ত্বেও আমাদের কাছে কোনো সেরকম কোনো উত্তর আমরা পাচ্ছি না। তো বিগত দিনও আমরা সেই লড়াই লড়েছি, আজও আমরা সেই লড়াই লড়ছি, সেই আশায় আমরা এখানে আসছি যে আমাদের অতি সত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করে যাতে আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক। আমরা যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছি তাদের সবাইকে যেন একসাথে নিয়োগ করা হোক, আমরা সেই দাবি নিয়ে এখানে বারবার আসছি। হাজার বাসে যা এক্সাম হয়েছিল এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি, আবার নতুন পোস্ট বলে নিব 700 পোস্ট। তাহলে আমাদের 230টা নিয়ে এক্সাম দিয়েছি, এখন যদি 172টা যদি এসসিরা কমিয়ে যায় তাহলে আমরা তো কিছু করার নাই, কেস দিয়ে দিব। কারণ 230টা নিয়ে সরকার যদি রিজার্ভেশন করে মেনটেন না করলে জেনারেল বাকিরা এসসিরা তো কেস তো দিবই, রিজার্ভেশন মেনটেন করে না সরকার। এখনো পর্যন্ত কোর্টে ডেটের পর ডেট আমরা কি সারা বছর এমনি থাকবো? সারা বছর কি আমরা পরীক্ষা বসতে থাকবো? আমরা অলরেডি কোয়ালিফাই, আমাদের মধ্যে অনেকে আছে 40 বছর পার হয়ে গেছে, 45 ইয়ার। আমাদের তো পরিবার আছে না, আমাদের তো সন্তান আছে, আমরা কি পরিবার দেখবো না পড়াশোনা করবো? বয়সের অনুযায়ী তো পড়াশোনা করতে হয়। 2022 অলরেডি পরীক্ষা আমরা বসেছিলাম, সবাই পাস করেছি, যারা যারা এখানে আছি সবাই কোয়ালিফাই। আবার এক্সাম দিব কেন আমরা? 700 মধ্যে আবার কেন দেবো আমরা? 230টা যা হয়েছে এর মধ্যে ক্রিয়েট করে নতুন হোক বা পুরান হোক আমাদের এটা ক্লিয়ার করে নতুন এক্সাম নিতে হবে। সরকার তো এগুলো জানতে হবে, আমাদের কোনো প্রভিশন নেই। বিজেপি সরকারকে আমরা এনেছি যাতে বেকাররা সমস্যার সমাধান হোক। আগে তো আমরা বিজেপিকে ভোট দেইনি, যাতে আমরা চাকরি পাওয়ার সবাই ইচ্ছা আছে। এখনো পর্যন্ত সরকার যেভাবে হোক, আজকে ডেট, এই দিনে ডেট, তারিখ বের তারিখ, সুপ্রিম কোর্টে যা রায় হয়েছে, যা কিছু মেনটেন তো সরকারই তো সম্ভব করতে পারে না। আমরা তো জনসাধারণ, সরকারের কাছে যা কিছু পাওয়ার ইচ্ছা আছে সরকারই তো কইবই। বারবার কি এখানে আসতে আমরা ভালো লাগে? সরকারের কাছে এই বারবার রিকোয়েস্ট করতে আমাদের কোনো সময় এক্সট্রা আছে এখানে আসতে? কেন আপনাদের রেজাল্টটা বের হচ্ছে না, কি মনে হয়? দেখুন, আজকে 3 বছর হয়ে গেছে আমরা তো অনবরত রেজাল্টের জন্য আমরা ডিমান্ড করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যাতে অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করে রেজাল্ট দেওয়ার মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা এসএলপি করে আছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছিল যেখানে বলেছিল রিজার্ভেশন ফলো করার জন্য। আমরা নোটিফিকেশন একটা রিজার্ভেশন ফলো করা হয়নি, তার জন্য একটা কেস হয়েছিল। তো তখন দেখা যাচ্ছিল যে রাজ্য সরকার হাইকোর্টের জাজমেন্টটা সেটাকে ডিনাই করে তার এগেইনস্টে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, তার জন্য তারা বলছে তারা রেজাল্ট দিতে পারছে না। তো আমাদের বক্তব্য সেই জিনিসটাই, আপনি দেখতে পারবেন যে 2022 সালে যে এসটি বিষয়টা, সেটা যে হাইকোর্টে এখনো ঝুলে আছে। তারা রিজার্ভেশন প্রক্রিয়া, সরকার বলছে যে রিজার্ভেশন প্রক্রিয়া তারা মানবে না, তারা হাইকোর্টের তারা চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারপরে কিন্তু রাজ্য সরকার যতগুলো নোটিফিকেশন বের করেছিল রিক্রুটমেন্টের, সবগুলো কিন্তু রিজার্ভেশন মেনে বের করেছে। তো যেহেতু রিজার্ভেশন মেনে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিভিন্ন দপ্তরে, ইভেন শিক্ষা দপ্তরা বিভিন্ন টেটে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, আজের যে স্কুল লাইব্রেরিয়ান, আপনার ফিজিক্যাল এডুকেটর, সবগুলো নিয়োগ প্রক্রিয়া কিন্তু রিজার্ভেশন ফলো করে বের করা হচ্ছে। প্রক্রিয়াগুলো রিজার্ভেশনগুলো মেনে সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্রে অসুবিধা কোন জায়গায়? তাহলে কেন আমাদেরটা কেন ঝুলিয়ে রাখা হচ্ছে? আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে একটা যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে, তাহলে সেটা সত্যি নিন্দনীয় বিষয়। উপজেলা কিন্তু আপনারা দেখতে পারবেন যে মুখ্যমন্ত্রী স্যার কিন্তু বিগত দিনও আপনার একটা নিউজ আমরা সাংবাদিক মধ্যে দেখতে পারলাম, উনি বলছে যে শিক্ষক স্বল্পতা রাজ্য জুড়ে আছে, 10 দেওয়ার পর একটা বড় আগে শিক্ষক স্বল্পতা দেখা যাচ্ছে। তো আজকে উনি যখন নিজে করছে সেগুলো বা প্রকাশ্যে সেগুলো স্বীকার করছে, তাহলে আমরা 3 বছর ধরে আবেদন রাখছিলাম যাতে নবম দশম শ্রেণীর যে এসটিটি পরীক্ষা হয়েছে 2022 সালে সেপ্টেম্বর মাসে, তো সেটা নিয়োগ প্রক্রিয়া এখনো করা হচ্ছে না। আজকে 9-10 টিচার খুব ক্রাইসিস,
প্রত্যেকটা মহকুমা আপনি দেখবেন এমন কোনোদিন বাদ নেই যেখানে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আন্দোলন করছে না, শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না, তাদের শিক্ষক কেন দেওয়া হচ্ছে না। এদিকে আমরা এখানে দাঁড়িয়ে আছি 3.5 বছর, আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যে কেন আমাদেরকে নিয়োগ করছে না। আচ্ছা, তো আপনাদের বলে রাখি যে আমরা ইতিমধ্যে জানতে পারলাম আপনার সাংবাদিকদের মাধ্যমে, ডিপার্টমেন্টের মাধ্যমে, যেটা 700% নোটিফিকেশন আউট করবে গভর্নমেন্ট এসটিডি নিয়োগ প্রক্রিয়ার জন্য। তো আমরা কিছুদিন সপ্তাহখানেক আগে আমরা সিএম স্যারের সামনে গিয়েছিলাম এই জিনিসটা জানবার জন্য যে কেন আমাদের প্রক্রিয়া সম্পূর্ণ না করে নতুন পরীক্ষা থেকে গভর্নমেন্ট এগোচ্ছে। তো সেটা তো ঠিক না, আগেটার যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হোক। তাহলে আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী স্যারের কাছে, যদি নতুন নিয়োগ প্রক্রিয়া আমাদেরকে বাদ দিয়ে করা হয়, নতুন নোটিফিকেশন বার করা হয়, তাহলে কি সেখানে কি আপনার রিজার্ভেশন ফলো করা হবে না? অবশ্যই ফলো করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাহলে আমাদের কেন করা হচ্ছে না? আমরা কিন্তু অনবরত সেই জিনিসের দাবি রাখছি যে রাজ্য সরকারের পোস্ট আমাদের কাছে অনেক আছে। আপনারা বিগত অধিবেশনে দেখবেন মুখ্যমন্ত্রী স্যার কিন্তু নিজে বলেছে একটি পোস্ট পড়ে আছে 1400। তা আমরা সেটাই বলছি যে যেহেতু নিয়োগ হচ্ছে না, গত 6 বছরে খালি এসটি নিয়োগ হয়েছে 600 সামথিং, সেই জায়গায় টেট নিয়োগ হয়েছে 3-4 হাজার। তো আমরা নবম দশম শ্রেণী যেখানে শিক্ষার্থীরা তারা দিক নির্দেশক করে ভবিষ্যতের দিকে, ওই জায়গায় শিক্ষক নিয়োগ হচ্ছে না। তো আমরা বলছি প্রায়শই আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনবরত, এবং অন্যান্য মন্ত্রীবর্গদের কাছে, যাতে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, কিন্তু সেটার জন্য পোস্টটা ইনক্রিজ করে যত কোয়ালিফাইড করেছে। এখানে এমন না যে আমরা অনেক দাবি করছি যারা পাস করেনি তাদেরকে দিয়ে দিতে। যারা পাস করেছে গভর্নমেন্টের কাছে কিন্তু পোস্ট ইনক্রিজ করার পাওয়ার আছে, গভর্নমেন্ট অনায়াসে পোস্ট ইনক্রিজ করতে পারে। আর আপনাদেরকে বলে রাখি যে 230 পোস্ট নোটিফিকেশন বের হয়েছিল, সেখানে কিন্তু হাইকোর্ট অর্ডারে এসটি পোস্ট বেরিয়েছিল, এসটি পোস্ট কমানোর কথা বলেছে। তো সেই ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্ট অনেকবার ভিজিট করেছি, রাজ্য সরকারের কাছে প্রতিনিধির কাছে আমরা গিয়েছি, ওনারা বলছে যে না, পোস্ট কমবে না, পোস্ট ইনক্রিজ করবে। তো আমরা এটাই বলছি যে পোস্ট ইনক্রিজ করে সেটা যেন সবার জন্য করে, কোনো ক্যান্ডিডেট বাদ নেই যারা পাস করেছে। আমরা দেখলাম বিগত সময়ে আমাদের অর্থমন্ত্রী উনি কিন্তু 2-3 বার মিডিয়ার মাধ্যমে বলেছে আমরা সবাইকে নিয়োগ করবে। তো ওনারা যাতে ওনার কথাগুলো রাখে, আমরা বারবার এই জিনিসগুলো আমরা চাইছি যাতে রাজ্য সরকার নবম দশম শ্রেণীর যে এসটিটি পরীক্ষা 2022 সালে হয়েছে সেটার জন্য অতি সত্ত্বর নিয়োগ প্রক্রিয়া করে আজ এরিয়ারে হেলামি না করে। এবং মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা বিশেষ করে আবেদন রাখবো, উনি যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত যত সম্ভব সেটা সম্পন্ন করে, কিন্তু সেটার জন্য যতজন কোয়ালিফাইড করে সবার স্বার্থ যদি পোস্ট ইনক্রিজ করে, সবার জন্য নিয়োগ করে, কাউকে বঞ্চিত না করে, যেহেতু শিক্ষক স্বল্পতা এখন রাজ্য জুড়ে আছে। ধন্যবাদ। আজকে আমরা মূলত এসেছিলাম, আমরা আগরতলায় আশেপাশে কিছু ক্যান্ডিডেট এসেছে আজকে আপনার ডাইরেক্টরের নিকট, আমরা এনসি শর্মা অধিগত ওনার কাছে আমরা একটা ডেপুটেশন জমা দিতে, যেন অতি সত্ত্বর নিয়োগ করে সম্পন্ন করে, এবং যদি পোস্ট ইনক্রিজ করে, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি ক্লিয়ারলি, 230 যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে যদি পোস্ট ইনক্রিজ করে, তারা সেটার জন্য যারা কোয়ালিফাইড করেছে সবার জন্য নির্ধারিত করে সবাইকে জন্য দেওয়া হয়, কারোর জন্য বঞ্চিত না করা হয়। আমাদের অল ত্রিপুরা পিএ সিস্টেম অ্যাসোসিয়েশনের 3য় বার্ষিকী সম্মেলন আজকে 28-29 জুলাই রবীন্দ্র শতবার্ষিক ভবনে। আমরা এটা উদ্বোধন করছিলাম 2016-তে, তো মাঝখানে একবার করছি, এবার আবার অর্থাৎ 3য় বৎসর, আর কোভিডের জন্য আমাদের একবার হয়নি। তবে 3য় বৎসর সম্মেলন উপলক্ষে আমরা 28-29 দুদিন রবীন্দ্র শতবার্ষিক ভবনে 2 দিনের প্রোগ্রাম রাখছি। প্রথম দিন উদ্বোধন হইব, উদ্বোধনের মাধ্যমে ব্লাড ডোনেশন হইব, তারপরে মেলার উদ্বোধন হইব। এখানে একটা প্রদর্শনী মেলা হইব সাউন্ড সিস্টেম এবং লাইট ফাইট নিয়ে। তো এখানে উদ্বোধনে থাকবেন মেয়র সাহেব, থাকার কথা আমাদের, কিন্তু তাই নিয়ে এখনও আমাদের আশ্বাস দেননি। আমাদের জগন্নাথ মন্দিরের মহারাজজি থাকবেন, এবং আমাদের প্রেস ক্লাবের প্রণব সরকার মহাশয় থাকবেন সভাপতি। আর দ্বিতীয় দিনেও আমাদের একজন মিনিস্টার হওয়ার কথা, মিস্টার সুধাংশু দাস, উনি যদি আসেন আমাদেরকে জানাবেন বলছে আজকে বিকেলে বা কালকের মধ্যে। এটা এখনও কনফার্ম করতে পারছি না। আমরা এখানে 2 দিনের প্রোগ্রাম রাখছি মেলাসহ। প্রথম দিন মেলা এবং রক্তদান শিবির উদ্বোধন হইব, সঙ্গে দুস্থদের আমরা যে অপারেটর আছে, অপারেটরদের আমরা একটু সাহায্য করতে চেষ্টা করি প্রত্যেক বছরই, এবং এবারও করুম। আর মেলা চলব সকাল 11টা থেকে সন্ধ্যা 8টা অবধি।
সবার জন্য উন্মুক্ত থাকবো। পরের দিন আমরা 29 তারিখ আমরা নিজেদের মধ্যে আলোচনা করুন, সম্মেলনটা করুন এবং দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শেষ করুন। এগুলো মূলত মানে এই যে সম্মেলন কমিটি গঠিত হবে, কমিটি তো আছে আগে, তো নতুন করে আবার কমিটি করা হইব। আর এই সম্মেলনের উদ্দেশ্যটা কি, মানে কি আলোচনার বিষয়বস্তু কি থাকবে? আলোচনার বিষয়বস্তু তো সব আমাদের সাউন্ড সিস্টেম নিয়ে, অল ত্রিপুরা পিএ সিস্টেম যেটা সাউন্ড সিস্টেম নিয়ে আমরা আলোচনা করুন। আলোচনা যেহেতু আমাদের মধ্যে একটু গভর্নমেন্টের সঙ্গে একটু ভেদাভেদ রয়ে গেছে, যা প্রায় সময় আমাদের সাউন্ড সিস্টেম ধরেন আটকে দেয় রাস্তাতে, এই কারণে আমরা এটা প্রশাসনের সঙ্গে আমরা এটা আলোচনা করুন, যাতে পূজা পার্বণে যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা ঠিকভাবে চালানো যায়, তার থেকে একটা গাইডলাইন আমরা চামো আর কি বিষয়টা। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি সুশান্ত রঞ্জন সাহা, অল ত্রিপুরা পিএ সিস্টেম অ্যাসোসিয়েশনের সম্পাদক, আমাদের প্রেসিডেন্ট পুলিশকান্তি ভৌমিক, জয়েন্ট সেক্রেটারি শিশির কর, পিসিআর গৌতম সাহা, আর সব আমাদের এক্সিকিউটিভ মেম্বার ক্লাস মেম্বার। সামনে আয়ো কিছু চালু করতে গিয়ে বিভিন্ন জায়গাতে মেয়েরা ওটিপি দিতে পারছে, ভালো মোবাইল নেই। যখন বেতন বৃদ্ধি করা হতো, দিয়ে দেওয়া হতো, তখন বছরে 2 বার একটা পার্সেন্টেজ আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদেরও দেওয়া হতো, কিন্তু সেটা বন্ধ হয়ে ন্যূনতম মজুরি করা হয় 8,000, অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে 8,000, সহায়িকাদের ক্ষেত্রে। কোন শিশু বা মাকে পুষ্টি প্রকল্পের খাবার থেকে বঞ্চিত করা চলবে না। এই প্রতি মাসে মোবাইলের খরচ দিতে হবে, সময় মতো দিতে হবে, মোবাইল চার্জ দিতে হবে, ন্যূনতম মজুরি 26,000 টাকা করতে হবে, বাজার দরের সাথে সঙ্গতি রেখে ফিডিং বিল দিতে হবে। এই লড়াই করবে কে? এই লড়াই করবে কে? বঞ্চিত করা চলবে না। খাদ্যের অধিকার আইনের উল্লঙ্ঘন মানছি না, মানবে না, মানছি না, মানবে না। অঙ্গনওয়াড়ি কর্মীদের উপযুক্ত সংগ্রাম নইলে সংগ্রাম নইলে। আমরা আজকে ডেপুটেশনে যাব। আজকের এই ধরনের এই আলোচনা রেখে আমি সবাইকে আবারও সংগ্রামে অভিনন্দন। যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিষয়টা কি হচ্ছে, আমাদের প্রেসিডেন্ট আলোচনা করেছেন, রাজ্যে রাজ্যে কর্মীরা আক্রান্ত হচ্ছে। পাঞ্জাবে তো একটি মেয়ে আক্রান্ত হয়ে সেখানেই তার স্ট্রোক করে এবং মারা যায়, অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যেই মারা যায়। তুমুল লড়াই হয়েছে। পাঞ্জাব সরকার বলছে 5 লক্ষ টাকা দেবে, একজন মায়ের জীবন 5 লক্ষ টাকার বিনিময়ে তারা কিনতে চাইছে। এই হলো পরিস্থিতি। আমাদের রাজ্যেও কিন্তু যখন খাবার পাচ্ছে না, তখন আমাদের গ্রামের যিনি মা, তিনি তো সিডিপিও জানেন না, সুপারভাইজারও জানেন না। তিনি জানেন অঙ্গনওয়াড়ি দিদিমণি রোজ সেন্টারে গেলে ডিম দেয়, খাবার দেয়, কিন্তু ডিম খাবার কিছুই দিচ্ছে না। তখন তারা রাগ, তাদের যে ক্রোধ, তাদের যে ক্ষোভ, সেটা এসে পড়ছে অঙ্গনওয়াড়ি দিদিমণির উপর। তাই আজকে প্রথম আমাদের মূল যে দাবি, সেটা হলো যে এফআরএস পদ্ধতি বাতিল করা। এই পদ্ধতি চালু করা চলবে না। সারা ভারতবর্ষে এই আওয়াজ উঠেছে এবং এই যে এফআরএস পদ্ধতিতে দেওয়ার ফলে খাদ্য নিরাপত্তা আইন উল্লঙ্ঘন হচ্ছে। খাদ্য নিরাপত্তা আইন বলে যে সকলের জন্য খাবার দিতে হবে। তো এই জন্য আমরা এই বাতিল করার দাবিতে আজকে আমরা এখানে ধর্ণাতে বসেছি। আপনার পরিচয়টা? আপনার পরিচয়? আমি সিআইটিউ করি, আমি সিআইটিউ সহসভাপতি। অঙ্গনওয়াড়ি কর্মীদের উপযুক্ত গুণমান সম্পন্ন মোবাইল দিতে হবে। আইসিডিএস এর দিচ্ছে না। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন দিচ্ছে না। পুরো রাজ্যে যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা পেনশনে যাচ্ছেন, 1 পয়সা সরকার দেয়নি। এরকম
কোনো অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই রকম অর্থনৈতিক দাবি দেওয়া ইত্যাদির উপরে জোর দিয়ে এই আন্দোলন নয়। এই আন্দোলন আমাদের ত্রিপুরা রাজ্যে যে 6 বছরের নিচের যে শিশুরা আছে, যে সন্তান সম্ভবা মা সন্তানের জন্ম দিয়েছেন সদ্য এরকম মা আছেন, তাদের জন্য। কারণ ভারত সরকার একটি আদেশ জারি করেছেন যে যদি যারা কেন্দ্রের সুবিধাভোগী তাদের ছবি প্রত্যেকদিন পাঠাতে হবে। এখন ছবির সঙ্গে যে বেনিফিশিয়ারি তার KYC থাকতে হবে, অর্থাৎ তার আধার কার্ড লিঙ্কিং থাকতে হবে, তার মোবাইল থাকতে হবে। এখন এই ছবি যখন এগুলো পাঠাবে অঙ্গনওয়াড়ি কর্মী, তখন ওই দিল্লি থেকে বা যেখান থেকে তারা এটা কন্ট্রোল করছে সেখান থেকে OTP আসবে। এই OTP এনশিওর হলে তারপর আমরা খাবার দিতে পারবো। এটা হলো যারা টেক হোম রেশন, মানে বাড়িতে যারা খাবার নিয়ে যাবেন। আর যারা সেন্টারে আমাদের 3 থেকে 6 বছরের শিশু যাদের গরম গরম খাবার আমরা দিতে চাই, এবং আমরা জানি যে এটা একটা খুব স্বাস্থ্যপ্রদ ব্যাপার, সেইখানে তাদের ক্ষেত্রেও এখন ফেস রিকগনিশন লাগবে, এই বায়োমেট্রিক তাদের অ্যাটেন্ডেন্স লাগবে, এইসব করতে। আমাদের রাজ্যে এইগুলো করা সম্ভব কিনা, একদিকে হলো যখন করোনা হয়েছিল তখন তড়িঘড়ি করে কেন্দ্রীয় সরকার এই একটা পোষণ ট্র্যাকার অ্যাপ একটা খুলে, যার মাধ্যমে এই পুষ্টি বিতরণের খবর রিপোর্ট কেন্দ্রের কাছে যাবে, এবং সেই সময় সকলকেই দেবে বলেছিল মোবাইল ফোন। আমাদের রাজ্যেও মোবাইল ফোন প্রায় সবাইকে দিয়েছে, কিন্তু এটি 2-3 মাসের মধ্যে এগুলো নষ্ট হয়ে গেছে। এখন কর্মীদের তারা বাধ্য করেছে যে তোমাকে কিনতে হবে, মোবাইল কিনে তুমি এই কর্মসূচিটা চালাও। বাধ্য হয়ে কর্মীরা মোবাইল কিনেছে, কিন্তু সেই মোবাইলও 18টা অ্যাপ তথ্য প্রত্যেক দিন পোষণ ট্র্যাকার অ্যাপে আপলোড করতে হয়। এত তথ্য আপলোড করার মতন খুব মানে 5G ভালো স্মার্টফোন দরকার। আর নেটের অবস্থা তো জানেনি, স্মার্টফোন যদি ভালো হয়ও তাহলেও এটা হবে না। এই জন্য আমরা বলছি যে তোমরা প্রত্যেকটি কেন্দ্রে ওয়াইফাই দাও, ভালো স্মার্টফোন দাও। আর স্মার্টফোন চালাবার জন্য টাকা কত দিচ্ছে তারা? বছরে 1800 বা 2000 টাকা। আচ্ছা আপনারা বলুন, সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, 2000 টাকা দিয়ে সারা বছর রিচার্জ করা যায় এমন কোন কোম্পানি আছে? আমাদের তো জানা নাই, আমরা তো পাই না। ফলে তারা রিচার্জ করতে পারছে না, মেরামত করে দিচ্ছে না, নতুন এক্সচেঞ্জ করছে না। এই পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে 2 থেকে 3 জন শিশু বাদ পড়ছে, খাবার দিতে পারছে না। এখন ICDS হলো ভারতবর্ষের একমাত্র প্রকল্প যে প্রকল্পে শিশুর পুষ্টি দেওয়ার ব্যবস্থা আছে। 1975 সালে এই প্রকল্প শুরু হয়। বাচ্চাদের কুপোষণে যারা আছে, যারা অপুষ্টিতে ভুগছে, তাদের অপুষ্টি দূর করার জন্য একমাত্র প্রকল্প ডিবি শিশু উন্নয়ন প্রকল্প। আর কেন্দ্রের সরকার খুব কায়দা করে ষড়যন্ত্র করে এই প্রকল্পটিকে বন্ধ করে দিতে চায়। এই জন্যই বহু শিশু আমরা শুনতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে গত আর্থিক বছর থেকে এই আর্থিক বছরে আমাদের রাজ্যে প্রায় 1500 শিশু জন্য আমরা আজকের এই আন্দোলনে সামিল হয়েছে। আগামী দিন আমরা আরো বৃহত্তর পদ্ধতি অবলম্বন করে কর্মী সহায়িকাদের কাজের জায়গা থেকে কিভাবে বরখাস্ত করা যায়। কারো ক্ষেত্রে হয়তো নেই, মোবাইলে নেই, তাহলে ওই জায়গাতে অঙ্গনওয়াড়ি কর্মী আক্রান্ত হন। আমাদের রাজ্য কর্মীরা প্রতিদিন লড়াই করছেন। এই লড়াইয়ে আমাদের সরকার, আমাদের কাছে সরকার দিতে হবে, ফিডিং বিল দিতে হবে, মোবাইলের চার্জ দিতে হবে, সমস্ত কিছু যদি ঠিক ন্যূনতম তাদের মজুরি বৃদ্ধি হয় 600 টাকা, আসার পর এটা বন্ধ হয়ে গেল। তো এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে নতুন একটা ষড়যন্ত্র দিয়েছেন। আমাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গে পর্যন্ত 5 লক্ষ টাকা মেয়েরা পক্ষ থেকে আমি লংকড়াই মালিককে, অ্যাকচুয়ালি আমি লংকড়াইয়ের মালিক বলি না, লংকড়াই এখানে সবাই জাস্ট রতন একটা ব্র্যান্ড, লংকড়াই একটা ব্র্যান্ড। আমি লংকড়াইয়ের উত্তর কামনা করছি যাতে করে এইরকম সায়নের হাতে, মানে এইরকম মানবিক ধামের হাতে এইভাবেই ও সহযোগিতা করে যেতে পারে। আপনারা প্লিজ একটু আশীর্বাদ করবেন, অন্তত হাততালি দিয়ে।
আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং মনের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই লংতরাই। আমার এই ধামের উপলক্ষে যে কমিটি করেছে, কমিটির সহসম্পাদক সহসভাপতি গোপাল দেবনাথ মহাশয়, উনি এক দুটি লাইন বললে আমার মনে হয় ভালো হবে, আপনারা যদি এটা সুযোগ দেন। নমস্কার, আমার নাম গোপালচন্দ্র দেবনাথ। আমি এই মানবিক ধামের সেবা আশ্রমের পূজা কমিটির সহসভাপতি। তো আমার বিশেষ কিছু বলার মধ্যে যে বিশেষ আকর্ষণটা হচ্ছে, গতকালকে যে আমাদের মানবিক ধাম সেবা আশ্রমের শুভ উদ্বোধন হয়ে গেছে, সেই সেবা আশ্রমের শুভ উদ্বোধনের যে আমাদের যিনি মুখ্য অতিথি হিসাবে এসেছিলেন বিশ্বজিৎ শীল মহোদয়, আমাদের পশ্চিম ত্রিপুরা ভারপ্রাপ্ত সভাধিপতি, ওনার হাত ধরেই আমাদের এই শুভ উদ্বোধনটা হয়েছিল। সঙ্গে ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির জিরানিয়ার প্রীতম দেবনাথ মহোদয়, উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ, তার মধ্যে সন্তদের মধ্যে যিনি মুখ্য ছিলেন আমাদের তাজ বাবা, এবং উপস্থিত ছিলেন জগন্নাথ মন্দিরের শ্যামপ্রভু। তো এই উপস্থিতির শুভ উদ্বোধনের মধ্যে সমস্ত ত্রিপুরাবাসীদের কাছে আমরা অনুরোধ থাকবো আমাদের এই পূজা কমিটির পক্ষ থেকে, যাতে করে আমাদের এই পুণ্য ভূমিতে, বিশেষ করে রানীবাজার কোবরাখামাতে আমাদের যেখানে সেবাধাম এই মানবিক ধামের উদ্বোধন হয়েছে, এখানে এসে পদার্পণ করবেন এবং এই পুণ্যভূমিতে পা রেখে আপনারাও এই পুণ্য অর্জন করবেন। এবং আমাদের আজকে যেই 24-25-এর প্রথম দিন গেল গতকালকে, আজকে 25 তারিখ, এই 25 তারিখে আজকে যে বিশেষ অতিথি হিসাবে যারা আসবেন, এর মধ্যে আমাদের খয়েরপুর 5 খয়েরপুর বিধানসভার আমাদের সম্মানীয় শ্রীযুক্ত রতন চক্রবর্তী মহোদয়, উনিও আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পাশাপাশি আরও বিশেষ যিনি আজকের উপস্থিত থাকবেন, আমাদের শান্তিকালী আশ্রমের চিত্তরঞ্জন মহারাজজিও কিন্তু আজকে আমাদের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার জন্যে এই অনুষ্ঠানটাকে আজকে সাফল্যমণ্ডিত করার জন্য ত্রিপুরার বাসী, বিশেষ করে আমাদের এই অত্র এলাকার সমস্ত ভক্তবৃন্দের কাছে বিনীত অনুরোধ থাকবো, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। এই কথাগুলো বলে সবাইকে নমস্কার। এবং আপনার যারা মিডিয়া পার্সন যারা আছেন, আপনাদের মাধ্যমে যাতে সারা ত্রিপুরা রাজ্যে এই বার্তা পৌঁছায়, সেই অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বার্তা এখানে বিরাম রাখছি। সকলকে ধন্যবাদ। নমস্কার। আজকে মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রচার যারা করছেন সবাইকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের এই 2 দিনব্যাপী বিশ্ব মহাযজ্ঞ, এই বিশ্ব মহাযজ্ঞের উপলক্ষে আমাদের 2 দিন মেলাও আমরা রেখেছি। একদিন চলে গেছে আর আজকেও হবে, এবং আগামী দিন অনেক লোক এসেছিল, সবাই আশীর্বাদ নিয়ে গেছেন এখান থেকে। আর আমাদের উদ্দেশ্য হলো আমাদের এই মানবিক ধাম, মানুষ যারা অসহায় ভবে ঘুরে, রাস্তায় ঘুরে, তাদেরকে নিয়ে আমাদের এই পথ চলা ত্রিপুরা রাজ্যে আমরা একটা নজির গড়তে চলেছি। এই যুব প্রেরণা সংগঠনের পক্ষ থেকে আমাদের এই কাজটা আমরা শুরু করেছি। আগামী দিনে আমরা আরও বৃহত্তরে এই কাজটা চালিয়ে যাব এবং আপনাদের সহযোগিতা সবার দরকার। গতকালকে আমাদের এখানে উদ্বোধনে এসেছিলেন আমাদের যে মেন উদ্যোক্তা, যে মেন পূজা করেছেন, ওনার সংক্ষেপের নাম ওনার হচ্ছে তাজ বাবা। এবং আমাদের এই উদ্বোধনে এসেছিলেন এই জগন্নাথপুরের শ্যামপ্রভু, এবং আমাদের এই উদ্বোধনে এসেছিলেন আমাদের এই ত্রিপুরা রাজ্যে, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত
এই সভাধিপতি শ্রী বিশ্বশীল মহাশয়, আমাদের এই জিরানিয়া এই ডিভিশনের এই জিরানিয়া ব্লকের চেয়ারপারসন শ্রী প্রীতম দেবনাথ এবং আরও অন্যান্যরা, এবং লংতরায়ের কর্ণধার শ্রী রতন দেবনাথ মহাশয়, এবং আজকেও আরও গেস্ট আসবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়, পাশাপাশি আমাদের আসবেন পাঁচখয়েরপুর এই এমএলএ শ্রী রতন চক্রবর্তী মহাশয়, পাশাপাশি আমাদের এখানে আসার কথা আছে, আসতে পারে, খুব সম্ভবত বেশিরভাগই আশা আমাদের আসবে মন্ত্রী শ্রী টিঙ্কুরাই মহোদয়া এবং শুক্রাচরণ জমাতিয়া, উনিও আসবেন। এই দুদিনব্যাপী যজ্ঞ উপলক্ষে আপনাদের মিডিয়ার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সমস্ত নাগরিক বৃন্দদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, আজকে এসে বাবার আশীর্বাদ নিয়ে যান। এবং এখানে আমাদের শ্রী রানী মায়ের পূজা হয়েছে এবং আজকে রুদ্রাভিষেক অভিষেক হবে এখানে, এরপরে যজ্ঞ হবে। এই যজ্ঞতে আপনাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং মিডিয়ার মাধ্যমে যারাই শুনছেন প্রত্যেককে আমাদের এই মানবিক ধাম এবং পূজা কমিটির পক্ষ থেকে শতকোটি প্রণাম জানাই। আমার নাম গৌতম বিশ্বাস, এই যজ্ঞের উপলক্ষে যে দুদিনের মেলা এই কমিটির সাধারণ সম্পাদক শ্রী গৌতম বিশ্বাস। নমস্কার সবাইকে, আবারও সবাইকে ধন্যবাদ জানাই। মিডিয়ার মাধ্যমে ত্রিপুরাবাসীর সমস্ত আপনারা আসবেন, এসে আমাদের এই পূর্ণ এই স্থানে আপনাদের পদার্পণ যেন আমরা পাই সেই আশা আকাঙ্ক্ষা রাখছি। নমস্কার। কমিটি এবং শহর দক্ষিণাঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে DWS এর SDA কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আপনারা কৈলাসবাসী জানেন এবং রাজ্যবাসীও জানেন যে কমিটি এবং শহর দক্ষিণাঞ্চল কমিটি দুর্যোগে আজকে DWS এর SDA সাথে আমরা মিলিত হয়েছি। এখানে মধ্যে ডেপুটেশন নিয়ে মোট 5 দফা দাবি নিয়ে এসেছি। আমরা লক্ষ্য করতেছি বেশ কিছু দিন যাবৎ জল যেটা সরবরাহ হইতেছে এই অফিস থেকে, সেটা এই ট্রিটমেন্টের ইয়ে থেকে জল সরবরাহ হইতেছে, তার সময়সীমা একদম সামান্য। যে সময়সীমার মধ্যে তারা জল ছাড়তেছে, সকালবেলা দেখা যায় 15 মিনিট, বিকেলবেলা দেখা যায় 10 মিনিট, বা কোনো দিন আমরা লক্ষ্য করছি যে কোনো দিন জলই ছাড়া হইতেছে না। এই অবস্থা দাঁড়াইয়া সেরা ত্রিপুরা রাজ্য সরকার জলকর হঠাৎ করে একদিন বাড়িয়ে দিল, এখানে হচ্ছে 60 টাকা করে দিল, যেটা মানুষের ক্ষমতার বাইরে গেছে। এই সব কিছু বিষয় নিয়ে সেটা আমরা 5 দফা দাবি নিয়ে এর সাথে আমরা গুরুত্ব দিছি পুরো এলাকার কুবজার, উত্তর কাচরঘাট এবং কাজিগাঁও পাড়ার 2টি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করে পানীয় জল সরবরাহ করতে হবে। আমরা এই 2টা এলাকারে চিহ্নিত করছি এই কারণেই, এই 2টা এলাকার জনবসতি অনেক বেশি। এদিকে আমরা SDA এর সাথে আমরা এটাই আলোচনা করছি এই 2টা জায়গাতে আমাদের ওভারহেড ট্যাঙ্ক তৈরি করার জন্য, যাতে এখানে জলের যে সমস্যাটা এই সমস্যাটা যাতে কমে। আমরা ওনার সাথে আলোচনা করছি যে আমরা 7-10 দিন আমরা লক্ষ্য করব এই জল দেওয়ার সময়সীমা কতটুকু অগ্রগতি ঘটল। যদি তা না হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমাদের পার্টি নামতে বাধ্য হব কৈলাসবাসীর সাথে। জল দেবে, পর্যাপ্ত জল সরবরাহ করা হচ্ছে না কেন? DWS জবাব চাই, জল করবারও পর্যাপ্ত জল সরবরাহ কমরেড অরুণাভ সরকার, কমরেড সাগর ভট্টাচার্য, কমরেড পিয়ালি চক্রবর্তী, কমরেড মোহিতলাল ধর এবং কমরেড মানিকলাল রায়। আপনাদের কাছে 5 দফা দাবি নিয়ে আপনাদের কাছে ডেপুটেশন তো আপনার কাছে আমরা এই
হ্যাঁ ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আগামীকালকে থেকে আমাদের কয়েক ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সচিন্দ্রদের নকআউট ফুটবল প্রতিযোগিতা আমাদের কয়েক যে সিনথেটিক ফুটবল মাঠ এই মাঠে অনুষ্ঠিত হতে চলছে। তো এই টুর্নামেন্টে মোট 11টি দল এখানে অংশগ্রহণ করবেন, ইতিমধ্যেই এখানে ফাইনাল হয়েছে। তো আপনারা জানেন যে দীর্ঘদিন বাদে আমাদের মাটির কারণে দীর্ঘদিন বাদে আমরা পুনরায় আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন এখানে করেছি। ইতিমধ্যেই আমাদের ভারত সরকার নেশামুক্ত ভারত করার লক্ষ্যে আপনারা দেখেছেন খেলাধুলার উপর প্রচণ্ড পরিমাণে সেখানে জোর দিয়েছে যে আমাদের সমাজের যুব সম্প্রদায় যাতে মাঠমুখী হয় তার জন্য নেশামুক্তি ভারত এই কর্মসূচিকে সামনে রেখে এখানে ফুটবল খেলা বিভিন্ন খেলার আয়োজন করেছে। তো আমরাও কয়েক ফুটবল অ্যাসোসিয়েশন নেশামুক্ত ভারত গঠন করার লক্ষ্যে, তারপর দীর্ঘদিন ধরে আমাদের কোয়েতে ফুটবলের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। আমরা একটা টাইমে কোয়েতে ফুটবল টুর্নামেন্ট করতাম, কিন্তু মাঠ দেরি হওয়ার কারণে আমরা এবার থেকে আমরা নতুন করে আমরা ফুটবল টুর্নামেন্ট এখানে আমরা শুরু করেছি। তো আমি আপনাদের মাধ্যমে আমাদের নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে উদযাপিত হলো বন মহোৎসব। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য SCERT অধিকর্তা এল ডার্লং। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শিক্ষা আধিকারিক পল্লবকান্তি সাহা সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও ছাত্রছাত্রীরা। বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই বন মহোৎসব উদযাপন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বক্তব্য রাখেন অতিথিরা। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি প্রেমী করে গড়ে তুলতে হলে এমন উদ্যোগ আরো বেশি করে নেওয়া প্রয়োজন এবং বেশি বেশি করে বন মহোৎসব আয়োজনে অংশগ্রহণ করতে হবে। প্রতি বছরই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে পরিবেশ দিবস বা বন মহোৎসব উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা থাকে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। পুরো অনুষ্ঠান জুড়ে ছাত্রছাত্রীদের উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আমরা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি যে এখানে বন মহোৎসব অনুষ্ঠান হবে এবং আমরা যথারীতি মাননীয় SCERT ডাইরেক্টর মধ্যে এসেছেন, আমার সঙ্গে বিদ্যালয়ের যিনি ভাইস প্রিন্সিপাল আছেন এবং অন্যান্য শিক্ষক মনোজবাবু এখানে আছেন। আমরা এসেছি এখানে বৃক্ষরোপণ অনুষ্ঠান করার জন্য। প্রতি বছরই বন মহোৎসব হয়, বিশেষ করে বিদ্যালয়ের বাচ্চাদের এবং যারা অভিভাবক আছেন বা দিদিমণি স্যাররা আছেন তাদের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে গাছ ছাড়া আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নেই। তো বাচ্চাদের মধ্যে এই জিনিসটা হবে যে পরিবেশকে রক্ষা করতে গেলে আমাদের গাছ রক্ষা করতে হবে। আমাদের উচ্চ মহল থেকেও আমাদের আছে যে এক পেরেক মাকি অনুষ্ঠানও আমরা করি। তো আজকে আমরা অতি সংক্ষিপ্ত পরিসর হলো আমরা দুজন মাকে আনতে চেয়েছি যে গাছকে আমরা লাগাবো এবং বিদ্যালয়ের পরিবেশকে এবং এলাকার পরিবেশকে আমরা রক্ষা করার জন্য বিশেষত এই বার্তাটা আমরা সবার মধ্যে দিতে চাই। কচিকাঁচা বাচ্চারাও আমাদের সঙ্গে লাগিয়েছে, আমরা যথেষ্ট আনন্দিত হয়েছি এবং উৎসাহিত হয়েছি। আগামী দিন তারা ভারতবর্ষের ভাবী নাগরিক হবে, তারা যেন এই পরিবেশকে রক্ষার জন্য গাছকে বাঁচাতে হবে সেই বার্তাটা আমরা সবার মধ্যে দিতে চাই। First of all, I'm very happy that I could take part in this school level Bano Mahotsav. I'm happy that the school is engaging the young kids. তাদেরকে অল্প বয়স থেকে শেখাচ্ছে the importance of environment and how to preserve it. So I hope that this will not be a one-time activity. এই জিনিসটা আমাদের বাচ্চাদের কাছে ছোট বেলা থেকে ওদেরকে এই ভ্যালুসটা যে আমরা দেওয়ার চেষ্টা করছি। I applaud the step that they have taken.
কেরচমনি থেকে বিতর্কতা চুমনি পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ চলছে। সেই ড্রেন নির্মাণ করতে গিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যা নিরসনে আজ সেই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার, সঙ্গে ছিলেন পুর কমিশনার ডিকে চাকমা, স্মার্ট সিটির কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য সরকারি কর্মীরা। সেই এলাকার পরিদর্শনে গিয়ে মেয়র দেখতে পান সরকারি জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে অনেক দোকান নির্মাণ করা হয়েছে। সেগুলি ভাঙতে গেলে সমস্যার সৃষ্টি করছে জনগণ। সেই সমস্যা নিরসনে আজ সকালে বা সকলের সঙ্গে সেখানে কথা বলেন মেয়র। তিনি বলেন যে উন্নয়নে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। সরকার জায়গা দখল করে ড্রেন বানানো হচ্ছে, কারো জুত জায়গা নয়। যতটুকু জায়গা দরকার ড্রেন নির্মাণে সেগুলো বা সেটুকুই নিয়ে ড্রেন তৈরি করা হবে। সিটি থেকে সারা শহরে বিশেষ করে নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্য ড্রেন করা হচ্ছে, কভার ড্রেন সারা আগরতলা শহরে। আজকে কিছুদিন আগে কেরচমনি থেকে বিদ্যুৎচুমনি যে রাস্তা ডান সাইডটা কাজ শুরু হয়েছে, সেক্ষেত্রে কিছু যে মার্কিং করা হয়েছে জেলা প্রশাসন বা সদর মহকুমা প্রশাসন বা কর্পোরেশন থেকে বা স্মার্ট সিটি থেকে, এই এলাকায় যারা বসবাস করে তাদের কিছুটা জানার বিষয় ছিল যে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে, কতটা জায়গা নেওয়া হবে, ড্রেন কতটা পাস হবে এবং কতদিনে হবে। তো সেক্ষেত্রে আমাদের সিও সাহেব আছেন স্মার্ট সিটির ডক্টর শৈলেশ যাদবজি, আমাদের কর্পোরেশন আমরা বেরিয়েছি এই এলাকার লোককে নিয়ে এবং প্রত্যেকটি বাড়ির সঙ্গে আমরা কথা বলেছি। বলার পর অধিকাংশ লোকই সহযোগী মনোভাব প্রকাশ করেছে, ডেভেলপারকে যেন সাহায্য করবে। কিছু কিছু তাদের বিভ্রান্তি ছিল যে তাদের জায়গা না সরকারি জায়গা, আমাদের যে মার্কিং করা হয়েছে এটা সরকারি জায়গায় করা হয়েছে। তারপরে যদি কারো থাকে আপত্তি থাকে জানাতে পারে, কিন্তু আমরা এই কাজগুলো করবো। সেক্ষেত্রে সবাই রাজি হয়ে সম্মত হয়েছে যে ড্রেনের কাজে বা উন্নয়নের কাজে আমরা সরকারের সঙ্গে আছি, সরকারি কাজে তারা খুশি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা বিভ্রান্তি আছে বা অন্যরা বিভ্রান্তি করছে। তো যাই হোক, আমরা আজকে বিভ্রান্তি যদি দূর করা যায় সেক্ষেত্রে কমিশনার সাহেব সহ আমাদের আধিকারিকরা, এজেন্সি এবং এই এলাকার যারা নেতৃত্ব কর্পোরেট সহ আমরা বেরিয়েছি। এটা আমরা দুর্গাপূজা আগে শেষ করার একটা পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যে নির্দেশ দিয়েছেন যে পুজোর আগে যাতে সমস্ত ড্রেনের কাজ সম্ভব হয়। এখন প্রকৃতির ব্যাপার, যদি টানা 3 দিন বৃষ্টি থাকে, 4 দিন আপনি কি করবেন? ইচ্ছে করলে আমাদের তো ড্রেনের কাজ করে কমিশনার সাহেব স্মার্ট সিটি আমি বলবো যে খুব ভালো কাজ করছে। প্রতিদিন রাত্রে দেখবেন সারা রাত্রি কাজ হয়। আগরতলা শহরে এই প্রথম মানুষ দেখেছে সারা দিন রাত্রি কাজ চলছে। সেক্ষেত্রে কিছু কিছু অবসেশন থাকে, যেমন আজকে এখানে আলোচনা করা হয়েছে কাজটা আরো একদিন আগে করা সম্ভব হতো, যেহেতু অনেকে আপত্তি করেছে। সেক্ষেত্রে আমরা তাদের আপত্তি দূর করার জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য আমাদের কমিশনার সহ আমরা পুরো আধিকারিক এজেন্সি সবাই এসেছি। আমরা এদিকে এলাকার লোকের সঙ্গে প্রত্যেকটি বাড়ির সঙ্গে আমরা কথা বলছি। কাজে আমার মনে হয় কাজ দ্রুত সম্ভব। আগরতলা কোথাও এরকম প্রবলেম হয়নি, কোথাও না। এটাও প্রবলেম না, এটা মানুষের ভুল বোঝা যে 2 বা 3 বার মার্কিং হয়েছে, তো এটা কোনটা নির্দিষ্ট জায়গা, কার জায়গা? তো আমরা বললাম এটা সরকারি জায়গা। সরকারি জায়গা ড্রেন হচ্ছে যতটা মানুষের বাড়িঘর বাঁচিয়ে করা হচ্ছে, কিন্তু একটা ড্রেনে তো মাপ ঝুঁক আছে না, একটা জায়গা তো করতে হবে, সেই হিসাবে কাজ করা হচ্ছে। সাময়িক হয়তো কারো ক্ষতি হতে পারে, কিন্তু আলটিমেটলি ওনারাই লাভ হবে। 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা তাদের বহু প্রতীক্ষিত দাবিকে সামনে রেখে আবারও সরব হলেন। শুক্রবার আগরতলা শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার নিকটে পিটিশন প্রদান করেন পরীক্ষার্থীরা। তাদের দাবি অতি সত্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এবং সফল প্রার্থীদের স্কুলমুখী করতে হবে। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রায় 2 বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি, এমনকি নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়নি। এর ফলে তারা চরম মানসিক ও পেশাগত অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এক পরীক্ষার্থী জানান, 2022 সালে পরীক্ষা দিয়ে আমরা এখনো অপেক্ষা করছি ফলাফলের জন্য। এতদিন কেটে গেল অথচ কোনো স্পষ্ট আশ্বাস পাচ্ছি না। আমরা চাই শিক্ষা দপ্তর আমাদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করুক। এদিন পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। তাদের দাবি দ্রুত ফল প্রকাশ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক। ডেপুটেশন প্রদান কর্মসূচির পাশাপাশি পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভও প্রদর্শন করেন শিক্ষা ভবন চত্বরে। এবারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই পদক্ষেপ বলে জানান তারা। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কেন আপনাদের রেজাল্টটা বের হচ্ছে না, কি মনে হয়? দেখুন, আজকে 3 বছর হয়ে গেছে, আমরা তো অনবরত রেজাল্টের জন্য আমরা ডিমান্ড করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যাতে অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করে রেজাল্ট দেওয়ার মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা এসএলপি করে আছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছিল, যেখানে বলেছিল রিজার্ভেশন ফলো করার জন্য। আমরা নোটিফিকেশন একটা রিজার্ভেশন ফলো করা হয়নি, তার জন্য একটা কেস হয়েছিল। তো তখন দেখা যাচ্ছিল যে রাজ্য সরকার
হাইকোর্টের জাজমেন্টটা সেটাকে ডিনাই করে তার এগেইনস্টে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে, তার জন্য তারা বলছে তারা রেজাল্ট দিতে পারছে না। তো আমাদের বক্তব্য সেই জিনিসটাই, আপনি দেখতে পারবেন যে 2022 সালে যে এসটি বিষয়টা সেটা যে হাইকোর্টে এখনো ঝুলে আছে। তারা রিজার্ভেশন প্রক্রিয়া সরকার বলছে যে রিজার্ভেশন প্রক্রিয়া তারা মানবে না, হাইকোর্টের তারা চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারপরে কিন্তু রাজ্য সরকার যতগুলো নোটিফিকেশন বের করেছিল রিক্রুটমেন্টের সবগুলো কিন্তু রিজার্ভেশন মেনে বের করেছে। তো যেহেতু রিজার্ভেশন মেনে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিভিন্ন দপ্তরে, ইভেন শিক্ষা দপ্তরা বিভিন্ন টেটে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, আজের যে স্কুল লাইব্রেরিয়ান আপনার ফিজিক্যাল এডুকেটর সবগুলো নিয়োগ প্রক্রিয়া কিন্তু রিজার্ভেশন ফলো করে বের করা হচ্ছে। প্রক্রিয়াগুলো রিজার্ভেশনগুলো মেনে সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্রে অসুবিধা কোন জায়গায়? তাহলে কেন আমাদেরটা কেন ঝুলিয়ে রাখা হচ্ছে? আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে একটা যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে তাহলে সেটা সত্যি নিন্দনীয় বিষয়। উপর দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে মুখ্যমন্ত্রী স্যার কিন্তু বিগত দিনও আপনার একটা নিউজ আমরা সাংবাদিক মধ্যে দেখতে পারলাম, উনি বলছে যে শিক্ষক স্বল্পতা রাজ্য জুড়ে আছে, 10 দেওয়ার পর একটা বড় একটা শিক্ষক স্বল্পতা দেখা যাচ্ছে। তো আজকে উনি যখন নিজে করছে সেগুলো বা প্রকাশ্যে সেগুলো স্বীকার করছে, তাহলে আমরা 3 বছর ধরে আবেদন রাখছিলাম যাতে নবম দশম শ্রেণীর যে এসটিটি পরীক্ষা হয়েছে 2022 সালে সেপ্টেম্বর মাসে, তো সেটা নিয়োগ প্রক্রিয়া এখনো করা হচ্ছে না। আজকে 9-10 টিচার খুব ক্রাইসিস। প্রত্যেকটা মহকুমা আপনি দেখবেন এমন কোনোদিন বাদ নেই যেখানে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আন্দোলন করছে না শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না, তাদের শিক্ষক কেন দেওয়া হচ্ছে না। এদিকে আমরা এখানে দাঁড়িয়ে আছি 3.5 বছর, আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যে কেন আমাদেরকে নিয়োগ করছে না। আচ্ছা, তো আপনাদের বলে রাখি যে আমরা ইতিমধ্যে জানতে পারলাম আপনার সাংবাদিকদের মাধ্যমে ডিপার্টমেন্টের মাধ্যমে যেটা 700% নোটিফিকেশন আউট করবে গভর্নমেন্ট এসটি নিয়োগ প্রক্রিয়ার জন্য। তো আমরা কিছুদিন সপ্তাহখানেক আগে আমরা সিএম স্যারের সামনে গিয়েছিলাম এই জিনিসটা জানবার জন্য যে কেন আমাদের প্রক্রিয়া সম্পূর্ণ না করে নতুন পরীক্ষা থেকে গভর্নমেন্ট এগোচ্ছে। তো সেটা তো ঠিক না, আগেটার যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হোক। তাহলে আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী স্যারের কাছে, যদি নতুন নিয়োগ প্রক্রিয়া আমাদেরকে বাদ দিয়ে করা হয়, নতুন নোটিফিকেশন বার করা হয়, তাহলে কি সেখানে কি আপনার রিজার্ভেশন ফলো করা হবে না? অবশ্যই ফলো করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাহলে আমাদের কেন করা হচ্ছে না? আমরা কিন্তু অনবরত সেই জিনিসের দাবি রাখছি যে রাজ্য সরকারের পোস্ট আমাদের কাছে অনেক আছে। আপনারা বিগত অধিবেশনে দেখবেন মুখ্যমন্ত্রী স্যার কিন্তু নিজে বলেছে একটি ক্ষেত্রে পোস্ট করে আছে 1400। তা আমরা সেটাই বলছি যে যেহেতু নিয়োগ হচ্ছে না, গত 6 বছরে খালি এসটি নিয়োগ হয়েছে 600 সামথিং, সেই জায়গায় টেট নিয়োগ হয়েছে 3-4 হাজার। তো আমরা নবম দশম শ্রেণী যেখানে শিক্ষার্থীরা তারা দিক নির্দেশক করে ভবিষ্যতের দিকে, ওই জায়গায় শিক্ষক নিয়োগ হচ্ছে না। তো আমরা বলছি প্রায়শই আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনবরত এবং অন্যান্য মন্ত্রীবর্গদের কাছে যাতে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, কিন্তু সেটার জন্য পোস্টটা ইনক্রিজ করে যত কোয়ালিফাইড করেছে। এখানে এমন না যে আমরা অনেক দাবি করছি যারা পাস করেনি তাদেরকে দিয়ে দিতে, যারা পাস করেছে গভর্নমেন্টের কাছে কিন্তু পোস্ট ইনক্রিজ করার পাওয়ার আছে, গভর্নমেন্ট অনায়াসে পোস্ট ইনক্রিজ করতে পারে। আর আপনাদেরকে বলে রাখি যে 230 পোস্ট নোটিফিকেশন বের হয়েছিল, সেখানে কিন্তু হাইকোর্ট অর্ডারে এসটি পোস্ট বেরিয়েছিল, এসটি পোস্ট কমানোর কথা বলেছে। আগামী 28 ও 29 জুলাই আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে অল ত্রিপুরা পিএ সিস্টেম অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন। এই উপলক্ষে আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত কর্মসূচির কথা জানান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মকর্তারা। বিশেষভাবে জানা যায় এই উপলক্ষে বা এই কর্মসূচির কথা জানান কর্মকর্তারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সম্মেলনের প্রথম দিন অর্থাৎ 28 জুলাই অনুষ্ঠিত হতে চলেছে এক রক্তদান শিবির। এই সামাজিক উদ্যোগের মাধ্যমে সম্মেলনের সূচনা হবে। এছাড়াও থাকছে একটি সেমিনার, সেখানে আয়োজিত হবে সিস্টেম প্রযুক্তি ব্যবহার ও সেখানে বিশেষভাবে সিস্টেম ও বাহারি আলুর মেলা, যেখানে থাকবে বিভিন্ন পিএ যন্ত্রাংশ, সাউন্ড ইকুইপমেন্ট, আলোকসজ্জা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা। সংগঠনের নেতৃবৃন্দ জানান এই সম্মেলনের মাধ্যমে একদিকে যেমন সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত জ্ঞান বিনিময় হবে, তেমনি সাধারণ মানুষের কাছেও সাউন্ড ও লাইটিং প্রযুক্তির নানা দিক তুলে ধরা হবে। আয়োজকদের পক্ষ থেকে সম্মেলন সফল করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়েছে। আমাদের অল ত্রিপুরা পিএ সিস্টেম অ্যাসোসিয়েশনের 3য় বার্ষিকী সম্মেলন আজকে 28-29 জুলাই রবীন্দ্র শতবার্ষিক ভবনে। আমরা এটা উদ্বোধন করছিলাম 2016-তে, তো মাঝখানে একবার করছি, এবার আবার অর্থাৎ 3য় বছর। আর কোভিডের জন্য আমাদের একবার হয়নি। তবে 3য় বছর সম্মেলন উপলক্ষে আমরা 28-29 দুদিন রবীন্দ্র শতবার্ষিক ভবনে 2 দিনের প্রোগ্রাম রাখছি। প্রথম দিন উদ্বোধন হইব, উদ্বোধনের মাধ্যমে
ব্লাড ডোনেশন হইব, তারপরে মেলার উদ্বোধন হইব। এখানে একটা প্রদর্শনী মেলা হইব সাউন্ড সিস্টেম এবং লাইট ফাইট নিয়ে। তো এখানে উদ্বোধনে থাকবেন মেয়র সাহেব, থাকার কথা আমাদের, কিন্তু তাই নিয়ে এখনও আমাদের আশ্বাস দেননি। আমাদের জগন্নাথ মন্দিরের মহারাজজি থাকবেন এবং আমাদের প্রেস ক্লাবের প্রণব সরকার মহাশয় থাকবেন সভাপতি। আর দ্বিতীয় দিনেও আমাদের একজন মিনিস্টার হওয়ার কথা, মিস্টার সুধাংশু দাস, উনি যদি আসেন আমাদেরকে জানাবেন বলছে আজকে বিকেলে বা কালকের মধ্যে। ওইটা এখনও কনফার্ম করতে পারছি না। আমরা এখানে 2 দিনের প্রোগ্রাম রাখছি মেলাসহ। প্রথম দিন মেলা এবং রক্তদান শিবির উদ্বোধন হইব, সঙ্গে দুস্থদের আমরা যে অপারেটর আছে, অপারেটরদের আমরা একটু সাহায্য করতে চেষ্টা করি প্রত্যেক বছরই, এবং এবারও করুন। আর মেলা চলব সকাল 11টা থেকে সন্ধ্যা 8টা অবধি, সবার জন্য উন্মুক্ত থাকব। পরের দিন আমরা 29 তারিখ আমরা নিজেদের মধ্যে আলোচনা করুন, সম্মেলনটা করুন এবং দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শেষ করুন। এগুলো মূলত মানে এই যে সম্মেলন কমিটি গঠন হবে, কমিটি তো আছে আগে, তো নতুন করে আবার কমিটি করা হইব। আর এই সম্মেলনের উদ্দেশ্যটা কি, মানে কি আলোচনার বিষয়বস্তু কি থাকবে? আলোচনার বিষয়বস্তু তো সব আমাদের সাউন্ড সিস্টেম নিয়ে, অল ত্রিপুরা পিএ সিস্টেম যেটা সাউন্ড সিস্টেমটা নিয়ে আমরা আলোচনা করুন। আলোচনা যেহেতু আমাদের মধ্যে একটু গভর্নমেন্টের সঙ্গে একটু ভেদাভেদ রয়ে গেছে, যা প্রায় সময় আমাদের সাউন্ড সিস্টেম ধরেন আটকে দেয় রাস্তাতে। এই কারণে আমরা এটা প্রশাসনের সঙ্গে আমরা এটা আলোচনা করুন, যাতে পূজা পার্বণে যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা ঠিকভাবে চালানো যায়, তার থেকে একটা গাইডলাইন আমরা চাবো আর কি। বিষয়টা আর কি। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি সুশান্ত রঞ্জন সাহা, অল ত্রিপুরা পিএ সিস্টেম অ্যাসোসিয়েশনের সম্পাদক। আমাদের প্রেসিডেন্ট পুলিশকান্তি ভৌমিক, জয়েন্ট সেক্রেটারি শিশির কর, কেশিয়ার গৌতম সাহা, আর আদার সব আমাদের এক্সিকিউটিভ মেম্বার, ক্লাস মেম্বার। ফুড ট্রেকিং সিস্টেম পদ্ধতির বিরুদ্ধে এবং একাধিক মৌলিক দাবিতে শুক্রবার অভয়নগরের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার অফিস চত্বরে গণ অবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। জানা যায় যে অভিযোগ, কেন্দ্রীয়ভাবে চালু হওয়া এফআরএস পদ্ধতির ফলে বহু শিশু ও মায়েরা পুষ্টি প্রকল্পের অধীনে প্রদত্ত খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনিয়নের দাবি রয়েছে অবিলম্বে এফআরএস পদ্ধতি বাতিল করতে হবে। তারা সাফ জানিয়ে দেন, খাদ্যের অধিকার আইনের লঙ্ঘন আমরা মানছি না, মানব না। এদিনের কর্মসূচিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের উপযুক্ত গুণমান সম্পন্ন স্মার্টফোন সরবরাহ, আইসিডিএস প্রকল্পের বাজেট বৃদ্ধি, মোবাইল ব্যবহার বাবদ প্রতি মাসে খরচ দেওয়ার দাবি, বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে ফিডিং বিল নির্ধারণ ও মাসিক বিল দ্রুত মেটানো, অবসরের পর কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি ও পেনশন প্রদান, কর্মীদের ন্যূনতম বেতন 26,000 ও সহায়িকাদের 10,000 পেনশন, কাজের স্থানে নারী কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। তাছাড়া অবস্থানে উপস্থিত ছিলেন সিআইটিইউ এর রাজ্য সভাপতি মানিক দে, যিনি কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন যে অঙ্গনওয়াড়ি কর্মীরা সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি, তাদের সঙ্গে অবিচার চলতে দেওয়া যাবে না। প্রতিবাদ মঞ্চ থেকে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। যদি অবিলম্বে তাদের এই দাবিগুলো বিবেচনা করা হয়, সেটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। কোনো অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই রকম অর্থনৈতিক দাবি দেওয়া ইত্যাদির উপরে জোর দিয়ে এই আন্দোলন নয়। এই আন্দোলন আমাদের ত্রিপুরা রাজ্যের যে 6 বছরের নিচের যে শিশুরা আছে, যে সন্তান সম্ভবা মা সন্তানের জন্ম দিয়েছেন সদ্য এরকম মা আছেন, তাদের জন্য। কারণ ভারত সরকার একটি আদেশ জারি করেছেন যে যদি যারা কেন্দ্রের সুবিধাভোগী তাদের ছবি প্রত্যেক দিন পাঠাতে হবে। এখন ছবির সঙ্গে যে বেনিফিশিয়ারি তার কেওয়াইসি থাকতে হবে, অর্থাৎ তার আধার কার্ড লিঙ্কিং থাকতে হবে, তার মোবাইল থাকতে হবে। এখন এই ছবি যখন এগুলো পাঠাবে অঙ্গনওয়াড়ি কর্মী, তখন ওই দিল্লি থেকে বা যেখান থেকে তারা এটা কন্ট্রোল করছে সেখান থেকে ওটিপি আসবে। এই ওটিপি এনশিওর হলে তারপর
আমরা খাবার দিতে পারবো। এটা হলো যারা টেক হোম রেশন, মানে বাড়িতে যারা খাবার নিয়ে যাবেন। আর যারা সেন্টারে আমাদের 3 থেকে 6 বছরের শিশু যাদের গরম গরম খাবার আমরা দিতে চাই, এবং আমরা জানি যে এটা একটা খুব স্বাস্থ্যপ্রদ ব্যাপার, সেইখানে তাদের ক্ষেত্রেও এখন ফেস রিকগনিশন লাগবে। তো এই বায়োমেট্রিক তাদের অ্যাটেন্ডেন্স লাগবে, এইসব করছে। আমাদের রাজ্যে এইগুলো করা সম্ভব কিনা, একদিকে হলো যখন করোনা হয়েছিল তখন তড়িঘড়ি করে কেন্দ্রীয় সরকার এই একটা পোষণ ট্র্যাকার অ্যাপ একটা খুলে, যার মাধ্যমে এই পুষ্টি বিতরণের খবর রিপোর্ট কেন্দ্রের কাছে যাবে, এবং সেই সময় সকলকেই দেবে বলেছিল মোবাইল ফোন। আমাদের রাজ্যেও মোবাইল ফোন প্রায় সবাইকে দিয়েছে, কিন্তু এটি 2-3 মাসের মধ্যে এগুলো নষ্ট হয়ে গেছে। এখন কর্মীদের তারা বাধ্য করেছে যে তোমাকে কিনতে হবে, মোবাইল কিনে তুমি এই কর্মসূচিটা চালাও। বাধ্য হয়ে কর্মীরা মোবাইল কিনেছে, কিন্তু সেই মোবাইলও 18টা অ্যাপ তথ্য প্রত্যেক দিন পোষণ ট্র্যাকার অ্যাপে আপলোড করতে হয়। এত তথ্য আপলোড করার মতন খুব মানে 5G ভালো স্মার্টফোন দরকার। আর নেটের অবস্থা তো জানেনি, স্মার্টফোন যদি ভালো হয়ও তাহলেও এটা হবে না। এই জন্য আমরা বলছি যে তোমরা প্রত্যেকটি কেন্দ্রে ওয়াইফাই দাও, ভালো স্মার্টফোন দাও। আর স্মার্টফোন চালাবার জন্য টাকা কত দিচ্ছে তারা? বছরে 1800 বা 2000 টাকা। আচ্ছা আপনারা বলুন, সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, 2000 টাকা দিয়ে সারা বছর রিচার্জ করা যায় এমন কোন কোম্পানি আছে? আমাদের তো জানা নাই, আমরা তো পাই না। ফলে তারা রিচার্জ করতে পারছে না, মেরামত করে দিচ্ছে না, নতুন এক্সচেঞ্জ করছে না। এই পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে 2 থেকে 3 জন শিশু বাদ পড়ছে, খাবার দিতে পারছে না। এখন ICDS হলো ভারতবর্ষের একমাত্র প্রকল্প যে প্রকল্পে শিশুর পুষ্টি দেওয়ার ব্যবস্থা আছে। 1975 সালে এই প্রকল্প শুরু হয়। বাচ্চাদের কুপোষণে যারা আছে, যারা অপুষ্টিতে ভুগছে, তাদের অপুষ্টি দূর করার জন্য একমাত্র প্রকল্প নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প। আর কেন্দ্রের সরকার খুব কায়দা করে ষড়যন্ত্র করে এই প্রকল্পটিকে বন্ধ করে দিতে চায়। এই জন্যে বহু শিশু আমরা শুনতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে গত আর্থিক বছর থেকে এই আর্থিক বছরে আমাদের রাজ্যে প্রায় 1500 শিশুর মানবিকতা ও ধর্মীয় ঐতিহ্যের সমন্বয়ে রানীবাজারে গড়ে উঠেছে নতুন সেবা কেন্দ্র মানবিক ধাম। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে গুরু পূজা, শিব পূজা, কালী পূজা ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান। এই মহতী উদ্যোগে পরিচালনা করছেন স্বেচ্ছাসেবী বলা চলে সংগঠন যুব প্রেরণা। মানবিক ধাম সেবা শ্রমের উদ্বোধন উপলক্ষে 2 দিনব্যাপী পূজার সন্ন্যাস মহাযজ্ঞ মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার মহাযজ্ঞ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয় এবং রাত্রিতে অনুষ্ঠিত হয় কালী পূজা। পূজা ও মেলা কমিটির অন্যতম সদস্য গৌতম বিশ্বাস এবং কমিটির সভাপতি গোপাল দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শুক্রবার সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত থাকবেন 5 খয়েরপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তী। একই সঙ্গে মন্ত্রী টিঙ্কু রায়েরও উপস্থিতি আশাবাদ বেশ এখানে ব্যক্ত করেন তিনি। গৌতম বিশ্বাস আরও বলেন যে যুবক প্রেরণা সংগঠন সর্বদা সমাজের সেবায় কাজ করে চলেছে। এই মহাযজ্ঞ ও পূজা বিশ্ব শান্তি এবং মানুষের কল্যাণের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। বিশেষ করে অসুস্থ ও ভবঘুরে মানুষের কথা মাথায় রেখে মানবিক ধাম সেবাশ্রম গড়ে তোলা হয়েছে। মানবিক ধাম সেবাশ্রমে সদস্যরা রাজ্যবাসী সহানুভূতি ও সর্বস্তরের সহযোগিতা কামনা করছেন, যাতে এই সেবামূলক কাজ ধারাবাহিকভাবে চালানো যায়। পূজা, মহাযজ্ঞ এবং মেলাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মানবিক ধামের এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিয়েছে। পাশাপাশি আমাদের এই 2 দিনব্যাপী বিশ্ব মহাযজ্ঞ, এই বিশ্ব মহাযজ্ঞের উপলক্ষে আমাদের 2 দিন মেলাও আমরা রেখেছি। একদিন চলে গেছে আর আজকেও হবে, এবং আগামী দিন অনেক লোক এসেছিল, সবাই আশীর্বাদ নিয়ে গেছেন এখান থেকে। আর আমাদের উদ্দেশ্য হলো আমাদের এই মানবিক ধাম, মানুষ যারা অসহায় ভবে ঘুরে রাস্তায় ঘুরে, তাদেরকে নিয়ে আমাদের এই পথ চলা ত্রিপুরা রাজ্যে আমরা একটা নজির গড়তে চলেছি। এই যুব প্রেরণা সংগঠনের পক্ষ থেকে আমাদের এই কাজটা আমরা শুরু করেছি। আগামী দিনে আমরা আরও বৃহত্তরে এই কাজটা চালিয়ে যাব এবং আপনাদের সহযোগিতা সবার দরকার। গতকালকে আমাদের এখানে উদ্বোধনে এসেছিলেন আমাদের যে মেন উদ্যোক্তা, যে মেন পূজা করেছেন
ওনার সংক্ষেপের নাম ওনার হচ্ছে টাচ বাবা। এবং আমাদের এই উদ্বোধনে এসেছিলেন এই জগন্নাথপুরের শ্যামপ্রভু, এবং আমাদের এই উদ্বোধনে এসেছিলেন আমাদের এই ত্রিপুরা রাজ্যে পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত এই সভাধিপতি শ্রী বিশ্বশীল মহাশয়, আমাদের এই জিরানিয়া এই ডিভিশনের এই জিরানিয়া ব্লকের চেয়ারপারসন শ্রী প্রীতম দেবনাথ, এবং আরও অন্যান্যরা, এবং লংতরায়ের কর্ণধার শ্রী রতন দেবনাথ মহাশয়। এবং আজকেও আরও গেস্ট আসবেন, আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়, পাশাপাশি আমাদের আসবেন পাঁচখয়েরপুর এই এমএলএ শ্রী রতন চক্রবর্তী মহাশয়। পাশাপাশি আমাদের এখানে আসার কথা আছে, আসতে পারে, খুব সম্ভবত বেশিরভাগই আশা আমাদের আসবে মন্ত্রী শ্রী টিঙ্কুরাই মহোদয়া। নমস্কার, আমার নাম গোপালচন্দ্র দেবনাথ। আমি এই মানবিক ধার্মিক সেবা আশ্রমে পূজা কমিটির সহসভাপতি। তো আমার বিশেষ কিছু বলার মধ্যে যে বিশেষ আকর্ষণটা হচ্ছে, গতকালকে যে আমাদের মানবিক সেবা আশ্রমের শুভ উদ্বোধন হয়ে গেছে, সেই সেবা আশ্রমের শুভ উদ্বোধনের যে আমাদের যিনি মুখ্য অতিথি হিসাবে এসেছিলেন বিশ্বজিৎ শীল মহোদয়, আমাদের পশ্চিম ত্রিপুরা ভারপ্রাপ্ত সভাধিপতি, ওনার হাত ধরেই আমাদের এই শুভ উদ্বোধনটা হয়েছিল। সঙ্গে ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির জিরানিয়ার প্রীতম দেবনাথ মহোদয়, উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ, তার মধ্যে সন্তদের মধ্যে যিনি মুখ্য ছিলেন আমাদের তাজ বাবা, এবং উপস্থিত ছিলেন জগন্নাথ মন্দিরের শ্যামপ্রভু। তো এই উপস্থিতির শুভ উদ্বোধনের মধ্যে সমস্ত ত্রিপুরাবাসীদের কাছে আমরা অনুরোধ থাকবো আমাদের এই পূজা কমিটির পক্ষ থেকে, যাতে করে কমিটির পক্ষে জানানো হয় যে শহরের বহু এলাকায় এখনো পর্যন্ত পানীয় জলের সঠিক ও নিয়মিত সরবরাহ নেই। অনেক জায়গায় দিনে একবারও জল আসে না, কোথাও আবার সপ্তাহে 1-2 দিন এসে থেমে যায়। এই অবস্থা দ্রুত পরিবর্তন দরকার বলেই দাবি জানায় সিপিআইএম। উপস্থিত ছিলেন সিপিআইএম এর নেতৃত্ব সাগর ভট্টাচার্য, পিয়ালি চক্রবর্তী, মোহিত লাল ধর, মানিক লাল রায় সহ ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী, শহরাঞ্চল কমিটির সম্পাদক অরুণাভ সরকার সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম শহরাঞ্চল কমিটির সম্পাদক অরুণাভ সরকার বলেন, এই দাবিগুলি অবিলম্বে বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে। তারা আরও হুঁশিয়ারি দিয়েছেন, সমস্যাগুলোর দ্রুত সমাধান না হলে আগামী দিনে গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। ডিডব্লিউএস দপ্তরের পক্ষ থেকে ডেপুটেশন গ্রহণ করে আশ্বাস দেওয়া হয় দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। কমিটি এবং শহর দক্ষিণাঞ্চল কমিটি দুর্যোগে আজকে ডিডব্লিউএস এসডিও সাথে আমরা মিলিত হয়েছি। এখানের মধ্যে ডেপুটেশন নিয়ে মোট 5 দফা দাবি নিয়ে এসেছে। আমরা লক্ষ্য করতেছি বেশ কিছু দিন যাবৎ জল যেটা সরবরাহ হইতেছে এই 25 থেকে সেটা এই ট্রিটমেন্টের ইয়ে থেকে জল সরবরাহ হইতেছে, তার সময়সীমা একদম সামান্য। যে সময়সীমার মধ্যে তারা জল ছাড়তেছে, সকালবেলা দেখা যায় 15 মিনিট, বিকেলবেলা দেখা যায় 10 মিনিট, বা কোনো দিন আমরা লক্ষ্য করছি যে কোনো দিন জলই ছাড়া হইতেছে না। এই অবস্থা দাঁড়িয়েছে না। ত্রিপুরা রাজ্য সরকার জল কর হঠাৎ করে একদিন বাড়িয়ে দিল, এখানে হচ্ছে 60 টাকা করে দিল, যেটা মানুষের ক্ষমতার বাইরে গেছে। এই সব কিছু বিষয় নিয়ে সেটা আমরা 5 দফা দাবি নিয়ে, এর সাথে আমরা গুরুত্ব দিচ্ছি পুরো এলাকার কুবজার, উত্তর কাচুরঘাট এবং কাজিগাঁও পাড়ার 2টি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করে পানীয় জল সরবরাহ করতে হবে। আমরা এই 2টা এলাকায় চিহ্নিত করছি এই কারণেই, এই 2টা এলাকার জনবসতি অনেক বেশি। এদিকে আমরা এসডিএর সাথে আমরা এটাই আলোচনা করছি, এই 2টা জায়গাতে আমরা ওভারহেড ট্যাঙ্ক তৈরি করার জন্য, যাতে এখানে জলের যে সমস্যাটা, এই সমস্যাটা যাতে কমে। আমরা ওনার সাথে আলোচনা করছি যে আমরা 7-10 দিন আমরা লক্ষ্য করব এই জল দেওয়ার সময়সীমা কতটুকু অগ্রগতি ঘটল। যদি তা না হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমাদের পার্টি নামতে বাধ্য হব কৈলাসরবাসীর সাথে।
খোয়াই ক্রীড়া বিষয়ক দফতরে অনুষ্ঠিত হলো শচীন্দ্রদেব স্মৃতি ফুটবল প্রতিযোগিতা নিয়ে এক সাংবাদিক সম্মেলন। এদিনের এই সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কিত নানা দিক তুলে ধরেন আয়োজক কমিটির শীর্ষ কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শচীন্দ্রদেব স্মৃতি ফুটবল প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান অনুকূল দাস, খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস, কনভেনার অমর সাহা, ভাইস চেয়ারম্যান অনিমেষ নাগ, সুরজিৎ বড়ুয়া, মাধব চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সম্মেলনে জানানো হয় এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার তরুণ ফুটবলারদের নিয়ে বা জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি হবে, যেখানে তারা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। বিভিন্ন ব্লক ও জেলার ক্লাবগুলোর অংশগ্রহণে একটি টুর্নামেন্ট হবে বা এই টুর্নামেন্ট হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয়। আয়োজকরা জানান যে মাঠ প্রস্তুতি, নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা, দর্শক আসন সহ যাবতীয় আয়োজন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই প্রতিযোগিতা শুধু খেলার ক্ষেত্রেই নয়, খোয়াই জেলার ক্রীড়া ও সামাজিক চেতনার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। খুব শীঘ্রই প্রতিযোগিতার নির্দিষ্ট সময়সূচি, অংশগ্রহণকারী দল ও উদ্বোধনী অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করা হবে বলেই জানানো হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করবে খোয়াই ডিস্ট্রিক্ট পুলিশ বনাম তেলিয়ামুড়া বুলেট ক্লাব। ইতিমধ্যে 11টা টিম আমাদের এখানে তারা এন্ট্রি জমা দিয়েছে। 11টা টিমের মধ্যে হচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশ, 6 নং টিএসআর ব্যাটালিয়ান, যুব সংঘ ক্লাব, আমাদের বুলেট ক্লাব তেলিয়ামুড়া, কৃষ্ণপুর মণ্ডল একাদশ, কল্যাণপুর মণ্ডল একাদশ, ইংলিশ মিডিয়াম স্কুল খোয়াই, আমাদের এনপিসি অফিস টিলার ক্লাব, বিএমএস এর একটা টিম আছে, অটোর তাদের একটা টিম আছে, আশারামবাড়ি একাদশ। এভাবে আমাদের এখানে 11 টিম অংশগ্রহণ করেছে। এবারের এই টুর্নামেন্টে আমরা প্রাইজ গিভিং সিরিমনি আছে, সেখানে 50,000 টাকা যারা চ্যাম্পিয়ন হবে উইথ ট্রফি, যারা রানার্স আপ হবেন তাদের জন্য 30,000 টাকা উইথ ট্রফি, এবং বিভিন্ন স্তরে সেখানে আমাদের তাদের জন্য পুরস্কারও আছে। তো খোয়াইতে দীর্ঘদিন যাবৎ খেলা বন্ধ ছিল। একে তো আমাদের মাঠ তৈরি, আর দ্বিতীয় 19-এর পরে করোনা। এর আগে আমাদের টুর্নামেন্ট 3টা হয়েছিল। এই টুর্নামেন্টে এখানে অংশগ্রহণ করবেন, আগামীকালকে উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয়, এবং উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক আমাদের সবার প্রিয় দিদি কল্যাণী সাহা রায় মহোদয়। উপস্থিত থাকবেন আমাদের টুর্নামেন্ট কমিটির সহ অন্যান্যরা, অনুকূল দাস সহ আমাদের এসপি সাহেব খোয়াই, ওনাকেও আমরা ইনভাইট করেছি। আমাদের পৌরসভার চেয়ারপারসন থাকবেন, এভাবে আমাদের অতিথিরা থাকবেন। তো এই টুর্নামেন্টের আমি সফলতা কামনা করি, এবং এই সমস্ত বিষয়ে এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন আমাদের যিনি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অনুকূল দাস মহোদয়। এর আগে আমি অ্যাসোসিয়েশনের তরফ থেকে অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে আজ অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির সহ বার্ষিক সম্মেলন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস এবং মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অর্গানাইজেশনের সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন স্বাস্থ্য বিভাগের অন্যান্য শীর্ষকর্তারা এবং সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, কমিউনিটি হেলথ অফিসাররা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। এ ধরনের কর্মসূচি শুধু রক্তদান নয়, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মন্ত্রী আরও জানান যে রাজ্য সরকার আগামী দিনে কমিউনিটি হেলথ অফিসারদের কাজের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে এবং তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও সুবিধা প্রদানের দিকেও নজর দেবে। রক্তদান শিবিরে বহু সদস্য ও সাধারণ নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে। রক্তদানের শিবির, এটা সম্পর্কে নতুন কিছু বলার নেই। বর্তমান রাজ্যে রক্তদানের এই উৎসবটাকে উৎসব আকারে এখন ব্যবহার করা হচ্ছে প্রত্যেক মানুষের, কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন এনজিও থেকে শুরু করে পলিটিক্যাল বিভিন্ন সংগঠন থেকে শুরু করে ইভেন সরকারি কর্মচারীদের যেসব সংগঠনগুলো আছে, যেমন এখানে আমরা এখন কমিউনিটি হেলথ অফিসারদের একটা সংগঠনের রক্তদান শিবিরে এসেছি। তো এটা ঠিক কথা যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব অগ্রাধিকারের ভিত্তিতে এটা শুরু করেছেন, এবং এটা রাজ্যব্যাপী সমস্ত অংশের মানুষ
এটা সে যুক্ত হয়েছে এবং আমরা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যেটা রাজ্যের মধ্যে এই রক্তদানের ক্রমশ যদি আমরা প্রিভিয়াস ইয়ার্সগুলো দেখা যায় এটা কন্টিনিউ আমাদের এটা আপডেটেড চলছে, ইনক্রিজ হচ্ছে এবং রাজ্যে কোথাও রক্তর জন্য কত মানুষের মৃত্যু হয় তার মধ্যে আমাদের কাছে রিপোর্ট নেই। এবং সর্বোপরি আমি কমিউনিটি হেলথ অফিসার যারা সংগঠন আজকে অর্গানাইজ করছে এটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমি এই কারণেই তাদের এই যে কর্মসূত্রে তাদের দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে তারা যুক্ত হয়েছে, এটা খুব মনোভাবের কাজ এবং অনেক অনেক ধন্যবাদ দিচ্ছে। আগামী দিনে এগুলো জারি থাকে এবং এটা উৎসাহ হবে অন্যান্য সমস্ত সংস্থাগুলো। শুক্রবার TUPA, AIVDPA এবং CGPA এর ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে 3 দফা দাবিতে আগরতলার রাজবাড়ী উত্তর গেট সংলগ্ন আকাশবাণী ভবনের সামনে 1 ঘণ্টা ব্যাপী মানব শৃঙ্খল কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল পেনশন নিয়মের বৈধতা প্রত্যাহার ও পেনশনে সমতা প্রদান, অবিলম্বে 8ম কেন্দ্রীয় বেতন কমিশন গঠন এবং রেফারেন্সের শর্তাবলী প্রকাশ, 8ম CPCর TUR এর অন্তর্ভুক্তির মাধ্যমে VSNL ও অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থার পেনশনভোগীদের পেনশন সংশোধন নিশ্চিত করা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সেখানে ব্যানার ও প্লে কার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন। বক্তারা জানান, বর্তমান পেনশন ব্যবস্থায় চরম বৈষম্য বিরাজ করছে। বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও স্বায়ত্তশাসিত সংস্থার পেনশনভোগীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে পেনশন সংশোধনের দাবি জানানো হলেও কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনো দৃঢ় পদক্ষেপ নিচ্ছে না। তাই সারা দেশ জুড়ে এই কর্মসূচির মাধ্যমে সরকারকে আবারও দাবি স্মরণ করিয়ে দেওয়া হলো। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি না মানা হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। আজকের যে মানব শৃঙ্খল কর্মসূচি এটা সারা দেশে হচ্ছে, প্রত্যেকটা স্টেট হেডকোয়ার্টারে এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। আমাদের এখানে শুধু স্টেট হেডকোয়ার্টারে এখানে হচ্ছে এটা। আমাদের মূল দাবি হচ্ছে 3টে দাবি। একটা হচ্ছে এইবার ফিনান্স অ্যাক্ট 2025 পাস করার সময় সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ভ্যালিডেশন অ্যাক্ট পাস করিয়ে নিয়েছে, তার মাধ্যমে পেনশনারদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে। আমরা প্রথম দাবি হচ্ছে এই ভ্যালিডেশন অ্যাক্টটাকে উইথড্র করতে হবে। 2 নম্বর হচ্ছে জানুয়ারির 25-এ 8 পে কমিশন গঠনের কথা বলা হলেও 8 মাস হয়ে গেল, এখনও 8 পে কমিশন গঠন হয়নি। ইমিডিয়েট 8 পে কমিশন গঠন করার কথা বলছি এবং তার যে টার্মস অফ রেফারেন্স বা বিচার্য বিষয় সেগুলো যাতে ইমিডিয়েট ডিক্লেয়ার করা হয়। থার্ড যেটা, BSNL এবং অন্যান্য অটোনোমাস বডিও আছে এখানে, অনেক বছর ধরে তাদের কোনো পে রিভিশন হচ্ছে না। আমরা বলছি 8 CPCতে তাদেরকেও ইনক্লুড করো। আমাদের ভারতবর্ষে আজকে প্রায় 67 লক্ষ পেনশনার ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের আছে। সারা দেশে এরা আজকের এই হিউম্যান চেইন প্রোগ্রামে আছে। এছাড়া 43 লক্ষের মতো কেন্দ্রীয় সরকারের কর্মচারী আছে, তারাও এই পেনশনার নয়, পে কমিশন তার মধ্যে আসার কথা। এই রিপোর্ট এটার মধ্যে যাতে পেনশনারদের ব্যাপার এবং অন্যদের ব্যাপারে যাতে ইনক্লুড করা হয় এই দাবি নিয়ে, এবং কী তার বিচার্য বিষয় থাকবে এগুলো নিয়ে আজকের আমাদের এই কর্মসূচি, সিরিজ অফ কর্মসূচি আমাদের আছে। এর পরে যতক্ষণ না আমাদের দাবি না মেটা হচ্ছে, তার প্রথম ধাপ হচ্ছে আজকে এই মানব শৃঙ্খল, যেটা সারা দেশে পালিত হচ্ছে। এই হচ্ছে সংক্ষেপে আমাদের। ত্রিপুরার উত্তর জেলার কদমতলা ব্লকের মানুষের বহুদিনের প্রত্যাশা অবশেষে বাস্তবে পরিণত হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার স্থায়ীভাবে চালু হতে চলেছে রামকৃষ্ণ ইন্ডিয়ান গ্রামীণ ভিতরাক নামে গ্যাস এজেন্সির। শুক্রবার সকালে 10টা নাগাদ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডে ভূমি পূজা অনুষ্ঠানের মাধ্যমে এই গ্যাস এজেন্সির নির্মাণ কাজের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, কদমতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল নাথ, পঞ্চায়েত সমিতির সদস্য বিমান দাস, কর্ণধার হীরেন্দ্রনাথ সহ এলাকার বিশিষ্টজনেরা। স্থানীয় বাসিন্দারা জানান, কদমতলা ব্লক এলাকায় এতদিন কোনো গ্যাস এজেন্সি বা গোডাউন না থাকায় সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। অনেকে দালালের মাধ্যমে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার কিনতেন, কেউ আবার গাড়ি ভাড়া করে ধর্মনগর থেকে গ্যাস আনতেন। এতে যেমন খরচ বেড়ে যেত, তেমনি সময় ও শ্রমের অপচয় হতো। তবে এখন কদমতলায় নিজস্ব গ্যাস এজেন্সি স্থাপনের ফলে প্রতিটি পরিবার গড়ে 150 থেকে 200 টাকা সাশ্রয় করতে পারবে বলেই জানিয়েছেন স্থানীয়রা। ফলে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে গোটা এলাকা জুড়ে। চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ জানান, কদমতলাবাসীর দীর্ঘদিনের লড়াই ও দাবির পরিপ্রেক্ষিতে আজ এই গ্যাস এজেন্সির বাস্তবায়ন সম্ভব হয়েছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এখানকার সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবেন। এই উদ্যোগের ফলে কদমতলা এলাকার জীবনযাত্রায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলেই আশা করা হচ্ছে। সবার প্রথমে নমস্কার জানাই আপনাদেরকে। আজকে এখানে এই গ্যাস এজেন্সি কাম গোডাউনের যে এবং অফিসের আজকে এখানে শুভ যে ভূমি পূজন অনুষ্ঠান, সেই ভূমি পূজন অনুষ্ঠানে এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। আশা রাখি যে কদমতলা ব্লক এলাকায় প্রথমবার দীর্ঘদিন কদমতলা ব্লক এলাকার প্রায় 25,000-এর বেশি মানুষের পরিবারের যে দাবি, সেই দাবিটাকে মনে নিয়ে এখানে দীর্ঘ লড়াইয়ের পর কদমতলাতে গ্যাস এজেন্সির তৈরি হতে চলছে। আজকে যদি ভূমি পূজন হয় তাহলে আগামী 2-3 মাসের মধ্যে এটা সম্পূর্ণ কাজ হবে এবং তারপর মানুষকে কদমতলা থেকে গ্যাস সিলিন্ডারের সুবিধা প্রদান করা হবে। তো এটা একটা কদমতলাবাসীদের জন্য, আপামর কদমতলাবাসীদের জন্য এটা খুব সুখবর। এবং এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমার সঙ্গে উপস্থিত হয়েছেন কদমতলা গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান মহোদয় এসেছেন, এখানে কদমতলা পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য বিমান দাস মহোদয় এসেছেন। তৎসঙ্গে এই সারাউন্ডিংসের যে 100-200 মিটার এরিয়া তথা এই গ্রাম পঞ্চায়েতের যে এরিয়া আছে, এখান থেকে অনেকজন লোক আপনারা দেখতে পারবেন যদি ক্যামেরা ঘুরান। মানুষ অত্যন্ত খুশি, উৎসাহিত এবং সবচেয়ে বড় কথা কি, যে টাকাটা এক্সট্রা দিতে হয়, আমরা ব্রোকারদেরকে এক্সট্রা দেই, সেই টাকাটা আগামী দিন যদি এখানে গ্যাস হয় তাহলে সেই প্রতি গ্যাস সিলিন্ডারে 150 টাকা 200 টাকা এক্সট্রা দিতে হবে না। তো সেই দিক থেকে মানুষের একটা হিউজ রিলিফ হবে। তো মানুষ অত্যন্ত খুশি। এবং একটা কথা বলবো, এখানে খুব যুদ্ধ তৎপরতায় কাজ চলছে এখানের মধ্যে। আমরা আশাবাদী যে যদি কোনো ধরনের সমস্যা না হয়, প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। উত্তর ত্রিপুরার বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধর্মনগর ডিগ্রি কলেজের ছাত্রাবাসে অস্থায়ীভাবে কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রথম দিনের পাঠদান ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যদিও বহুদিনের অপেক্ষার পর এই বিদ্যালয় চালু হওয়ার আনন্দের পরিবেশ তৈরি হয়, তবে শুরু থেকে চূড়ান্ত অব্যবস্থাপনার ছবি সামনে আসে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক চাঁদনী চন্দন, বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল দেবনাথ, কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসির ধর্মেন্দ্র মিশ্রা, নবনিযুক্ত প্রিন্সিপাল প্রণব সরকার, বিশিষ্ট সমাজসেবী রণজয় দেবনাথ সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী, অভিভাবক। সরস্বতী প্রতিমায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের মাটিতে বসিয়ে অভিভাবকদের দাঁড় করিয়ে এবং সাংবাদিকদের বসার কোনো ব্যবস্থাই না রাখায় ক্ষোভ দেখা দেয়। এত বড় অনুষ্ঠানে এমন অনিয়ম অনেককে হতাশ করে। বর্তমানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত মোট 143 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, আরও 57 জনের ভর্তির সুযোগ রয়েছে। প্রতিটি ক্লাসে 40 জন করে আসন ধার্য করা রয়েছে। ইতিমধ্যেই 4 জন স্থায়ী শিক্ষক এবং 1 জন প্রিন্সিপাল নিয়োগ পেয়েছেন, 3 জন অস্থায়ী শিক্ষকও নিযুক্ত হয়েছেন। যদিও বিদ্যালয়টি ধর্মনগর বিধানসভা কেন্দ্রে স্থাপন সম্ভব হয়নি, তথাপি দীর্ঘদিন ধরে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। তারও অবদান সেখানে বিশেষভাবে স্মরণীয় রয়েছে। ত্রিপুরা রাজ্যে চলতি বছরে 2টি কেন্দ্রীয় বিদ্যালয় খোলার পরিকল্পনা ছিল, একটি উদয়পুরে এবং অপরটি উত্তর জেলায়। যদিও উদয়পুরে বিদ্যালয় স্থাপিত হয়নি, উত্তর ত্রিপুরায় অবশেষে কেন্দ্রীয় বিদ্যালয় চালু হলো, যা এলাকার শিক্ষা পরিকাঠামোর ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করল। এই কেন্দ্রীয় বিদ্যালয় বাগবাসার, এই কেন্দ্রীয় বিদ্যালয় উত্তর ত্রিপুরার
কেন্দ্রীয় বিদ্যালয়, এটা বাগবাসার নয়। কেন আপনারা এ সমস্ত বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করেছেন? কেন করলেন? আপনারা জানেন এখানে প্রায় 4-5 লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট করে দিয়েছে রাতের অন্ধকারে। কিছুই ছিল না এখানে। আমরা প্রায় 8 লাখ টাকার ব্যয়ে ইলেকট্রিফিকেশন করেছি। রাতের অন্ধকারে সমস্ত ওয়্যারিং ছিঁড়ে ফেলে চুরি করে নিয়ে গেছে। এটা কিসের ইঙ্গিত? যারা কেন্দ্রীয় বিদ্যালয়ের বিরোধিতা করেছিল, আমি যদি বলি তাদের দূষণরা রাতের অন্ধকারে সেগুলো চুরি করে নিয়ে গেছে, কি বলবেন? কেউ স্বীকার করতে পারবেন? পারেন না। দ্বিতীয়বার আবার আমাকে সেই কাজ করানো সম্ভব হয়েছে এবং সেখানে প্রায় 2 মাস টিএসআর দিয়ে আমি এখানে পাহারার ব্যবস্থা করেছি। আমরা গভর্নমেন্ট চালাই, আর আমাদের এখানে কেন্দ্রীয় বিদ্যালয়ে টিএসআর পাহারা দিতে হবে, এটা কি ভাবা যায়? কারণ জানেন, দুষ্ট লোকেরা অন্ধকারে কাজ করে, সৎ সাহসী লোকেরা প্রকাশ্য দিবালোকে কাজ করে। তারা ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেছেন। সিনেমার জগতের এমএলএ ফাটা ক্যাস্টের সঙ্গে এটা তুলনা করেছেন। তারা ক্যাস্ট বলে আমাকে খোঁচা দিয়েছেন, আমাকে ঘা দিয়েছেন। আমি তাদের এই ঘাকে বুক পেতে নিয়েছি। আমি বলতে চাই, ফাটা ক্যাস্টা এমএলএ বইয়ের ডায়লগটা কি ছিল? ডায়লগটা ছিল, ফাটা ক্যাস্ট খবর শুনে না, খবর দেখে না, খবর তৈরি করে। আর বাগবাসার বিধায়ক ফেসবুকে যারা উল্টাবল লেখেন, সাম রায় এন্ড সাম দেবনাথ যারা লিখেছিলেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাগবাসার বিধায়ক ফেসবুকের আবল তাবল খবর শুনে না, খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। তাই তো খবর তৈরি হলো আজকে কেন্দ্রীয় বিদ্যালয় বাগবাসার মাটিতে, পুরনো কলেজ কমপ্লেক্সে আজকে তার শুরুয়াত হয়েছে। কোথায় আছেন আপনারা? এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার। যারা ফুটবল প্রেমী, যারা যে সমস্ত দর্শক রয়েছেন, তাদের কাছে আমাদের মূলত আবেদন থাকবে যে আগামীকালকে থেকে আমাদের যে টুর্নামেন্ট শুরু হবে, সবাই যেন আমাদের টুর্নামেন্টে আসেন এবং দর্শক হিসাবে আসেন, খেলা উপভোগ করেন, এই আবেদন থাকবে। এবং আমরা যাতে এই টুর্নামেন্টটাকে সার্বিকভাবে সফল করে তুলতে পারি, সেই সহযোগিতাও আপনাদের কাছে আমরা এই আজকের এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমরা চাইছি। থ্যাংক ইউ। আমাদের যে নকআউট ফুটবল টুর্নামেন্ট আমাদের বয়েজ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে, তার উপলক্ষে আজকে একটি সাংবাদিক সম্মেলন, উপস্থিত সাংবাদিক বন্ধুদের প্রথমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। শচীন্দ্রদেব স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন এই নকআউট টুর্নামেন্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করবে খোয়াই ডিস্ট্রিক্ট পুলিশ বনাম তেলিয়ামুড়া বুলেট ক্লাব। ইতিমধ্যে 11টা টিম আমাদের এখানে তারা এন্ট্রি জমা দিয়েছে। 11টা টিমের মধ্যে হচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশ, 6 নং টিএসআর ব্যাটালিয়ান, যুব সংঘ ক্লাব, আমাদের বুলেট ক্লাব তেলিয়ামুড়া, কৃষ্ণপুর মণ্ডল একাদশ, কল্যাণপুর মণ্ডল একাদশ, ইংলিশ মিডিয়াম স্কুল খোয়াই, আমাদের এনপিসি অফিস টিলার ক্লাব, বিএমএস এর একটা টিম আছে অটোর,
তাদের একটা টিম আছে, আশারামবাড়ি একাদশ, এভাবে আমাদের এখানে 11 টিম অংশগ্রহণ করেছে। এবারের এই টুর্নামেন্টে আমরা প্রাইজ গিভিং সিরিমনি আছে, সেখানে 50,000 টাকা যারা চ্যাম্পিয়ন হবে উইথ ট্রফি, যারা রানার্স আপ হবেন তাদের জন্য 30,000 টাকা উইথ ট্রফি, এবং বিভিন্ন স্তরে সেখানে আমাদের তাদের জন্য পুরস্কারও আছে। তো খোয়াইতে দীর্ঘদিন যাবৎ খেলা বন্ধ ছিল, একে তো আমাদের মাঠ তৈরি, আর দ্বিতীয় 19-এর পরে করোনা, এর আগে আমাদের টুর্নামেন্ট 3টা হয়েছিল। এই টুর্নামেন্টে এখানে অংশগ্রহণ করবেন, আগামীকালকে উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয়, এবং উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক আমাদের সবার প্রিয় দেবী কল্যাণী সাহা রায় মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের টুর্নামেন্ট কমিটির সহ অন্যান্যরা, অনুকূল দাস সহ আমাদের এসপি সাহেব খয়ের, ওনাকেও আমরা ইনভাইট করেছি, আমাদের পৌরসভার চেয়ারপারসন থাকবেন, এভাবে আমাদের অতিথিরা থাকবেন। তো এই টুর্নামেন্টের আমি সফলতা কামনা করি, এবং এই সমস্ত বিষয়ে এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন আমাদের যিনি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অনুকূল দাস মহোদয়। এর আগে আমি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের রাজ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুধাংশু দাস মহোদয়। আমাদের সিএমও বহুটি ডিস্ট্রিক্ট ডক্টর কমল রিয়ান মহাশয়, এবং একই সঙ্গে অনুরোধ রাখবো মঞ্চে ছন্দ নাই সেই হাওয়াতে হৃদয় আমার রক্তদানের শিবির, এটা সম্পর্কে নতুন কিছু বলার নেই। বর্তমান রাজ্যে রক্তদানের এই উৎসবটাকে উৎসব আকারে এখন ব্যবহার করা হচ্ছে প্রত্যেক মানুষের, কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন এনজিও থেকে শুরু করে পলিটিক্যাল বিভিন্ন সংগঠন থেকে শুরু করে ইভেন সরকারি কর্মচারীদের যেসব সংগঠনগুলো আছে, যেমন এখানে আমরা এখন কমিউনিটি হেলথ অফিসারদের একটা সংগঠনের রক্তদান শিবিরে এসেছি। তো এটা ঠিক কথা যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব অগ্রাধিকারের ভিত্তিতে এটা শুরু করেছেন, এবং এটা রাজ্যব্যাপী সমস্ত অংশের মানুষ এটা সে যুক্ত হয়েছে, এবং আমরা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যেটা রাজ্যের মধ্যে এই রক্তদানের ক্রমশ যদি আমরা প্রিভিয়াস ইয়ার্সগুলো দেখা যায়, এটা কন্টিনিউ আমাদের এটা আপডেটেড চলছে, ইনক্রিজ হচ্ছে, এবং রাজ্যে কোথাও রক্তর জন্য কত মানুষের মৃত্যু হয় এটার মধ্যে আমাদের কাছে রিপোর্ট নেই। এবং সর্বোপরি আমি কমিউনিটি হেলথ অফিসার্স যারা সংগঠন আজকে অর্গানাইজ করছে এটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমি এই কারণেই তাদের এই যে কর্মসূত্রে তাদের দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে তারা যুক্ত হয়েছে, এটা খুব মহানুভবের কাজ, এবং অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আগামী দিনে এগুলো জারি থাকে এবং এটা উৎসাহ হবে অন্যান্য সমস্ত সংস্থাগুলো।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে উদযাপিত হলো বন মহোৎসব। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য SCERT অধিকর্তা এল ডার্লং। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শিক্ষা আধিকারিক পল্লবকান্তি সাহা সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও ছাত্রছাত্রীরা। বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই বন মহোৎসব উদযাপন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বক্তব্য রাখেন অতিথিরা। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি প্রেমী করে গড়ে তুলতে হলে এমন উদ্যোগ আরও বেশি করে নেওয়া প্রয়োজন এবং বেশি বেশি করে বন মহোৎসব আয়োজনে অংশগ্রহণ করতে হবে। প্রতি বছরই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে পরিবেশ দিবস বা বন মহোৎসব উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা থাকে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। পুরো অনুষ্ঠান জুড়ে ছাত্রছাত্রীদের উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আমরা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি যে এখানে বন মহোৎসব অনুষ্ঠান হবে এবং আমরা যথারীতি মাননীয় SCERT ডাইরেক্টর মধ্যে এসেছেন। আমার সঙ্গে বিদ্যালয়ের যিনি ভাইস প্রিন্সিপাল আছেন এবং অন্যান্য শিক্ষক মানুষবাবু এখানে আছেন। আমরা এসেছি এখানে বৃক্ষরোপণ অনুষ্ঠান করার জন্য। প্রতি বছরই বন মহোৎসব হয়, বিশেষ করে বিদ্যালয়ের বাচ্চাদের এবং যারা অভিভাবক আছেন বা দিদিমণি স্যাররা আছেন তাদের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে গাছ ছাড়া আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নেই। তো বাচ্চাদের মধ্যে এই জিনিসটা হবে যে পরিবেশকে রক্ষা করতে গেলে আমাদের গাছকে রক্ষা করতে হবে। আমাদের উচ্চ মহল থেকেও আমাদের আছে যে এক পের এক মাকি অনুষ্ঠানও আমরা করি। তো আজকে আমরা অতি সংক্ষিপ্ত পরিসর হলো আমরা দুজন মাকে আনতে চেয়েছি যে গাছকে আমরা লাগাবো এবং বিদ্যালয়ের পরিবেশকে এবং এলাকার পরিবেশকে আমরা রক্ষা করার জন্য এই বার্তাটা আমরা সবার মধ্যে দিতে চাই। কচিকাঁচা বাচ্চারাও আমাদের সঙ্গে লাগিয়েছে, আমরা যথেষ্ট আনন্দিত হয়েছি এবং উৎসাহিত হয়েছি। আগামী দিন তারা ভারতবর্ষের ভাবী নাগরিক হবে, তারা যেন এই পরিবেশকে রক্ষার জন্য গাছকে বাঁচাতে হবে সেই বার্তাটা আমরা সবার মধ্যে দিতে চাই। First of all, I'm very happy that I could take part in this school level Bano Mahotsav. I'm happy that the school is engaging the young kids. তাদেরকে অল্প বয়স থেকে শেখাচ্ছে the importance of environment and how to preserve it. So I hope that this will not be a one-time activity. এই জিনিসটা আমাদের বাচ্চাদের কাছে ছোট বেলা থেকে ওদেরকে এই ভ্যালুসটা যে আমরা দেওয়ার চেষ্টা করছি। I applaud the step that they have taken. কেরচমনি থেকে বিতর্কতা চুমনি পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ চলছে। সেই ড্রেন নির্মাণ করতে গিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যা নিরসনে আজ সেই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার, সঙ্গে ছিলেন পুর কমিশনার DK চাকমা, স্মার্ট সিটির কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য সরকারি কর্মীরা। সেই এলাকার পরিদর্শনে গিয়ে মেয়র দেখতে পান সরকারি জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে অনেক দোকান নির্মাণ করা হয়েছে। সেগুলি ভাঙতে গেলে সমস্যার সৃষ্টি করছে জনগণ। সেই সমস্যা নিরসনে আজ সকালে বা সকলের সঙ্গে সেখানে কথা বলেন মেয়র। তিনি বলেন যে উন্নয়নে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। সরকার জায়গা দখল করে ড্রেন বানানো হচ্ছে, কারো জুত জায়গা নয়। যতটুকু জায়গা দরকার ড্রেন নির্মাণে সেগুলো বা সেটুকুই নিয়ে ড্রেন তৈরি করা হবে। সিটি থেকে সারা শহরে বিশেষ করে নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্য ড্রেন করা হচ্ছে, কভার ড্রেন সারা আগরতলা শহরে। আজকে কিছুদিন আগে ক্যাটটুমনি থেকে বিদ্যুৎটুমনি যে রাস্তা ডান সাইডটা কাজ শুরু হয়েছে, সেক্ষেত্রে কিছু যে মার্কিং করা হয়েছে জেলা প্রশাসন বা সদর মহকুমা প্রশাসন বা কর্পোরেশন থেকে বা স্মার্ট সিটি থেকে এই এলাকায় যারা বসবাস করে তাদের কিছুটা জানার বিষয় ছিল যে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে, কতটা জায়গা নেওয়া হবে, ড্রেন কতটা পাস হবে এবং কতদিনে হবে। তো সেক্ষেত্রে আমাদের সিও সাহেব আছেন স্মার্ট সিটি ডক্টর শৈলেশ যাদবজি, আমাদের কর্পোরেশন আমরা বেরিয়েছি এই এলাকার লোককে নিয়ে এবং প্রতিটি বাড়ির সঙ্গে আমরা কথা বলেছি। বলার পর অধিকাংশ লোকই সহযোগী মনোভাব প্রকাশ করেছে, ডেভেলপারকে যেন সাহায্য করবে। কিছু কিছু তাদের বিভ্রান্তি ছিল যে তাদের জায়গা না সরকারি জায়গা, তা আমাদের যে মার্কিং করা হয়েছে এটা সরকারি জায়গায় করা হয়েছে। তারপরে যদি কারো থাকে আপত্তি থাকে জানাতে পারে, কিন্তু আমরা এই কাজগুলো করবো। সেক্ষেত্রে সবাই রাজি হয়ে সম্মত হয়েছে যে ড্রেনের কাজে বা উন্নয়নের কাজে আমরা সরকারের সঙ্গে আছি, সরকারি কাজে তারা খুশি।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা বিভ্রান্তি আছে বা অন্যরা বিভ্রান্তি করছে। তো যাই হোক, আমরা আজকে বিভ্রান্তি যদি দূর করা যায় সেক্ষেত্রে কমিশনার সাহেব সহ আমাদের আধিকারিকরা, এজেন্সি এবং এই এলাকার যারা নেতৃত্ব কর্পোরেটর সহ আমরা বেরিয়েছি। এটা আমরা দুর্গাপূজা আগে শেষ করার একটা পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যে নির্দেশ দিয়েছেন যে পুজোর আগে যাতে সমস্ত ড্রেনের কাজ সম্ভব হয়। এখন প্রকৃতির ব্যাপার, যদি টানা 3 দিন বৃষ্টি থাকে, 4 দিন আপনি কি করবেন? ইচ্ছে করলো আমাদের তো ড্রেনের কাজ করে কমিশনার সাহেব স্মার্ট সিটি আমি বলবো যে খুব ভালো কাজ করছে। প্রতিদিন রাত্রে দেখবেন সারা রাত্রি কাজ হয়। আগরতলা শহরে এই প্রথম মানুষ দেখেছে সারা দিন রাত্রি কাজ চলছে। সেক্ষেত্রে কিছু কিছু অবসেশন থাকে, যেমন আজকে এখানে আলোচনা করা হয়েছে, কাজটা আরো একদিন আগে করা সম্ভব হতো। যেহেতু অনেকে আপত্তি করেছে, সেক্ষেত্রে আমরা তাদের আপত্তি দূর করার জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য আমাদের কমিশনার সহ আমরা পুরো আধিকারিক এজেন্সি সবাই এসেছি। আমরা এদিকে এলাকার লোকের সঙ্গে প্রত্যেকটি বাড়ির সঙ্গে আমরা কথা বলছি। যে আমার মনে হয় কাজ দ্রুত সম্ভব। আগরতলা কোথাও এরকম প্রবলেম হয়নি, কোথাও না। এটাও প্রবলেম না, এটা মানুষের ভুল বোঝা, যে 2 বা 3 বার মার্কিং হয়েছে, তো এটা কোনটা নির্দিষ্ট জায়গা, কার জায়গা? তো আমরা বললাম এটা সরকারি জায়গা। সরকারি জায়গা ড্রেন হচ্ছে যতটা মানুষের বাড়িঘর বাঁচিয়ে করা হচ্ছে, কিন্তু একটা ড্রেনে তো মাপ ঝুঁক আছে না, একটা জায়গা তো করতে হবে, সেই হিসাবে কাজ করা হচ্ছে। সাময়িক হয়তো কারো ক্ষতি হতে পারে, কিন্তু আলটিমেটলি ওনারাই লাভ হবে। 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা তাদের বহু প্রতীক্ষিত দাবিকে সামনে রেখে আবারও সরব হলেন। শুক্রবার আগরতলা শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার নিকটে পিটিশন প্রদান করেন পরীক্ষার্থীরা। তাদের দাবি অতি সত্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এবং সফল প্রার্থীদের স্কুলমুখী করতে হবে। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রায় 2 বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি, এমনকি নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়নি। এর ফলে তারা চরম মানসিক ও পেশাগত অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এক পরীক্ষার্থী জানান, 2022 সালে পরীক্ষা দিয়ে আমরা এখনো অপেক্ষা করছি ফলাফলের জন্য। এতদিন কেটে গেল অথচ কোনো স্পষ্ট আশ্বাস পাচ্ছি না। আমরা চাই শিক্ষা দপ্তর আমাদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করুক। এদিন পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। তাদের দাবি দ্রুত ফল প্রকাশ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক। ডেপুটেশন প্রদান কর্মসূচির পাশাপাশি পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভও প্রদর্শন করেন শিক্ষা ভবন চত্বরে। এবারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই পদক্ষেপ বলে জানান তারা। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কেন আপনাদের রেজাল্টটা বের হচ্ছে না, কি মনে হয়? দেখুন, আজকে 3 বছর হয়ে গেছে, আমরা তো অনবরত রেজাল্টের জন্য আমরা ডিমান্ড করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যাতে অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করে রেজাল্ট দেওয়ার মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা এসএলপি করে আছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছিল, যেখানে বলেছিল রিজার্ভেশন ফলো করার জন্য। আমরা নোটিফিকেশন একটা রিজার্ভেশন ফলো করা হয়নি, তার জন্য একটা কেস হয়েছিল। তো তখন দেখা যাচ্ছিল যে রাজ্য সরকার হাইকোর্টের জাজমেন্টটা সেটাকে ডিনাই করে তার এগেইনস্টে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। তার জন্য তারা বলছে তারা রেজাল্ট দিতে পারছে না। তো আমাদের বক্তব্য সেই জিনিসটাই, আপনি দেখতে পারবেন যে 2022 সালে যে এসটিটি বিষয়টা, সেটাতে হাইকোর্টে এখনো ঝুলে আছে। তারা রিজার্ভেশন প্রক্রিয়া, সরকার বলছে যে রিজার্ভেশন প্রক্রিয়া তারা মানবে না, তারা হাইকোর্টের তারা চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারপরে কিন্তু রাজ্য সরকার যতগুলো নোটিফিকেশন বের করেছিল রিক্রুটমেন্টের, সবগুলো কিন্তু রিজার্ভেশন মেনে বের করেছে। তো যেহেতু রিজার্ভেশন মেনে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিভিন্ন দপ্তরে, ইভেন শিক্ষা দপ্তরা বিভিন্ন টেটে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, আজের যে স্কুল লাইব্রেরিয়ান, আপনার ফিজিক্যাল এডুকেটর, সবগুলো নিয়োগ প্রক্রিয়া কিন্তু রিজার্ভেশন ফলো করে বের করা হচ্ছে। প্রক্রিয়াগুলো রিজার্ভেশনগুলো মেনে সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্রে অসুবিধা কোন জায়গায়? তাহলে কেন আমাদেরটা কেন ঝুলিয়ে রাখা হচ্ছে? আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে, একটা যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে, তাহলে সেটা সত্যি নিন্দনীয় বিষয়। উপর দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে মুখ্যমন্ত্রী স্যার কিন্তু বিগত দিনও আপনার একটা নিউজ আমরা সামনের মধ্যে দেখতে পারলাম, উনি বলছে যে শিক্ষক স্বল্পতা রাজ্য জুড়ে আছে। 10 দেওয়ার পর একটা বড় একটা শিক্ষক স্বল্পতা দেখা যাচ্ছে। তো আজকে উনি যখন নিজে হচ্ছে সেগুলো বা প্রকাশ্যে সেগুলো স্বীকার করছে, তাহলে আমরা 3 বছর ধরে আবেদন রাখছিলাম যাতে নবম দশম শ্রেণীর যে এসটিটি পরীক্ষা হয়েছে 2022 সালে সেপ্টেম্বর মাসে, তো সেটা নিয়োগ প্রক্রিয়া এখনো করা হচ্ছে না। আজকে 9-10 টিচার খুব ক্রাইসিস। প্রত্যেকটা মহকুমা আপনি দেখবেন এমন কোনোদিন বাদ নেই যেখানে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আন্দোলন করছে না, শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না, তাদের শিক্ষক কেন দেওয়া হচ্ছে না। এদিকে আমরা এখানে দাঁড়িয়ে আছি 3.5 বছর, আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যে কেন আমাদেরকে নিয়োগ করছে না। আচ্ছা, তো আপনাদের বলে রাখি যে আমরা ইতিমধ্যে জানতে পারলাম আপনার সাংবাদিকদের মাধ্যমে, ডিপার্টমেন্টের মাধ্যমে, যেটা 700% নোটিফিকেশন আউট করবে গভর্নমেন্ট এসটিডি নিয়োগ প্রক্রিয়ার জন্য। তো আমরা কিছুদিন সপ্তাহখানেক আগে আমরা সিএম স্যারের সামনে গিয়েছিলাম এই জিনিসটা জানবার জন্য যে কেন আমাদের প্রক্রিয়া
সম্পন্ন না করে নতুন পরীক্ষা থেকে গভর্নমেন্ট এগোচ্ছে, তো সেটা তো ঠিক না। আগেটার যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হোক। তাহলে আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী স্যারের কাছে, যদি নতুন নিয়োগ প্রক্রিয়া আমাদেরকে বাদ দিয়ে করা হয়, নতুন নোটিফিকেশন বার করা হয়, তাহলে কি সেখানে কি আপনার রিজার্ভেশন ফলো করা হবে না? অবশ্যই ফলো করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাহলে আমাদের কেন করা হচ্ছে না? আমরা কিন্তু অনবরত সেই জিনিসের দাবি রাখছি যে রাজ্য সরকারের পোস্ট আমাদের কাছে অনেক আছে। আপনারা বিগত অধিবেশনে দেখবেন মুখ্যমন্ত্রী স্যার কিন্তু নিজে বলেছে একটি পোস্ট করে আছে 1400। আমরা সেটাই বলছি যে যেহেতু নিয়োগ হচ্ছে না, গত 6 বছরে খালি এসটি নিয়োগ হয়েছে 600 সামথিং, সেই জায়গায় টেট নিয়োগ হয়েছে 3-4 হাজার। তো আমরা নবম দশমে যেখানে শিক্ষার্থীরা তারা দিক নির্দেশক করে ভবিষ্যতের দিকে, ওই জায়গায় শিক্ষক নিয়োগ হচ্ছে না। তো আমরা বলছি প্রায়শই আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনবরত, এবং অন্যান্য মন্ত্রীবর্গদের কাছে, যাতে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, কিন্তু সেটার জন্য পোস্টটা ইনক্রিজ করে যতজন কোয়ালিফাইড করেছে। এখানে এমন না যে আমরা অনেক দাবি করছি যারা পাস করেনি তাদেরকে দিয়ে দিতে। যারা পাস করেছে গভর্নমেন্টের কাছে কিন্তু পোস্ট ইনক্রিজ করার পাওয়ার আছে, গভর্নমেন্ট অনায়াসে পোস্ট ইনক্রিজ করতে পারে। আর আপনাদেরকে বলে রাখি যে 230 পোস্ট নোটিফিকেশন বের হয়েছিল, সেখানে কিন্তু হাইকোর্ট অর্ডারে এসটি পোস্ট বেরিয়েছিল, এসটি পোস্ট কমানোর কথা বলেছে। আগামী 28 ও 29 জুলাই আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে অল ত্রিপুরা পিএ সিস্টেম অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন। এই উপলক্ষে আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত কর্মসূচির কথা জানান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মকর্তারা। বিশেষভাবে জানা যায় এই উপলক্ষে বা এই কর্মসূচির কথা জানান কর্মকর্তারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সম্মেলনের প্রথম দিন অর্থাৎ 28 জুলাই অনুষ্ঠিত হতে চলেছে এক রক্তদান শিবির। এই সামাজিক উদ্যোগের মাধ্যমে সম্মেলনের সূচনা হবে। এছাড়াও থাকছে একটি সেমিনার, সেখানে আয়োজিত হবে সিস্টেম প্রযুক্তি ব্যবহার ও সেখানে বিশেষভাবে সিস্টেম ও বাহারি আলুর মেলা, যেখানে থাকবে বিভিন্ন পিএ যন্ত্রাংশ, সাউন্ড ইকুইপমেন্ট, আলোকসজ্জা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা। সংগঠনের নেতৃবৃন্দ জানান এই সম্মেলনের মাধ্যমে একদিকে যেমন সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত জ্ঞান বিনিময় হবে, তেমনি সাধারণ মানুষের কাছেও সাউন্ড ও লাইটিং প্রযুক্তির নানা দিক তুলে ধরা হবে। আয়োজকদের পক্ষ থেকে সম্মেলন সফল করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়েছে। আমাদের অল ত্রিপুরা পিএ সিস্টেম অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিকী সম্মেলন আজকে 28-29 জুলাই রবীন্দ্র শতবার্ষিক ভবনে। আমরা এটা উদ্বোধন করছিলাম 2016-তে, তো মাঝখানে একবার করছি, এবার আবার অর্থাৎ তৃতীয় বছর। আর কোভিডের জন্য আমাদের একবার হয়নি, তবে তৃতীয় বছর সম্মেলন উপলক্ষে আমরা 28-29 দুদিন রবীন্দ্র শতবার্ষিক ভবনে 2 দিনের প্রোগ্রাম রাখছি। প্রথম দিন উদ্বোধন হইব, উদ্বোধনের মাধ্যমে ব্লাড ডোনেশন হইব, তারপরে মেলার উদ্বোধন হইব। এখানে একটা প্রদর্শনী মেলা হইব সাউন্ড সিস্টেম এবং লাইট ফাইট নিয়ে। তো এখানে উদ্বোধনে থাকবেন মেয়র সাহেব, থাকার কথা আমাদের, কিন্তু তাই নিয়ে এখনও আমাদের আশ্বাস দেননি। আমাদের জগন্নাথ মন্দিরের মহারাজজি থাকবেন এবং আমাদের প্রেস ক্লাবের প্রণব সরকার মহাশয় থাকবেন সভাপতি। আর দ্বিতীয় দিনেও আমাদের একজন মিনিস্টার হওয়ার কথা, মিস্টার সুধাংশু দাস, উনি যদি আসেন আমাদেরকে জানাবেন বলছে আজকে বিকেলে বা কালকের মধ্যে। ওইটা এখনও কনফার্ম করতে পারছি না। আমরা এখানে 2 দিনের প্রোগ্রাম রাখছি মেলাসহ। প্রথম দিন মেলা এবং রক্তদান শিবির উদ্বোধন হইব, সঙ্গে দুস্থদের আমরা যে অপারেটর আছে, অপারেটরদের আমরা একটু সাহায্য করতে চেষ্টা করি প্রত্যেক বছরই, এবং এবারও করুন। আর মেলা চলব সকাল 11টা থেকে সন্ধ্যা 8টা অবধি, সবার জন্য উন্মুক্ত থাকবো। পরের দিন আমরা 29 তারিখ আমরা নিজেদের মধ্যে আলোচনা করুন, সম্মেলনটা করুন, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শেষ করুন। এগুলো মূলত মানে এই যে সম্মেলন কমিটি গঠন হবে, কমিটি তো আছে আগে, তো নতুন করে আবার কমিটি করা হইব। আর এই সম্মেলনের উদ্দেশ্যটা কি, মানে কি আলোচনার বিষয়বস্তু কি থাকবে? আলোচনার বিষয়বস্তু তো সব আমাদের সাউন্ড সিস্টেম নিয়ে, অল ত্রিপুরা পিএ সিস্টেম যেটা সাউন্ড সিস্টেমটা নিয়ে আমরা আলোচনা করুন। আলোচনা যেহেতু আমাদের মধ্যে একটু গভর্নমেন্টের সঙ্গে একটু ভেদাভেদ রয়ে গেছে, যা প্রায় সময় আমাদের সাউন্ড সিস্টেম ধরেন আটকে দেয় রাস্তাতে, এই কারণে
এই কারণে আমরা এটা প্রশাসনের সঙ্গে আমরা এটা আলোচনা করব, যাতে পূজা পার্বণে যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা ঠিকভাবে চালানো যায়, তার থেকে একটা গাইডলাইন আমরা চাবো আর কি, বিষয়টা আর কি। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি সুশান্ত রঞ্জন সাহা, অল ত্রিপুরা পিএস সিস্টেম অ্যাসোসিয়েশনের সম্পাদক, আমাদের প্রেসিডেন্ট পুলিশকান্তি ভৌমিক, জয়েন্ট সেক্রেটারি শিশির কর, কেশিয়ার গৌতম সাহা, আদার্স সব আমাদের এক্সিকিউটিভ মেম্বার, ক্লাস মেম্বার। ফুড ট্রেকিং সিস্টেম পদ্ধতির বিরুদ্ধে এবং একাধিক মৌলিক দাবিতে শুক্রবার অভয়নগরের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার অফিস চত্বরে গণ অবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। জানা যায় যে অভিযোগ, কেন্দ্রীয়ভাবে চালু হওয়া এফআরএস পদ্ধতির ফলে বহু শিশু ও মায়েরা পুষ্টি প্রকল্পের অধীনে প্রদত্ত খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনিয়নের দাবি রয়েছে অবিলম্বে এফআরএস পদ্ধতি বাতিল করতে হবে। তারা সাফ জানিয়ে দেন, খাদ্যের অধিকার আইনের লঙ্ঘন আমরা মানছি না, মানব না। এদিনের কর্মসূচিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের উপযুক্ত গুণমান সম্পন্ন স্মার্টফোন সরবরাহ, আইসিডিএস প্রকল্পের বাজেট বৃদ্ধি, মোবাইল ব্যবহার বাবদ প্রতি মাসে খরচ দেওয়ার দাবি, বাজার মূল্যের সাথে